তো আসসালামু আলাইকুম, আমি ইয়েশিম হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমরা আজকে আমরা আজকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রিসার্চ অ্যান্ড ক্রিয়েটিভিটি সোসাইটির ফাউন্ডেশনস ইভেন্টের লাস্ট দিনে আছি। আমাদের লাস্ট দিনের প্রোগ্রামটা হচ্ছে অ্যানাটমি নিয়ে। অ্যানাটমির এখানে আমাদের প্যানেলিস্ট আছে, আমাদের প্রিভিয়াস 3 ব্যাচেসের। তারা তাদের এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্স, তাদের আইডিয়াস, তাদের পয়েন্ট অফ ভিউজ এবং গাইডেন্স এবং সাজেশনস শেয়ার করবে আমাদের সাথে অ্যানাটমি রিলেটেড টপিকস নিয়ে। তো বিফোর স্টার্টিং আমি আহ, সলিমুল্লাহ মেডিকেল কলেজের রিসার্চ অ্যান্ড ক্রিয়েটিভিটি সোসাইটি নিয়ে একটু ইনফরমেশন দিই। সোসাইটি এই সোসাইটিটা বেসিক্যালি তৈরি করা হয়েছে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য। বিসাইড স্টাডিং আমাদের মেডিকেলে যে আরো অনেকগুলো জিনিসপত্র আছে, যেরকম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, দেন ভেরিয়াস রিসার্চ পারপাস, এর জন্য এই সোসাইটিটার সোসাইটিটা ক্রিয়েট করা হয়েছে। সো এইখানে আর এই ফাউন্ডেশন ইভেন্টটা বেসিক্যালি হচ্ছে আমাদের সিনিয়র্সরা তাদের আহ, বিভিন্ন পার্সপেক্টিভস আমাদের সাথে শেয়ার করবে, যেন আমাদের যে ফার্স্ট ইয়ার্স আছে এবং সেকেন্ড ইয়ার, তারা তাদের ফার্স্ট প্রফে ভালো রেজাল্ট করতে পারে এবং ব্লাইন্ডলি যেন কোনো কিছু না শুরু করে, তারা কোনো একটা আইডিয়াস নিয়ে শুরু করে যে কিভাবে প্রত্যেকটা সাবজেক্টস অ্যাপ্রোচ করতে হবে। প্রিভিয়াস প্রিভিয়াস সেশনস এর মধ্যে আমরা বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজির সেশনস হয়েছে, যেখানের মধ্যে সিনিয়র্সরা খুব ভালো ভালো কিছু সাজেশনস এবং পার্সপেক্টিভ দিয়েছে, যেটা আমাদের আই হোপ অনেকজনেরই হেল্প হবে। আমারও নিজের অনেক হেল্প হয়েছে যেগুলো করেছি। এখন তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটা ফার্স্ট ফেজের সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন সাবজেক্ট বলা হয়, সেটা হচ্ছে অ্যানাটমি। সেটা নিয়ে আমাদের আজকের সেশন। সো আমাদের প্যানেলিস্ট আছে ফিফটিথ ব্যাচ থেকে। আহ, মোহাম্মদ আহ, আমাদের ফিফটিথ ব্যাচ থেকে মোহাম্মদ সাজিদুল ইসলাম ভাইয়া, এবং 51st ব্যাচ থেকে মোহাম্মদ তাহমিদ তিশাত ভাইয়া, আর আমাদের 52nd ব্যাচ থেকে সামাহা রহমান স্নেহা আপু। তো আমরা শুরু করি এখন। সিনিয়রদের শুরু করার আগে পার্টিসিপেন্টসদের জন্য ইনস্ট্রাকশনস। যদি আমরা তো কোশ্চেন্স করতে থাকবো, তার পাশাপাশি যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে, তোমরা প্লিজ চ্যাট বক্সে ওই কোশ্চেনটা দিবা আমাদেরকে, যেন আমরা আমাদের প্যানেলিস্টরা ওইটার দেখে অ্যান্সার দিতে পারে। ওকে ভাইয়া, আপু, আমরা কি শুরু করতে পারি? আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুরু করো, সমস্যা নেই। সো প্রথম কোশ্চেন হচ্ছে সাজিদুল ভাইয়ের কাছে, ভবিষ্যতে ভালো ডাক্তার হওয়ার ক্ষেত্রে অ্যানাটমির ভূমিকা কতটুকু? সেকেন্ড ইয়ারের পরে থার্ড, ফোর্থ, ফিফথ ইয়ারের ক্লিনিক্যাল সাবজেক্টের সাথে অ্যানাটমির রিলেশনস বা রিলেটিবিলিটি কতটা থাকে? আচ্ছা, ভবিষ্যৎ ডাক্তার হওয়ার ক্ষেত্রে অ্যানাটমির ভূমিকা আর হচ্ছে সেকেন্ড ইয়ারের পরে থার্ড ফোর্থ ফিফথ ইয়ার। আচ্ছা, তাহলে আমি হচ্ছে ফার্স্টে মেডিকেল কলেজ লাইফ মানে আর কি থার্ড ফোর্থ ফিফথ ইয়ার সেটা দিয়ে শুরু করি। হ্যাঁ, ডাক্তার তো আরো পরের বিষয়, কারণ আমি তো নিজেও এখনো ডাক্তার হইনি। তো থার্ড ফোর্থ ইয়ার, থার্ড ইয়ারে যেটা সেটা হচ্ছে ফার্মা আর ফরেনসিক, ফার্মাকোলজি আর ফরেনসিক, রাইট? সো ফরেনসিকে হয়তো বা অ্যানাটমি খুব একটা লাগে না, বাট ফার্মাকোলজি, যেটা ফার্মাকোলজি হচ্ছে ড্রাগ নিয়ে পড়াশোনা। সো এইখানে মোস্টলি লাগে হচ্ছে ফিজিওলজি। তবে অবশ্যই তুমি যেহেতু হচ্ছে এখানে বিভিন্ন দেহের বিভিন্ন পার্টের কোন জায়গায় ড্রাগ কিভাবে কাজ করে সেটা নিয়ে কাজ করতেছো, তো অবশ্যই বেসিক কিছু জ্ঞান লাগে। আর নেক্সট হচ্ছে গিয়ে ফোর্থ ইয়ারে, যেটা ফোর্থ ইয়ারে হচ্ছে কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি আর প্যাথোলজি, রাইট? কমিউনিটি মেডিসিনে খুব একটা লাগে না। আহ মাইক্রোতে এবং প্যাথোলজিতে অবশ্যই লাগে, এবং স্পেশালি হচ্ছে গিয়ে প্যাথোলজি, প্যাথোলজিতে হচ্ছে অ্যানাটমি অনেক বেশি লাগে। এবং বলে রাখি, প্যাথোলজি যে সাবজেক্টটা এইটা হচ্ছে ফাইনাল ইয়ার ক্লিনিক্যাল সাবজেক্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আলটিমেটলি এটার পরে মানে মেডিকেল কলেজে পরে তো পোস্ট গ্রাজুয়েশন। সো সেইখানেও হচ্ছে প্যাথোলজি অনেক গুরুত্বপূর্ণ। তো এটার ক্ষেত্রে অ্যানাটমি অনেক বেশি, বেশ ভালো পরিমাণে লাগে। আর অ্যানাটমি আসলে সবচেয়ে বেশি যেখানে লাগে সেটা হচ্ছে ফাইনাল ইয়ার সার্জারি। হ্যাঁ, মেডিসিনের ক্ষেত্রে লাগে অবশ্যই, সবকিছুতেই বেসিক জ্ঞান সব বেসিক সাবজেক্টেরই লাগে। তবে সার্জারিতে অ্যানাটমির জ্ঞান আসলে মাস্ট। মানে তুমি অন্যান্য সাবজেক্ট গুলো যেগুলো বললাম, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, এগুলোতে তুমি বেসিক টার্ম গুলো যদি জানো তাহলেই হয়ে যায়। বাট সার্জারির ক্ষেত্রে তোমাকে খুব ভালোভাবে হচ্ছে অ্যানাটমি জানতে হয়। কারণ হচ্ছে তোমাকে যখন ফাইনাল ইয়ারে পড়ানো হবে সার্জারি, তখন কিন্তু একদম বেসিক থেকে শুরু করবে না। এখানে স্যার হচ্ছে টার্ম বলবে, বা বেসিক বললেও হচ্ছে একদম ডিপলি তোমাকে বোঝানো হবে না, কারণ হচ্ছে এখানে আরো তো গভীর জ্ঞান দেওয়া হবে, আরো অনেক কিছু জানানো হবে তোমাকে।
তো সেই ক্ষেত্রে তোমাকে অ্যানাটমির বেসিক জ্ঞান এবং আরো বেশি ভালো করে যদি তুমি জেনে আসো তাহলে সার্জারিতে পড়ার সুবিধা হয়। আর হচ্ছে গাইনিও হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি গাইনিও হচ্ছে সার্জারির একটা পার্ট। হ্যাঁ, এখানেও হচ্ছে স্যার ম্যাডাম যারা তারাও সার্জারি করে, মেডিসিনে তো সার্জারি করেন। তো গাইনি অবস্টেটিকের ক্ষেত্রেও একদম সেম এটা। গাইনি অবস্টেটিকেও তোমাকে হচ্ছে অ্যানাটমির যে জ্ঞান সেটা খুব ভালোভাবে জানতে হয়। এবং সত্যি কথা বলতে ফাইনাল ইয়ারে এসে আমরা যারা হচ্ছে সার্জারি বা গাইনি অবস্টেটিক পড়তেছি তাদের কিন্তু আলটিমেটলি শুরুই করতে হয় অ্যানাটমি দিয়ে। তো এটা হচ্ছে আহ, তোমরা যদি জেনে রাখো তাহলে হচ্ছে তোমরা যদি অ্যানাটমি খুব ভালোভাবে পড়ো, ফাইনাল ইয়ারে এসে তোমরা সার্জারি গাইনি অবস্টেটিকে খুব একটা ঝামেলায় পড়বা না। এবং বলে রাখতেছি, তুমি যতই পড়ো আলটিমেটলি ফাইনাল ইয়ারে এসে তোমাকে পড়তে হবে, এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য অ্যানাটমি আবারও পড়তে হয়। সো তুমি যদি এখন এখানে অ্যানাটমিতে হেলাফেলা করো, ফাইনাল ইয়ারে এসে তোমাকে একটু মানে একটু প্যারা খাইতে হবে। আচ্ছা, আর পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে বা হচ্ছে ভালো ডাক্তার হওয়ার ক্ষেত্রে এটা তো অবশ্যই, এটা তো না বললেই না। যদি আমি ডাক্তার হই নাই, বাট আমাদের যারা স্যার ম্যাডাম যারা আছেন আমাদেরকে যারা পড়ান, তারা প্রত্যেকেই হচ্ছে এই যে তারাও পড়ানোর সময় আগে হচ্ছে শুরু করে বেসিক সাবজেক্ট গুলা থেকে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি। তো সবকিছুর শুরুই হয় হচ্ছে অ্যানাটমিতে। বা তুমি হচ্ছে যে কোনো ক্লিনিক্যাল সাবজেক্টের বইগুলা নিয়ে ধরো যদি দেখো ডেভিডসন বা হচ্ছে অন্যান্য যেসব বই, মেইনলি ডেভিডসন বলি বা হচ্ছে বেইলিয়ান লাভ, সেগুলো শুরুই হয় হচ্ছে অ্যানাটমি দিয়ে। বাট ওই অ্যানাটমির অংশগুলো দেখবা কিন্তু খুব একটা বেশি কিছু দেওয়া নাই, জাস্ট হচ্ছে তোমার যতটুকু জানা প্রয়োজন। কিন্তু তুমি যদি একদমই জ্ঞান না থাকে ওইটুকু দেখে তুমি হচ্ছে ঠিক মতো বুঝতে পারবে না। সো এই পুরাপুরি ভালোভাবে যদি বুঝতে চাও তাহলে হচ্ছে এই ফার্স্ট ইয়ার থেকে অ্যানাটমিটাও ভালোভাবে আর কি জানতে হবে। তো আমার উত্তরটা কি এটাই। থ্যাংক ইউ ভাইয়া। আহ, জি ভাইয়া, নেক্সট হচ্ছে তা তিশাত ভাইয়ের কাছে আমার কোশ্চেন। ভাইয়া, অ্যানাটমির জন্য সবচেয়ে বেশি প্রিফারেবল কোন বইটা হতে পারে? যে বিডি গ্রেজ অ্যানাটমি, নাকি বিডি চৌরাশিয়া, নাকি দত্ত, না নাকি গাইড ফলো করা উচিত? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি ছোট করে আমার পরিচয় দিয়ে দিই। আমি মোহাম্মদ তাহমিদ তিশাত, আর সলিমুল্লাহ মেডিকেলের 4th ইয়ার অধ্যয়নরত। আসলে খুবই খুবই রিলেটেবল একটা কোশ্চেন করেছো, কারণ আমরা মেডিকেলের পড়ার যারা শুরু করে আমাদের বর্তমানে 54 ব্যাচ, প্রথমে আর কি যে কনফিউশনটা হয় আমি আসলে কি পড়বো। আমি তো জানি অ্যানাটমি ইম্পর্টেন্ট, আমি জানি ফিজিওলজি ইম্পর্টেন্ট, আমি জানি বায়োকেমিস্ট্রি ইম্পর্টেন্ট, আমি কোন বইটা পড়বো আর আমি কিভাবে পড়বো? হ্যাঁ, তো আমি বলবো আসলে কোন বই ফলো করা উচিত। আসলে একটা জেনারেল গাইডলাইন তোমরা পেতে পারো। তোমরা ভাইদের কাছ থেকে শুনলে একটা গাইডলাইন পাবে, কিংবা টিচারদের কাছ থেকে শুনলে আরেকটা গাইডলাইন পাবে। কিন্তু আমি আসলে বলবো এটা আসলে অনেকটা তোমার উপর ডিপেন্ড করে। আমি যদি ইন জেনারেল বলি, আমি পার্সোনালি একে দত্ত ফলো করেছিলাম আহ অলমোস্ট সব। হ্যাঁ, এটা আসলে অনেকে তোমরা যদি একে দত্ত খুলো, আমাদের কলেজেও ম্যাডামরা একদম একে দত্ত খুবই ফলো করে, কারণ এটা কলেজে একটু ভেরি করে। যেমন তুমি যদি ডিএমসি তে ওরা একে দত্ত ফলো করে, তুমি যদি ময়মনসিংহ মেডিকেলের কাছে খোঁজ নাও, ওরা সম্ভবত বিডি চৌরসি এবং বিশ্বাম ফলো করে। আরো নিচের দিকে মেডিকেলে যেমন আছে গোপালগঞ্জ রবিগঞ্জ, ওরাও অনেকে বিশ্বাম বা বিডি চৌরসি ফলো করে। কিন্তু আমাদের কলেজের স্যার ম্যাডামরা একে দত্ত ফলো করে, একদম ফুললি একে দত্ত ফলো করে। হ্যাঁ, এখন আমি যদি বলি যে কোন বইটা তুমি পড়বে, দেখো ভাই, সাহিদুল ভাই খুব সুন্দরভাবে যেটা বলে গেল, অ্যানাটমি একটা গড সাবজেক্ট। হ্যাঁ, তুমি তো ডাক্তার হচ্ছ, ডাক্তার কি আমরা হিউম্যান বডি নিয়ে নর্মালি আমরা পড়াশোনা করি। এখন হিউম্যান বডিটা নিয়ে যদি তুমি না জানো, না তোমার একটা পেশেন্ট আসলে ফিউচারে যে ভাই আমার, মানে স্যার আমার হচ্ছে বুকে বুকের ডান পাশে ব্যথা করে, স্যার আমার পেটের বাম পাশে ব্যথা করছে, তো তুমি যদি নাই জানো এখানে কোন অর্গানটা থাকে। হ্যাঁ, তুমি যদি বলো যে তো আপনার বুকে ব্যথা হচ্ছে, তাহলে আপনি স্ট্রোক হচ্ছে, তাহলে তো সমস্যা। তো আমি বলবো যে এর জন্য অ্যানাটমির জ্ঞানটা খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি যে বলবে কোন বইটা ইম্পর্টেন্ট, যেমন আমি যদি বলি একে দত্ত, একে দত্ত কেন বেশি ভালো? Because একে দত্ত হচ্ছে অনেক ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন আছে। একে দত্ত খারাপ কি? একই কজ, অনেক ইনফরমেশন আছে। আসলে আমরা যারা প্রথমে শুরু করি, আমি ক্যালকুলাস থেকে পড়াশোনা করেছি, আমার ইংলিশ ভার্সন প্রথম থেকেই ছিল। কিন্তু এখানে বেশিরভাগই যারা পড়ে ওদের হচ্ছে বাংলা ভার্সন না। এখন বাংলা ভার্সন একটা ছেলে মেয়ে, আমরা যখন ইংলিশ ভার্সনে পড়াশোনা করি, আমাদের তুমি যদি বলে একে দত্ত পড়বো, ওদিকে ওদিকে ফিজিওলজির জন্য গাইড অন, জ্ঞান on, সবই ইংলিশে। এটা একটা অনেক বেশি মেজর প্রবলেম, বিকজ দত্তর ল্যাঙ্গুয়েজটা খুবই হার্ড। হ্যাঁ, তো আমি যদি তুমি এক সেন্টেন্সে বলতে পারো, আমি বলবো দত্ত পড়াটা অনেক বেশি বেটার। বাট দত্ত শর্ট টাইমিং হচ্ছে অনেক বেশি ইনফরমেশন, 1 নম্বর পয়েন্ট। এবার হচ্ছে ফিগার গুলো খুবই খারাপ, দত্তের ফিগার গুলো আসলে মানে এই ফিগার থেকে তুমি কিছু এরেজ করতে পারবে না। ও দত্তের ফিগার গুলো হচ্ছে কাইন্ড অফ পাবলো পিকাচোর মতো। হ্যাঁ, তুমি কিছুই বুঝবা না, আরে কি, কেন এই ফিগারটা দিচ্ছে, এত সুন্দর সুন্দর ফিগার আছে না। কিন্তু তুমি যদি হিসাব বা বিড়ি চৌরাশি দাও, ওদের লেখাটা খুবই প্রেসাইজ। ওরা কি বলতে যাচ্ছে, যেমন তুমি যদি একটা বোনস পড়ো, আমাদের ভায়াপুর হয়তো অনেক বোন পড়াশোনা করেছে জানলাম, ওখানে কি যেমন অ্যানাটমিক্যাল পজিশন কি, একটা বোনসের মেজারমেন্ট কি, একটা বোনসের সাইড
কি আছে, একটা কনসেপ্ট সারফেস কি আছে, সব সুন্দর মতো পয়েন্ট দিয়ে লেখা। কিন্তু তুমি যদি দত্ত খোলো, তুমি দেখবে কি যে স্টার নাম নিয়ে মোটামুটি 2.5 পেজের একটা বর্ণনা, যেখানে কোনো হেডলাইন নেই, অলমোস্ট হেডলাইন নেই, লাইক ফিচার্স ছেড়ে দিয়ে 1.5 পেজ লেখা। তুমি বুঝতে পারো না এটা আসলে সাইটটা কোথায়, এটা আসলে কি করবো আমি, এটার মাসেল অ্যাটাচমেন্টটা কোথায়। এটা হচ্ছে ঝামেলা। কিন্তু আহ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ম্যামরা, তোমরা অলরেডি ক্লাস করেছো, ম্যামরা মোটামুটি একে তত্ত্ব ধরে ধরে মোটামুটি পড়ায় দেয়। প্লাস যেহেতু একে তত্ত্ব বেশ ভালো একটা বই, তো ইউটিউবের হেল্প নিয়ে তোমরা আমার মনে হয় একে তত্ত্বটা পড়তে পারো। কিন্তু সাইড বই হিসাবে তোমরা ইচ্ছা করলে বিশ্বাম বা বিডি চৌরাশিয়া, আমাদের স্যার ম্যাডামরা কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাম বেশি ফলো করে। আমাদের কলেজে আমার জানার মধ্যে বিডি চৌরাশিয়া স্যার খুব একটা ফলো করে না, যদিও বিশ্বাম বিডি চৌরাশিয়া কাইন্ড অফ সেম কোয়ালিটির বই। একটা সাইডে এসে রাখতে পারো যে, মনে করো ফোর্সে সবাই আমাদের একটা ক্যাপাসিটি আছে, মনে করো ফোর্সে তুমি যখন হার্ড তোমাদের পড়বে, তুমি মনে করছো না আমার জন্য এইটা তত্ত্ব দিয়ে পড়া একদমই সম্ভব না, সেক্ষেত্রে তুমি পড়তে পারো। তুমি সেক্ষেত্রে একটা টপিক তুমি বিশ্বাম থেকে পড়তে পারো। আমার আমার যেটা, যদি তুমি সাজেশন চাও, আমার সাজেশন থাকবে একদম প্রথমেই বিড়ি যেগুলো সে বা বিশ্বাম না পড়ে একদম প্রথমে একটু দত্ত একটু খোলা উচিত। তাই কিভাবে দত্তটা পড়বো আমি যদি সংক্ষেপে বলে দিই, আপনি বললেন দত্ত পড়তে, দত্তটা আমি কিভাবে পড়বো? দত্ত তো অনেক ভয়ানক একটা বই। দত্ত পড়ে তুমি, যেমন আমি যদি তোমাকে একটা বলি, এটা আসলে পরে ডিসকাশন হয়তো আসবে, আমি তোমাকে সংক্ষেপে বলতে, কারণ দত্ত বললে আসলে অনেকে অফেন্ডেড হয়ে যায়, অনেকে আসলে দত্ত পড়তেই যায় না। যেমন ভিরেন কিরে নামে একটা ইউটিউব চ্যানেল আছে ইন্ডিয়ান, তুমি যদি ওনার একটা ভিডিও দেখো লাইক স্টানাম, তোমরা আজকে চেক করতে পারো, লাইক স্টানাম যদি তুমি দেখো, উনি দেখবে যে উনি দত্তর অলমোস্ট, মানে আমি বলবো যে 99% লাইন পড়ায়। তুমি যদি তুমি যদি দত্তরের সামনে রাখো, তুমি যদি একটা বোনস, লাইক এটা এটা তোমার স্টার নাম, হ্যাঁ, তুমি যদি স্টার নাম ধরে ধরে পড়ো, উনি যা বলে দত্ততে সেম জিনিসটাই লেখা আছে। তো এইভাবে তুমি যদি কিছু হেল্প গাইডলাইন নাও, তোমার তোমার মেন্টালি থাকতে হবে আমি দত্ত থেকে সব করবো, কিভাবে পড়বো সেটা তো তোমাদের বর্তমান 53 আছে, 52 আছে, 51, 50 অনেক ব্যাচে আছে, স্যার ম্যাডামরা আছে, তোমরা হেল্প পেলে একটু মেন্টালিটা রাখতে হবে যে আমি দত্তটা পড়বো, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো। বা দত্ত বললেই সব হয়ে যায় আমি বলবো না। মেডিকেলে একটা মেইন বই মানুষ কেন পড়ে না জানো? কারণ দত্ত, যেটা বললাম, অনেক ভাষ কোশ্চেন আসলে কি আসে, তুমি একটা বোন সম্বন্ধে অনেক কিছু জানবো, তুমি ইসলামে অনেক কিছু জানবো, তুমি রিটসে অনেক কিছু জানবো, কিন্তু তোমার রিটেন পরীক্ষায় কি আসবে, তোমার ভাই ভাই কি জিজ্ঞেস করবে, এইটা জানার জন্য তোমাকে অবশ্যই গাইড করতে হবে। আমি বলবো যে তোমরা আইটেমের জন্য তোমরা কি করবে, দত্ত একটা থ্রোলি করে যাবে এবং ওখান থেকে মেমোরি স্কোর ট্রাই করবে, দেন একটা ভিডিও দেখে তোমাদের মেমোরিজেশনটা চলে আসবে। এরপরে তোমরা গাইড বের করে দেখবে যে আচ্ছা আমার এই কোশ্চেনটা আসে, এইটা আমার ইম্পর্টেন্ট। এখন এই কোশ্চেনটা তো অবশ্যই দত্ত দিয়ে সম্ভবত লেখা নাই, বিকজ দত্ত তো ওরকম এক্সাম ওরিয়েন্টেড বই না, দত্ত হচ্ছে ডাক্তার অ্যানাটমি শেখানোর জন্য করবে। তখন তুমি কি করবে যে, আচ্ছা এই কোশ্চেনটা রিটার্নে আমাকে এইভাবে লিখতে হবে, তখন তুমি গাইড থেকে করবে। তো গাইডে কিন্তু নতুন কিছু নাই, ঠিক না? গাইডে হয়তো একটা, মনে করো যে তোমার সার্ফেস যেসব জিনিস নিয়ে এনে মনে করো গাইডে, বইয়ে 1 পিস দেওয়া আছে, গাইডে সেটা নিয়ে হয়তো 10 লাইন দেওয়া আছে, ওই 10 লাইন তোমাকে মুখস্থ করতে হবে, কিন্তু এটা নতুন কিছু না। তাই আমি বলবো তুমি যদি দত্ত মোটামুটি করতে পারো তাহলে, বা গাইডের হেল্প নিলে তোমাদের রিটেনে কি আসবে এটা খুব সহজে হয়ে যায়। কিন্তু আমার সহজে করলে আমার মনে হয় দত্তরে পড়ার চেষ্টা করা উচিত, সাথে সাইড বই হিসাবে তুমি বিশ্বাম কিংবা বিডি জোরসে যে কোনো একটা রাখলেই হবে। ধন্যবাদ। ভাইয়া তাহলে একটু ইয়ে কোশ্চেন যে ভাইভাতে ভালো ডেলিভারি দেওয়ার জন্য কি বিডি চৌরাশিয়া বা বিশ্রাম বেটার হবে দত্তর থেকে? এইটা একটা অনেক ভালো কোশ্চেন। সেটা হচ্ছে কি, দেখো বিশ্বাম, আমি যদি খুব সংক্ষেপে একটা কথা বলি, হ্যাঁ, আমরা একটা খুব বেশ ভালো একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এই 4 বছরে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আহ সবচেয়ে বেশি কোশ্চেন করা আইটেম, হ্যাঁ, সবচেয়ে বেশি পড়বাও তুমি আইটেমে। কারণ কি, তুমি চিন্তা করো যে আমরা যারা স্ট্যান্ড পড়েছি, আমার মনে হয় আমি নিজে তো 5 দিন পড়েছিলাম স্ট্যান্ড। ওদিকে ইয়াসের মতো অনেকটা জানো যে আমরা টার্মের প্রিপারেশন টাইম মধ্যে 4-3 দিন হাইয়েস্ট, না so আমি লাইক স্টার্ট পড়েছিলাম 5 দিন ধরে। তো এইভাবেই তোমাদের কাছে আইটেমে অনেক পড়ার টাইম থাকে। আইটেমের পরে কার্ড আসে, কার্ডে তুমি আরেক মনে করো তুমি প্রথমে তো ডিটেলসে সব পড়া ট্রাই করো, যে লাইক আমার দত্তের প্রত্যেকটা লাইনে কি কি বোঝাচ্ছে আছে, এটা পড়বো না, না অনেক বেশি পড়া দরকার। তুমি দত্ত পড়তেছো, গাইড পড়তেছো, হয়তো মেন লেকচার স্লাইড পড়তেছো, এরপরে আবার কার্ডে তোমার আরেকটু কম পড়া লাগবে, এই জিনিসটা আসবে না। এই জিনিসটা ম্যাডাম তো একটা কার্ড, তুমি জানো অনেকগুলো বোনস থাকে, অনেকগুলো ভিসেরা থাকে, সেক্ষেত্রে ম্যাডাম তো অনেক ডিটেলসে কোশ্চেন করতে পারবে না, তুমি আরেকটু কম পড়লাম, তার মধ্যে দেখবে তোমার আরেকটু কম পড়া লাগতেছে, একটা কম পড়া লাগতেছে, পড়া কিন্তু অনেক ভাস, কিন্তু একটা টপিকের ডেপথে তোমার কম যাওয়া লাগতেছে, প্রফে তোমার আরো কি ডেপথে কম যাওয়া লাগতেছে। কিন্তু এই জন্য আমি বলবো কি জানো, যে তুমি যে বললা যে তোমার এই যে তোমার ডেলিভারিটা কিভাবে ভালো হবে, তুমি আইটেমে পড়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যখন তুমি থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে তুমি রিয়েলাইজ করো, আমরা যারা আছি সবাই আসলে এখন আমাদের কার্ড বলতে আমাদের কিছু নাই, কিন্তু আমার মনে হয় কার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এখন কিন্তু আমরা ডিরেক্টলি একটা টার্মে বসি, আইটেমের পরে টার্ম, না তো তুমি যদি কোনো একটা আইটেম যদি তুমি ঠিক মতো না পড়ে পার করো, তুমি দেখবে হচ্ছে তোমার তোমার এই পড়াটা তোমার টার্মের আগে পড়া লাগবে, যেটা অনেক টাফ, ঠিক না? কিন্তু তুমি যখন সেকেন্ড ইয়ার তুমি কিন্তু কার্ডে একটা প্রিপারেশন টাইম পাও,
মানে তুমি আইটেমে একটা টপিক একটা পড়ছো, ওইটা তুমি কার্ডে আরেকটু ঝালাই করে নিচ্ছ, টার্মে আরেকটু ঝালাই করে নিচ্ছ, তারপরে তোমার প্রফ। বেশ একটা লং টাইম। আমি বলবো কি, আগে আমি কিভাবে প্রফিট ডেলিভারি করবো, কিভাবে টার্ম ডেলিভারি করবো, এটা ডাজেন্ট ম্যাটার। তুমি আইটেমের টাইমে কনসেপ্ট ক্লিয়ার করে করবে, আচ্ছা এই জিনিসটা আমার কিভাবে কাজ করতেছে। আর অ্যানাটমির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমি সবাইকে বলি কি জানো, অ্যানাটমি তো অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি না, আমার একটা স্টান, আমি রিয়েল লাইফে এক্সিস্ট করে। নাথিং লাইক যে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এক্সিস্ট, মানে আমি জানি আমার ব্লাড প্রেশার আছে কিন্তু দেখাও যাচ্ছে না ব্লাড প্রেশার আছে, ঠিক আছে। অ্যানাটমি কিন্তু সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে এটা ভিজুয়ালাইজ, তুমি ভিজুয়ালাইজ করো, ছবি দেখো। কিভাবে ছবি দেখবো? নেটার অ্যাটলাস অ্যানাটমি খুবই ভালো, আমার মনে হয় এটা সবার কাছে থাকা উচিত, না থাকলে কে নেবে, খুবই ভালো একটা বই। এবং তোমাদের যে এই যে বলো অসপি, প্রফ, এর কিন্তু ফার্স্ট দেওয়া থাকে। হ্যাঁ, তো এই ছবি তোমার মনে করো তুমি যখন স্থানান্তর বই করো, তুমি এর নামে নেটের বইটা বের করো। আরেকটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস আছে। গুগল থেকে মনে করো তুমি যদি বুঝতেছো না, মনে করো একটা জিনিস আছে যে একটা একটা ভেসেল বা একটা মাসেল, এটা কোথা থেকে যায় আমি বুঝতেছি না। তুমি গুগলে সার্চ দাও একটা মাসেল রেখে, ইজি, ওরা সুন্দর মতো ভিজুয়ালাইজেশন দিয়ে দেবে। তুমি যখন অ্যানাটমিতে মুখস্থ করতে চাও কোনো কিছু, মানে না দেখে, মুখস্থ তো অবশ্যই করা লাগবে, না দেখে, যে আমি জানি না এই মাসেলটা কোথায়, আমি জানি না এই বিস্তারটা আসলে পয়সাটা কোথায়, বিস্তারের আগে কি আছে পিছনে কি আছে, অনেক ছবি দেখো। ছবির থেকে, যেমন তুমি যখন একটা বোনস নিয়ে দাঁড়াবা, এই যে আমরা বেশিরভাগই ভুলে যাই, বুঝছো, এটা খুবই অ্যানাটমিতে খুবই নর্মাল। মনে করো যখন স্ট্যান্ডার্ড তুমি ভুলে যাবে না, এটা ডানে কি ছিল, বামে কি ছিল, পিছনে কি ছিল। মনে রাখো, ভিজুয়ালাইজ করো নিজের কাছে। মনে করো আমি নর্মালি কি করতাম, আমি মনে করো একটা বস্তু নিয়ে আমি হচ্ছে ভিতরে কল্পনা করো, রিয়েলাইজেশনে নিয়ে আসো। রিয়েলাইজেশন না আসে, তোমার রিয়েলাইজেশন কিভাবে আসবে, তোমার তো জিনিসটাকে দেখতে হবে। তুমি যদি নাই জানো যে প্যারিস লন্ডনের মানে কোথায় কি, তুমি তো বুঝবা না, তোমার তো জিনিসটা দেখতে হবে। আচ্ছা এটা আসলে এত ফ্লোর, এত তার, এত কি আছে, এরকম বাঁকা, এত অ্যাঙ্গেলে বাঁকা, রংটা এরকম না। So, বেশি বেশি ছবি দেখতে কি হবে, তুমি ম্যাডাম যখন তুমি যখন ম্যাডাম কাছে ভাইবা দিবা, তোমার একটা ভিজুয়ালেশন আসবে, আচ্ছা আমার আসলে এই পিছনে আটাই থাকে, আটাইটা আসলে অরিজিনাল এখান থেকে, আটাইয়ের উপর উঠলে এরকম হয়, আটাই ব্রাঞ্চ হচ্ছে তিনটা ব্রাঞ্চ এখান থেকে আছে। এই যে একটা ভিজুয়ালাইজেশন, আমার কিন্তু আমার অ্যানাটমি বেশ আগে পড়েছি, কিন্তু একটা আমার অনেক ভিজুয়ালাইজেশন ছিল। তুমি যে কোনো একটা আর্ট দিতে পারলে, এটা আসলে আমি হার্টে যেমন ম্যাডামটা খুব বলে, তাই তোমার একটা হয়তো ফিঙ্গার টিপের যে কোনো একটা ক্যাপিলারিস বা যে কোনো একটা আর্টারি বা যে কোনো একটা ভেসেল, সেটা যদি তোমাকে হার্টে চলে যেতে বলে যে এটার পরে কি, এটার পরে কি, এটার পরে কি, এই যে ভিজুয়ালাইজেশন গুলো, এইটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে তুমি যদি মোটামুটি একটু ভিজুয়ালাইজ করতে পারো, যেমন নেটার ছবি দেখবা, তুমি গুগলের ছবি দেখবা, তাহলে দেখবা যে তোমার ডেলিভারি অনেক ভালো হয়ে যাবে। Because তুমি তো মন থেকে বলছো, তুমি তো মুখস্থ না যে এইটা ইয়াটা এরকম না তো, তুমি তো ভিতর থেকে বলছো এই একটা, তুমি একটা মানে রিলেট করো, এবং এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ দেখবে যে প্রফে তুমি যখন যাবা, তুমি যখন টার্মে যাবা, একবার দেখবা মাথায়, একবার পায়ে, একবার বুকে, একবার পেটে, তুমি তখন মানে করে ফেলবা। তুমি যদি রিয়েলাইজ করো ভাই, হিউম্যান বডি তো একটা কানেক্টেড না, তুমি যদি একটা জিনিস পারো আরেকটা জিনিস তো পারো। So, আমার মনে হচ্ছে ভিজুয়ালাইজেশন করে একটু যদি রিলেট করতে পারবো, কারণ আমাদের প্রত্যেকটা অর্গান রিলেটেড। এমন না যে আমাদের হার্ট বুকে থাকে থেকে হার্টের সাথে ব্রেনের কোনো কানেকশন নেই, এটা এরকম না। তো আমরা একটু যদি ভিজুয়ালাইজেশন করে বলো, বেশি বেশি ছবি দেখো, ছবি গুগল থেকে হতে পারে, অ্যানাটমি থেকে হতে পারে, বিজ্ঞান থেকে হতে পারে, তাহলে বেশি বেশি মনে থাকবে, তোমার ডেলিভারি অনেক ভালো হবে। ঠিক আছে। ভাই, আমাদের চ্যাট বক্সে একটা কোশ্চেন এসেছে, সেলিম রেজার অস্টিওলজি বইটা পড়বো কিভাবে, এটা নিয়ে কোশ্চেন করেছেন। ওইটা কি দত্তর ভাইয়া, কোনো? এটা আসলে হ্যাঁ, সিলিন্ডার জীবন আসলে খুবই ভালো। হ্যাঁ, বা তুমি যদি আমাকে বলো, এটাও আমার ডিসকাশনে অনেক পার্ট। কারণ কি, যেমন আমি দেখো একটু আগে আমি যা যা বলেছিলাম না, সবই কিন্তু গ্রস অ্যানাটমি নিয়ে। তোমরা তো অনেকেই জানো, বেশিরভাগই হয়তো অলরেডি জানো, যে গ্রস অ্যানাটমি কিন্তু তোমাদের টিউটোরিয়ালে 5 দিন পড়ানো হয়, একদিন হচ্ছে হিস্টোলজি পড়ানো হয়। জেনারেল অ্যানাটমি আর জেনারেল এমব্রায়োলজি একদমই পড়ানো হয় না। এবং এইখানেই হচ্ছে তুমি যেটা বললাম, যে তুমি চিন্তা করো, আমি একটু কিন্তু একটা কথা বলেছিলাম যে তুমি আইটেম দিচ্ছ, কার্ড দিচ্ছ, টার্ম দিচ্ছ, তারপরে ক্রপ দিচ্ছ, কিন্তু তোমার কিন্তু জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি যদি আইটেম হালকা পাতলা হয়, এমব্রয়ডারি যেগুলো কিন্তু আইটেম হয় না, মানে এগুলো আইটেম হচ্ছে না, কার্ড হচ্ছে না, তুমি ডিরেক্টলি গিয়ে টার্মে বসতেছো। টার্মে কিন্তু গ্রস অ্যানাটমি আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, যেটা আমি ফার্স্ট টাইমে খুব সাফার করেছিলাম, মানে আমি যখন তোমাদের লেভেল আমি যখন বুঝতে পারিনি, কিন্তু কোনো ভালো ইনস্ট্রাকশনও পাইনি, আমি কি দেখলাম কি, আমার ক্রসের তো হিউজারটা, মানে আমি যদি একবার পড়েছি কিন্তু কিছু তো মনে নেই, হিউজ সিলেবাস বাকি, আমার সাবজেক্ট হলো 3টা, সাথে আমার কিছু জেনারেল অ্যানাটমি, জেনারেল এমব্রয়ডারি আমি কখনো টাচই করতে পারিনি। এটা কিন্তু বেশ মানে বেশ ভয়ের একটা ব্যাপার, মানে এটা কিন্তু বেশ কঠিন, এবং আমি বুঝছিলাম না আমি কোথা থেকে পড়বো। পরে এই যেমন এইখানে আসলে দুইটা অ্যাপ্রোচ আছে, হ্যাঁ আমি দুইটাই বলি। সেটা হচ্ছে এই যে বলা যে সেলিনাস স্যার বইটা খুবই ভালো বই, আর টাইপটাও আমাদের মোটামুটি অর্গানাইজ, কিন্তু মানে আমি যেটা করতাম, যেটা তোমার করতে বলবো এখন থেকে বলে খুবই ভালো। যেমন তোমাদের কিন্তু আইটেম হচ্ছে না, কার্ড হচ্ছে না, কিন্তু লেকচার কিন্তু টেকে হয়ে যাচ্ছে। লেকচারে কিন্তু ম্যাডাম পড়াচ্ছে, তোমাদের হয়তো বোনস ক্যাটালিস আই হোপ হয়ে গেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। তুমি দেখো, ধরো ফর সাইকেল তোমাদের ভ্যাকেশন, ধরো ধরো আজকে বৃহস্পতিবার তোমাদের একটা ক্লাস হলো, ম্যাম ধরো তোমাদের বোনস নিয়ে একটা ক্লাস নিয়ে নিলো, যে তুমি বোনস নিয়ে ক্লাস, তুমি ক্লাসটা করলাই না, তুমি জানো না এটা কোথায় আছে, তুমি জাস্ট হয়তো শুনলাম না তুমি,
ক্লাসে তুমি শুনলাম না, তুমি কিন্তু এই যে একটা টপিক আছে তোমার কিন্তু এর দিয়ে জিজ্ঞাসা করবে, যেমন তুমি যখন ইস্তা নাম ধরবে এটা কোন টাইপের বলছে, বলছে কি জয়েন করে, এটার মধ্যে কি থাকে, বাইরে কি থাকে, লেয়ার কি, সব কিছু ধরবে না। তোমার কিন্তু ইম্পর্টেন্ট, তুমি কিন্তু জানো না, তুমি জানো কি এটা এই সার্ভিস আছে, এই মেসেজ অ্যাড্রেস করে, কিন্তু তোমার কিন্তু জেনারেল তুমি থেকে ধরবে। তোমার যখন আরেকটু বড় হবে তোমার 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 এমব্রয়ডারির মধ্যে ঢুকে যাবে। আমি এই জন্য সাজেশনটা দিব। এখন দেখো তোমার কিন্তু গ্রস অ্যানাটমির আইটেম গুলো থাকছে, তাহলে তোমার হয়তো ফিজিওলজি কিংবা বায়োকেমিস্ট্রি আইটেম থাকছে, মানে তোমার কিন্তু অনেক পেশা। তবে আমি জেনারেল এই যে সাবজেক্ট গুলো আছে যেগুলো আমরা টার্ম টাইম নর্মালি পড়ি, আমি যেটা কি করবো, আমি যেটা নর্মালি সেকেন্ড টাইম থেকে আমি যেটা করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আমি একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার ট্রাই করতাম, তো এটা কিন্তু আমি আর করতে পারবো না। আর নর্মালি তুমি দেখো তুমি হয়তো 6টা থেকে তুমি হয়তো 10টা পর্যন্ত হয়তো ক্রস পড়ছো, তুমি তো জেনারেল গুলো পড়তে পারছো। আমি যেটা করতাম সেটা হচ্ছে একটু কষ্ট করে তুমি যখন হলে যাও হয়তো আড়াইটার দিকে, একটু খেয়ে দিয়ে কি করতাম, আমি খোঁজার ট্রাই করতাম যে এটা, আমি প্রথম সেলিংটা করা শুরু করছি কিন্তু পরে দেখলাম আসলে অনেক প্রেশার হয়ে যায়। পরে আমি কি করতাম, আমি করতাম কি ম্যাডামদের স্লাইডটা নর্মালি সবাই ছবি টবি তুলে রাখে, আমি করতাম কি যে ম্যাডামের স্লাইডটা বের করতাম আর গাইডে এটা কোথায় আছে এটা খুঁজে বের করার ট্রাই করতাম। প্রথমে আমি ওই দপ্তরে যারা বছর পড়া শুরু করেছিলাম, প্রথমে এটা বেশ ভাস্ট এবং অনেক কিছু আছে, এবং এটা বর্তমানে এত শর্ট টাইমের মধ্যে গুছানো অনেক হার্ড। পরে আমি কি করলাম যে আমি ক্লাসের পরে আমি একটু গাইডে বের করতাম যে আচ্ছা আমার ম্যাডাম আসলে কতটুকু পাঠ করিয়েছে, দেখলাম যে ম্যাডাম হয়তো গাইডের প্রায় 6 থেকে 7 কিংবা 10 পেজ এরকম করে পড়িয়েছে। আমি ওটা মেনে ট্রাই করতাম, ম্যাডাম স্লাইডে আমি তো শুনেছি অলরেডি কিছু কিছু ম্যাডাম এক্সট্রা টপিক বলেছে, ম্যাডাম বলেছে ইম্পর্টেন্ট, তো ওইগুলো তো আমি আগে টুকে রাখতাম খাতা, আমি তো নোট করে রাখতাম এটা। এবং ম্যাডামের সাইডে কিছু ইনফরমেশন থাকতো যেটা কোথায় আছে, যেটা হয়তো আমার সেভেন স্যার বইতে আছে, কিংবা হয়তো দত্ত যে কেন মানে জেনারেটর মধ্যে সেই বইটাতে আছে, কিংবা ম্যাডাম হয়তো আরো অন্য কোনো বইতে নোট করেছে। ম্যাডাম কিন্তু স্লাইডে মোটামুটি একটা শর্টকাট নিয়ে আসে, গাইডে হয়তো অনেক ইনফরমেশন গুলো থাকে না, তো আমি করতাম স্লাইড থেকে ওই গাইডের মধ্যে টুকে রাখতাম, বইটা দাগে রাখতাম শুধু, মুখস্থ করতাম না। কিন্তু আমার কিন্তু 10 পিস দাগানো থাকতো প্রত্যেক ক্লাসের পরে, কারণ ক্লাসে তোমার বই নিয়ে থাকতেছে না। তাহলে হয় কি জানো, তুমি টার্মের টাইমে তোমার ব্রেন আসলে বুঝবে যে নতুন ইনফরমেশন নাই কোনো, না তুমি একদম এমন কোনো ইনফরমেশন নাই যেটা আমি কখনো পড়িই নাই। এমন ইনফরমেশন আছে যেটা আমি খুব একটা ভালো মুখস্থ করিনি, কিন্তু আমি জানি যে আমার বোনসের ক্লাস আমার নোট করা আছে, আমার গাইডটা খুললেই আমি সব পেয়ে যাবো, কোনটা কোনটা পড়তে হবে, এটা কোনটা কোনটা পড়িয়েছে, আমার সব দাগানো আছে। এইটা একটা বড় রিলিফ। আমি বলবো তুমি যদি সিলিন্ডার পড়ো তোমার তাহলে গাইড একবার দেখতে পারো, অথবা তুমি যদি গাইড করো তোমার সিলেবাস যে কোনো একটা বই আছে, সব তো পড়া সম্ভব না, ওটা কি করবে একটু দাগায় রাখতে ম্যাম কোনটা কোনটা বলেছে, কোনটা কোনটা ইম্পর্টেন্ট বলেছে ক্লাসের পরেই। কারণ তুমি তুমি বলো না আজকে না আমি বৃহস্পতিবার আজ নাইট ভাই, আজ নাইট তোমার পড়া হবে না, বা তুমি যে বলো না একটু একটু রেস্ট নিই, আমি বিকালে করবো সন্ধ্যায় করবো, আমার মনে হয় একটু কষ্ট করে হলো, কারণ আধা ঘন্টার বেশি লাগবে না তোমার। তুমি জাস্ট গাইডে তোমার কাছে হচ্ছে মুখস্থ লাগবে না, তুমি জাস্ট দাগে রাখবা, ম্যাডাম কি কি এক্সাম্পল লিখে রাখবা, আর সাইডে যদি কোনো এক্সটেনশন থাকে সেটা গাইডে নেই, ওটা একটু গাইডে লিখে রাখবা। এটা করলে হয় কি আমার মনে হয় যে তোমার টার্মের টাইমে অনেক বেশি প্রেশারটা পড়বে না। সেরেনো চাপটা আসলে অনেক ভালো, ওটা করতে পারো, বাবাজি বলবো না ভাই আমাকে দেওয়ার কষ্ট করার সমস্যা, তুমি গাইডে ঢুকে রাখতে পারো, গাইডে ইনফরমেশন আছে, এবং ম্যাডামের সাইডে তো তুমি ইচ্ছা ঢুকে রাখলে যেগুলো গাইডে নাই, তো এটা একটা মোটামুটি ভালো কম্বিনেশন হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এখন সামাহ আপুর কাছে যাই। আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপু, আমার কোশ্চেনটা হচ্ছে যে অ্যানাটমিতে এত নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, মাসেল অ্যাটাচমেন্ট, ভেনাস ড্রেনেজ, এত সব ইনফরমেশন আছে, এই সব ইনফরমেশন রিটেইন করা এবং লং টার্ম মেমোরিতে স্টোর করার কোনো কিভাবে স্টোর করতে পারবো আমরা? আচ্ছা, প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম টু মিড ফোর্ট 54, ব্যাচ 54। আর প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এসএসএমসি রিসার্চ অ্যান্ড ক্রিয়েটিভিটি সোসাইটিকে এত সুন্দর একটা সেশন আয়োজন করার জন্য। আচ্ছা, এখন মেইন কোশ্চেনটা যেটা, যে আমরা যে এত এত নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই আছে, এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো, যখন আমরা আইটেম দিব তখন কিন্তু আমরা অতটা ফিল করব না, জাস্ট একটা টপিকের আইটেম থাকে, তো ধরো স্টমাকের ক্ষেত্রে তো এরকম ফিল করা যায় না, তখন পরে করে ফেলা যায়। কিন্তু যখন আমাদের কার্ড বা টার্ম আসবে, তখন যখন সব একসাথে হয়, স্পেশালি এটা তোমরা ফিল করবা যখন থোরাক্সে না অ্যাবডোমেন কার্ডে যাবা, সব একসাথে মনে থাকে না, সব গুলায় যায়। তো প্রথম কথায় আমাদের এটাকে আলাদা করতে হবে যে আমাদের কিন্তু সবগুলো লাগে না। খুব ভালো পারলে হ্যাঁ জিজ্ঞাসা করতে পারে, না পারলেও সমস্যা নাই, কিন্তু মেইন যেগুলা মনে রাখতেই হবে সেটা বুঝতে হবে। সেটা ম্যাম ক্লাসে বলবে, সেটা ডিউতে যেগুলো আসছে গাইড দেখে, যেমন আমাদের স্টমাকেরটা খুব ইম্পর্টেন্ট, যেরকম এরকম প্রত্যেকটার আছে, হার্টেরটা খুব ইম্পর্টেন্ট, এইগুলো আমাদেরকে আলাদা করতে হবে যে এগুলো আমার মাস্ট মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি এই জিনিসটা মনে রাখার জন্য? সেটা হলো পরীক্ষার সময় যখন তুমি এক সময়
সময় তো আমরা তো পাট পাট করে পড়ে যাই এক একটা টপিক, তো তখন আমরা ভুলে যাই যে কোনটা কোন নার্ভ সাপ্লাই ছিল, আর্টারি সাপ্লাই ছিল। তো এই কারণে তুমি নোট করতে পারো, তুমি প্রত্যেকটা নার্ভ সাপ্লাই বা আমাদের ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, এই জিনিসগুলো একসাথে নোট করে ফেলবা, যেটা পরীক্ষার আগে তুমি একসাথে আর্টারি সাপ্লাইগুলো দেখে যাইতে পারো। তাহলে জিনিসটা তোমার আলাদা মনে থাকবে, যে একটার সাথে আরেকটা প্যাচ লেগে যাবে না। যেটা আমার পার্সোনালি প্রবলেম হইতো, আমার প্যাচ লেগে যাইতো যে কোনটা কোথায়। আরেকটা হলো মেইন, যেটা ভাইয়া বলে গেলেন, যে ভিজুয়ালাইজ করা এবং কোন আর্টারিটা কোত্থেকে আসছে, কোনটা কোন দিকে যাচ্ছে, এটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে জিনিসটা মনে করাও খুব ইজি। এ কারণে তোমার মডেল দেখতে পারো, বিভিন্ন অ্যানিমেশন ভিডিও আছে দেখতে পারো। আর আমি যে নোটটার কথা বললাম, এটা আমি একটু দেখাতে চাচ্ছি শেয়ার করে, যে আমি কিভাবে নোট করতাম। সেটা যদি তোমার আইপ্যাড থাকে বা ট্যাব থাকে, সেই ক্ষেত্রে তুমি এভাবে করতে পারো। আর এক সেকেন্ড, আর যদি এই যে এখানে দেখো, এখানে আমার মোটামুটি ইউরিনারি সিস্টেমের ব্লাড সাপ্লাই গুলো এরকম আমি ছবি দিয়ে একসাথে নোট করে রাখতাম, যে কিডনিটা ফ্লোচার্ট দিয়ে, তারপর সুপ্রারেনাল গ্ল্যান্ডেরটা, এরকম প্রত্যেকটা আমার নোট করা থাকতো, যে ডেভেলপমেন্ট, লিমফেটিক্স, ড্রেনেজ গুলো একসাথে আমি নোট করে রাখতাম। সেটা আমি পরীক্ষার আগে, কাট টার্মের আগে গিয়ে আমি অ্যানাটমিক্যাল পজিশন গুলো, কন্টেন্ট গুলো, বাউন্ডারি গুলো ছবি দিয়ে, কারণ ছবি ছাড়া মনে থাকবে না, এগুলো নোট করে রাখতাম এবং পরীক্ষার আগে গিয়ে আমি সেটা পড়ে রাখতাম। তো এইভাবে আমার ব্লাড সাপ্লাই, আর্টারি সাপ্লাই, এই জিনিসগুলো ক্লিয়ার হইতো। আর মাসেল যে অ্যাটাচমেন্টটা আছে, মাসেল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমি করতাম যেটা ভাইয়া বলে গেলেন, যে ভিজুয়ালাইজ খুবই ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমার আইটেমের সময় পড়ার স্টাইল কি ছিল, আমি বোনসটা হাতে নিতাম, নিয়ে আমরা ভিরেন কারিয়ার নাম শুনে শুনে থাকার কথা তোমরা যারা ক্লাস করো, ভিরেন কারিয়া, যারা 54 তারাও আস্তে আস্তে চিনবা, ভিরেন কারিয়া বা ভাইবাভক অ্যানাটমি একটা চ্যানেল আছে, ওদের যে ভিডিওটা আমি অন করতাম, ওইটা দেখতাম, সাথে আমার বোনস হাতে থাকতো। এবং এত টাইম তো থাকতো না, 1.5x স্পিডে করতাম প্রথমে। সেটা আমি ওখানে বলতো, আমি আমার হাতে বোনস নিয়ে নিয়ে দেখতাম, আচ্ছা এটা এখানে, এটা এখানে, এভাবে করতাম। তারপর আমি বিডির বইয়ে খুব সুন্দর সিম্পল করে ছবি দেওয়া আছে বিডির বইয়ে, যে একটা সারফেস দেওয়া বোনসের, ওইখানে মানে কালার দিয়ে, যে এখানে এই মাসেলটা, এখানে এই মাসেলটা, কোথায় সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, স্ক্যাপুলার ক্ষেত্রে। তো ওইটা দেখে দেখে আমি বলতাম, আচ্ছা এখানে এই মাসেল, এখানে এই মাসেল, এটা এখানে এই বর্ডার। তারপরে আমি এটা এইভাবে পরে আমি বই যেটা তোমরা ফলো করো, বিশ্রাম দত্ত, সেটা পড়তে পারো। বিডি না থাকলে বিশ্রামও খুব সুন্দর ছবি দেওয়া আছে, ওটা করতে পারো। তো এভাবে পড়তাম। আর অবশ্যই যেটা একটা ভিজুয়ালাইজ খুব ইম্পর্টেন্ট, নেটার পড়তে পারো, যেটা পড়লে খুব ভালো। আমি পার্সোনালি নেটারটা খুব পড়া হয় নাই, আমার যে একটা 3D মডেল অ্যাপ আছে অ্যাটলাসের, ওইটা দেখছি, ওটাতে বারবার দেখতাম, এই বিডির ছবিগুলো বারবার দেখতাম। তো এই ভিজুয়ালাইজ করতে করতে তোমার এগুলো মনে থাকবে। তো এই জিনিসটা হলো যে একসাথে নোট করাটা খুব ইম্পর্টেন্ট, বারবার দেখতে হবে পরীক্ষার আগে। এবং তুমি জিনিসটা একটা কম্পার্টমেন্ট করে ফেলবা, নার্ভটা একসাথে পড়বা, আমাদের ভেসেল গুলো একসাথে পড়বা, বাউন্ডারিজ গুলো একসাথে নোট করে পড়বা। যদি ট্যাব না থাকে তুমি খাতায় নোট করতে পারো, যদি সেই নোটেরও সময় না থাকে তুমি কাজ করবা, ছবি তুলবা বইয়ের, যে এখানে ধরো গাইডের ক্ষেত্রেই, যেখানে তুমি দেখবা যেটা দত্ত থেকে লিখে নাই, মিলবে না দত্তের সাথে, দত্তেরটা লিখে নিবা গাইডে, যেটা দত্তের মতো বা দত্তেরটা লিখে নিলা, ওই ছবিগুলো তুলে তুলে একটা পিডিএফ করে ফেলো একসাথে। তাহলে সেই ক্ষেত্রে তুমি, তোমার জিনিসটা খুব ইজি হবে, পিডিএফ করে ফেলে পরে তুমি দেখে গেলা ভিডিওগুলো। আর আমাদের এটা তোমার ডেভেলপমেন্ট, এমব্রিও ডেভেলপমেন্টও খুব সমস্যা হয়। এমব্রিও ডেভেলপমেন্টে ওই ছবি দেখবা। আর একটা খুব ভালো মেডিকেল চ্যানেল আছে, সেটা মানে ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো মেডিকো ভিজুয়াল। মেডিকো ভিজুয়াল লিখে সার্চ দিবা, এখানে এত সুন্দর করে বুঝাইছে, যদিও অনেক টাইম নিয়ে, টাইম থাকলে দেখতে পেলে খুবই ভালো। কারণ কি, এমব্রায়োটা এই কোথায় কি ফোল্ড হয়েছে, কোন দিকে কি ঢুকছে, গ্যাস্ট্রুলেশন, এগুলো আসলে মনে থাকে না। তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো খুব ভালো মনে থাকবে। তো এই চ্যানেলটা আমি বলবো, যদি টাইম থাকে, এটা আমি অনেক পরে পাইছি, আগে পাইলে অনেক ভালো হইতো। তো ওই জিনিসটা দেখবা, দেখলে মূলত ভিজুয়ালাইজ জিনিসটা কম্পার্টমেন্ট করে করে পড়া, ওইখানে একসাথে রিভাইজ দেওয়া, তাহলে মোটামুটি ধারণা করা যায় যে তোমার কোনো সমস্যা হয় না, পরীক্ষা থেকে পারা যায়। আর যেগুলো বেশি বেশি আসে ওগুলো ভালো করে পড়বা, যেগুলো একদমই আসে নাই জাস্ট দেখে যাবা, ওগুলো খুব একটা ধরেও না, আর না পারলেও কোনো সমস্যা নাই। তো থ্যাংক ইউ। আপু, আরেকটা কোশ্চেন, আপনি ইয়ের কথা বলেছেন, অ্যানাটমিক্যাল পয়েন্টস, পজিশনের কথা এবং পয়েন্টস এর কথা বলেছেন, ওইটা কি সব ডিরেক্টলি মুখস্থ করা বেটার হবে, নাকি দেখে দেখে নিজে নিজে বুঝে বুঝে বললে বেটার অ্যাপ্রোচ হবে? অবশ্যই নিজে নিজে বুঝে বুঝে পড়লে, এটা আমি আমি লিখে রেখেছিলাম আমার সুবিধার জন্য। মানে এখানে তো সব পয়েন্ট মনে থাকে না, প্রফের আগে তুমি তো ভেবে ভেবে পড়তেও পারবা না। তো প্রফের আগে আমি তোমার নিজের মতো করে, বা ম্যামরা যেটা বলতো, ম্যামরা অনেক সময় বলে দেয় আমাদের যে ডিসেকশন ক্লাসগুলো হতো, যে এই পয়েন্টগুলো বলবা। তো ওগুলো আমি লিখে রাখতাম, লিখে ওইটা দেখে আমি হাতে বোনসটা নিয়ে বা ভিসেরার ছবি দেখে বা এমনি আমি পড়তাম, যে এই এই পয়েন্টগুলো আমি বলবো।
এরপর এটা আমি মুখস্থ করতাম না, কয়েকবার পড়তাম, তারপরে যে যে পয়েন্টগুলো আমার দেখে মনে হইতো আচ্ছা এই পয়েন্টটা তো পড়ছিলাম, তো ওইটা ভালো হয়। তো একদম মুখস্থ করে তুমি এত কিছু মনে রাখতে পারবা না প্রফের সময়। তো জাস্ট একটু কিন্তু মাথায় রাখতে হবে, একদম তুমি না পড়ে যদি ভাবো যে তুমি বোনস বা ভিসেরা দেখি বলে ফেলতে পারবা, তাহলে ওটা হয় না আসলে। তো ওইটা একটু পড়ে যাইতে হবে আর কি। থ্যাংক ইউ আপু। এখন আচ্ছা, ওয়েলকাম। সাজিদুল ভাইয়ার কাছে একটা কোশ্চেন। অ্যানাটমির সাথে আমাদের আছে হচ্ছে বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি, এই দুইটাকে কোরিলেট করে কি পড়া যায় অ্যানাটমি, আর কিভাবে পড়লে বেস্ট হবে? আচ্ছা, অ্যানাটমির সাথে ফিজিওলজি আর ফিজিওলজি। বায়োকেমিস্ট্রি, রাইট? আচ্ছা, এটার অ্যান্সার আমি দিচ্ছি। তার আগে হচ্ছে আগের দুজনকে যে কোশ্চেন করছে সেটার আর কি একটা পার্ট আমি অ্যান্সার করতে যাচ্ছি। করি, হ্যাঁ। হ্যাঁ ভাই, অবভিয়াস অফ। হ্যালো। জি আচ্ছা, ভাই। ওকে। অস্ট্রিয়ার যে কোশ্চেনটা হচ্ছে দেখলাম একজন করছে, খুবই ভালো কথা, মানে দুজনই বলছে ভিরেন কারিয়া। আমি ভিরেন কারিয়া ফলো করছি, কিন্তু মানে আমার পার্সোনালি আমি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে মানে ভিরেন কারিয়ার ভিডিওগুলো অনেক এক্সটেন্সিভ, তো অবশ্যই সব জানা যায়, বাট আমার পার্সোনালি হচ্ছে ক্লামজি লাগছিল একটা টাইমে যায়, মানে অনেক বেশি পড়ায় তো। মানে তুমি জানবা সবই, কিন্তু আলটিমেটলি যা জানবা সেগুলো কিন্তু সব তোমার মানে তুমি পরীক্ষায় ফেস করবা না। অনেক বেশি জানবা কিন্তু সব হচ্ছে পরীক্ষায় তোমাকে জিজ্ঞাসাও করবে না। ইভেন অনেক কিছু আছে যেটা হয়তো বা প্রফেসর ম্যাডামরা মানে বা স্যার যারা তাদের হয়তো বা মাথায়ও নাই, কারণ এখানে তো এক্সটেন্সিভলি সব পড়ানো হয়েছে। সো তুমি যদি হচ্ছে মানে পরীক্ষায় পাশ করার মতো বা মোটামুটি ভালো করার মতোই বলবো, যদি আর কোনো সোর্স দেখতে চাও সেটা হচ্ছে চন্দনা ম্যাডামের হচ্ছে ভিডিও গুলা। আমি পার্সোনালি যেটা করছি, আমি প্রথম দিকে ভিরেন কারিয়া দেখছি, বাট একটা টাইমে যায় যখন প্রেসার বেড়ে গেছিল তখন হচ্ছে আমি চন্দনা ম্যাডামের ভিডিওটা দেখতাম। তো যেটা করতাম সেটা হচ্ছে হাতে বোনসটা নিতাম, বোনসটা নিয়ে চন্দনা ম্যাডাম যেটা বলতো সেইটা হচ্ছে যেটা বলতো আমি সেটা বলতাম। সো রিপিট করতাম, রিপিট করলে দেখা যায় তো যে মানে একটা পর্যায়ে যায় 2-3 বার রিপিট করলে পড়াটা হয়ে যায়। আর আরেকটা ব্যাপার অনেক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আহ পড়াটা তুমি যেটা শিখতেছো সেটা যদি আরেকজনকে শিখাইতে পারো, সেটা তোমার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে, অনেক বেশি বেনিফিশিয়াল হবে। যেটা হচ্ছে আমরা মেডিকেলে হচ্ছে আমরা নতুন এসে শিখি, কলেজ লাইফ বা স্কুল লাইফে দেখা যায় যে আমরা একলা পড়তে অভ্যস্ত। সো মেডিকেলে এসে হচ্ছে দেখা যায় যে একটা সিগনিফিকেন্ট পোর্শন সবাই একলা পড়তে চায়, বাট আসলে মেডিকেলে একলা পড়ে সম্ভব হয় না। সো তোমরা তো মেডিকেলে চান্স পাইছো, টিউশন টিউশন করাও। তো টিউশন করালে দেখো তোমরা আশা করি বুঝতে পারতেছো যে তুমি এইচএসসি তে যে জিনিসটা পড়ছো একটা স্টুডেন্টকে পড়াইতে গেলে দেখা যায় যে তুমি এটা আরো বেটার বুঝতে পারতেছো। ইভেন আমি নিজেও হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি খুব একটা ভালো পারতাম না, পড়াইতে গিয়ে দেখি যে ও মা এত সহজ। তো মেডিকেলের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। তো তুমি যখন এটা কাউকে শিখাইতে যাবা দেখবা যে হচ্ছে তুমি আরো বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারতেছো, রিয়েলাইজেশন নতুন ভাবে আসতেছে, তুমি ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে পারতেছো। সো আমি যেটা করতাম আমি হচ্ছে চন্দনা ম্যাডামের ভিডিও কিন্তু লেন্থ বেশি একটা বড় না, 10-15 মিনিট। সো ভিডিওটা দেখতাম, তারপরে হচ্ছে নিজে বলতাম, নিজে নিজে প্র্যাকটিস করতাম, শ্যাডো করতাম, বোনসটা হাতে নিয়ে চিন্তা করতাম আমার সামনে আমার স্যার ম্যাডাম আছে, আমি হচ্ছে সেভাবে বলতাম। নেক্সট যেটা করতাম সেটা হচ্ছে অস্টিওলজিস্ট সেলিম রেজা বই, সেটা একজন বলছে সেটা কেমন, খুবই ভালো বই। ওইটা কেন ভালো, ওইটা হচ্ছে একদম বোনসের উপর ফোকাস করে বানানো তো। সো এইখানে বোনস রিলেটেড যত বেসিক ইনফরমেশন গুলো সব সুন্দরভাবে দেওয়া আছে, তুমি এটা পড়লে খুবই ভালো। না পড়লেও তুমি যদি এটা পড়তে না চাও বা কেনা হয় নাই, তুমি চাচ্ছো যে তোমার যে বইগুলো কিনছো ওগুলো থেকে পড়তে চাও, তাহলে তুমি ভিশরাম সিং ফলো করতে পারো। ভিশরাম সিং এর অস্ট্রিওলজি বইটা অনেক মানে অস্ট্রিওলজি পার্ট যেটা সেটা অনেক সুন্দর। অস্ট্রিওলজি ভিশরাম সিং পড়লেও হবে। সো তুমি হচ্ছে এক যে আমি যেটা করতাম আমি হচ্ছে শ্যাডো করে চন্দনা ম্যাডাম যেটা বলছে সেটা আমি ফলো করতাম। নেক্সট হচ্ছে আমি ওই বই থেকে মিলাইতাম বিশ্রাম সিং বা হচ্ছে সেলিম রেজা। আমি প্রথম দিকে সেলিম রেজা ফলো করছি, বাট একটা পর্যায়ে যায় আমি বিশ্রাম সিং এ সুইচ করছিলাম। তো আমার কোনো একটা খুব একটা ঝামেলা হয় নাই। এছাড়া দত্ত পড়তে চাইলে তো পড়তে পারো, দত্ত বললে অনেক কিছু জানতে পারবা আর কি। আচ্ছা, আর হচ্ছে আরেকটা কথা যেটা আমরা আমাদের ব্যাচ থেকেই হচ্ছে নতুন কারিকুলাম শুরু হয়েছে, মানে তোমরা যে কারিকুলামে আসো সেটা হচ্ছে অনলি 4 বছর বয়স হয়েছে, আমাদের দিয়ে শুরু হয়েছিল। তো আমরা অ্যাকচুয়ালি প্রথম দিকে প্রিভিয়াস কারিকুলামের পড়াটা পড়তাম। প্রিভিয়াস কারিকুলামে কিন্তু ইন্ডিভিজুয়াল বোনস এর উপর অনেক বেশি জোর দেওয়া হইতো। মানে তোমাকে একটা স্ক্যাপুলা ধরে বলতে হবে যে এটা কোন অ্যানাটমিক্যাল পজিশনে আছে, অ্যানাটমিক্যাল পজিশনটা একদম মুখস্থ থাকতে হইতো যে দিস ইজ স্ক্যাপুলা, এটার অ্যান্টেরিয়র সার্ফেসে পোস্টেরিয়র সার্ফেসে, হ্যান ত্যান অনেক কিছু। কিন্তু নতুন কারিকুলামে কিন্তু ইন্ডিভিজুয়াল বোনস ধরে তোমাকে এভাবে বলতে হয় না। তোমাকে হয়তো বা ক্লাসে শেখানো হচ্ছে, কিন্তু হচ্ছে এটা জেনে রাখো প্রফে কিন্তু তোমাকে এইভাবে অ্যানাটমিক্যাল পজিশন বলার কোনো প্রয়োজনই হবে না। তোমাকে হচ্ছে কোশ্চেন করবে একটা ফুল হিউম্যান স্কেলেটন থেকে। এখন তোমরা যে বোনস কিনো সেটা কিন্তু ফুল হিউম্যান স্কেলেটন না, সেটা তো ভাঙ্গা ভাঙ্গা, এবং তোমরা শেখার সময় হচ্ছে ইন্ডিভিজুয়াল বোনস দেখে হচ্ছে শিখো, রাইট?
সো আমি বলবো তোমরা হচ্ছে অবশ্যই পড়বা ইন্ডিভিজুয়াল বোনস, তুমি ভিডিও দেখে শিখবা, যেভাবে বললাম সেভাবে শিখবা। বাট তুমি যখন ক্লাসে আসবা, ক্লাসের সময়ে বা ক্লাসের আগে বা ক্লাসের শেষে তোমার যে কলেজে ডিসেকশন রুমে যে হিউম্যান স্কেলেটনটা আছে সেইটা একটা ভালো করে দেখা, খুব ভালো করে দেখার, এবং ক্লাসে যখন ম্যাডামরা পড়াবে সেখান থেকে রিলেট করার যে হ্যাঁ এটা হিউম্যান বডির এই জায়গায় আছে, এইটা এই জয়েন্ট ফরমেশন করছে আরেকটা বোনসের সাথে কিভাবে আছে, এভাবে দেখে নেওয়ার। কারণ আলটিমেটলি কিন্তু প্রফে তোমাকে ওই ইন্ডিভিজুয়াল বোনস ধরে জিজ্ঞাসা করার চান্স কম কম। আমি বলতেছি না যে করবে না, হয়তো বা করতেও পারে, কারণ আমাদের স্যার ম্যাডামরা ইউজ টু প্রিভিয়াস কারিকুলাম। বাট নতুন কারিকুলাম অনুযায়ী তোমাকে যদি কোশ্চেন ধরে তাহলে তোমাকে ফুল হিউম্যান স্কেলেটন সেখান থেকে কোশ্চেন ধরবে, ইন্ডিভিজুয়াল বোনস থেকে ধরার সম্ভাবনা কম। আচ্ছা, আর হচ্ছে অ্যানাটমির সাথে ফিজিওলজি বায়োকেমিস্ট্রির রিলেশন কেমন? এখানেও আমি বলবো যে হচ্ছে অ্যানাটমি যদি তুমি জানো তাহলে তুমি হচ্ছে বুঝতে পারবা যে তোমার স্পেসিফিক একটা কোনো অর্গান সেখানকার লিম্ফ লিম্ফ্যাটিক ড্রেনেজ, আর্টারিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ এগুলো কেমন, বা এটা কোন জায়গায় আছে, এটার আহ কভারিংটা কেমন, এটার ওয়ালের কয়টা লেয়ার আছে, এই যে এই জিনিসগুলো, বা একটু একটা কঠিন টার্ম গুলা জানা স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে ফর দিস সাবজেক্টস। এই যে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বা আমি অন্যান্য যেসব সাবজেক্ট বললাম, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এইসব সাবজেক্টের ক্ষেত্রে তুমি যখন পড়তে বসবা তোমার একদম ডিটেলস অ্যানাটমি জানা খুব একটা প্রয়োজন নাই। আমি আবারও বলতেছি, খুব একটা প্রয়োজন নাই। সার্জারির ক্ষেত্রে বা অবস্টেটিক গাইনির ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যানাটমির জ্ঞান জানতে হয়, তোমার আলাদা করে অ্যানাটমি বই নিয়ে বসতে হয়। বাট এই যে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এইসব ক্ষেত্রে তোমার অ্যানাটমি টার্ম যারা ইম্পর্টেন্ট, তুমি একটা বেসিক একটা মানে মোটামুটি একটা ধারণা থাকলেই তুমি বসে যেতে পারবা। যেমন ধরো তুমি হচ্ছে যখন ফিজিওলজি হার্টের চ্যাপ্টার পড়বা, হার্ট কেমনে বিট করতেছে, বা হচ্ছে হার্টের যে কার্ডিয়াক সাইকেল এটা কেমনে চলতেছে, সেইটা জানার জন্য তোমার একদম ডিটেলসে হার্টের অ্যাপেক্স কোন জায়গায় আছে, বা হচ্ছে এটার একদম ডিটেলসে তোমার অ্যানাটমি জানার কোনো প্রয়োজন নাই। তুমি জানতে হবে যে হচ্ছে হার্টের চেম্বারটা কয়টা, এটা কই থেকে ব্লাড রিসিভ করতেছে, কই ব্লাড পাঠাচ্ছে, এরকম। সো এটা জানার জন্য তো খুব বেশি অ্যানাটমি করার প্রয়োজন নাই। তবে অবশ্যই জানতে হবে, তোমাকে বেসিক কনসেপ্টটা জানা থাকতে হবে, না হলে তুমি শুরুই করতে পারবা না, বা টার্ম গুলো জানা থাকতে হবে। তো অবশ্যই জানা গুরুত্বপূর্ণ, কিন্তু ওই যে বললাম মানে একদম ডিটেলসে তোমার যে জানতে হবে তা না। কিন্তু আলটিমেটলি সবকিছুই কিন্তু তোমার যত সাবজেক্ট আছে সবকিছুর মানে মাদার কিন্তু আসলে অ্যানাটমি, এবং তোমাদের যে অ্যানাটমি ডিপার্টমেন্ট ম্যাক্সিমামই তো হচ্ছে ম্যাডাম, সো আসলে অ্যানাটমিকে বলা হয় হচ্ছে মাদার অফ অল সাবজেক্ট, রাইট? সো জানা অবশ্যই গুরুত্বপূর্ণ ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে। আচ্ছা। ভাইয়া, আপনি মাত্র বলেছেন যে পড়ালে ভালো পড়া হয়, তো মেডিকেলে একটা কনসেপ্ট আছে ডেমো দেওয়ার। এই ডেমো দেওয়া নিয়ে একটু কিছু বলেন, কি এইটা আচ্ছা। অ্যাকচুয়ালি কি জিনিসটা? আচ্ছা, ডেমো দেওয়ার কনসেপ্ট। আচ্ছা, ডেমো দেওয়া হচ্ছে তুমি যে জিনিসটা পড়তেছো সেইটা আরেকজনকে বোঝাবা। আচ্ছা, এখানে আমি দুইটা কথা বলে রাখি। আমাদের মেডিকেলে যারা চান্স পায় দুই ধরনের, এক হচ্ছে হলে থাকে, আর এক হচ্ছে বাসায় থাকে, রাইট? তো আমি নিজেও হচ্ছে আমার বাসা ঢাকাতে, আমি হলেও থাকছি বাসাও থাকছি। তো যারা হলে থাকে তাদের ক্ষেত্রে ডেমো দেওয়ার ব্যাপারটা খুব ইজি। মানে আর তারা তো হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে একসাথেই থাকতেছে, একসাথেই বড় হচ্ছে। তো তাদের ক্ষেত্রে ডেমো দেওয়ার ব্যাপারটা তারা অটোমেটিক ন্যাচারালি তাদের চলে আসে। মানে সে পারতেছে না, দোস্ত একটু বুঝাই দে, তার রুমমেটকে জিজ্ঞাসা করছে, বা যে ক্লাসে খুব ভালো পড়ে তার রুমে যায় জিজ্ঞাসা করতেছে। কিন্তু মানে যারা বাসায় থাকে তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়, এটা আমি বলতেছি। তো ডেমোদের ব্যাপারটা হচ্ছে ধরো তোমাকে আজকে হার্ট পড়াইছে, এবং হচ্ছে তুমি তুমি হচ্ছে প্রথম প্রথম অনেক ডিপ্রেশনে আছো, বা হচ্ছে তোমার পড়তে ভালো লাগতেছে না, অনেক বিরক্ত লাগতেছে পড়তে, তুমি পড়ো নাই। বাট তোমার 3 দিন পরে হার্টের আইটেম। তো তুমি হচ্ছে আগের দিন যখন আইটেমের পড়া পড়তে বসছো, তুমি তো আকাশ মানে মাথায় আকাশ ভেঙে পড়ছে, তুমি কিছু পারো না, কিন্তু তুমি এইদিকে তোমার রুমমেটকে দেখতেছো যে হচ্ছে সে 3 দিন 4 দিন ধরে মানে হার্ট পড়তেছে খুব ভালো হবে। তো তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে তার কাছে যায় বলবা, দোস্ত আহ তুই একটু মানে এটা একটু পড়াই দে। So, তোমার বন্ধু কি করবে, তোমার বন্ধু হচ্ছে তোমাকে পড়াই দিবে। মানে এটা পড়ানোর গুরুত্বটা কি, এটা আমি হচ্ছে একটা অ্যানালজি দিয়ে বলি। ধরো তুমি হচ্ছে মিডফোর্ডে আসছো, এখন হচ্ছে তোমাকে যদি আমি একটা টাস্ক দেই যে তুমি এখান থেকে চকবাজার যাবা 3টা ডিফারেন্ট রাস্তা দিয়ে, চকবাজার, হ্যাঁ। তো তোমাকে আমি খাতায় লিখে দিছি যে এইখান থেকে 400 মিটার সোজা, 3 নাম্বার গেট থেকে 400 মিটার সোজা গেলে হচ্ছে চকবাজার, আরেকটা রাস্তা দেখাই দিলাম ধরো সোয়ারিঘাট দিয়ে, আরেকটা হচ্ছে বেচারাম দেউরি দিয়ে, 3টা ডিফারেন্ট রাস্তা, এবং অনেক ডিটেলসে বলে দিছি যে 100 মিটার সামনে গিয়ে ডানে যায় বামে যায়, অনেক কিছু ডিটেলসে লিখে দিছি খাতায়, হ্যাঁ। আচ্ছা, এখন তুমি যদি ওই খাতাটা নিয়ে চকবাজারে যাওয়া শুরু করো, তুমি একদম মানে অন্য জায়গায় চলে যাওয়ার চান্স অনেক বেশি, হ্যাঁ, এবং তুমি প্যারা খাবা। আচ্ছা, তো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি খাতাটা না ধরে তুমি হচ্ছে
যে চেনে তাকে যাই জিজ্ঞাসা করতে পারো দোস্ত কেমনে যাবো, তো সে তোমাকে হচ্ছে চিনাই দিবে যে এভাবে এই জায়গায় গেলে অমুক একটা সাইন পাবি, অমুক একটা দোকান পাবি, সেখান থেকে ডানে গেলেই তুই চকবাজারে পৌঁছায় দিবি। তো আমাদের আসলে মেডিকেলে পড়াশোনাটা এরকমই, তোমার সামনে একটা বিশাল বই আছে, যে বইটা ধরে তুমি পড়লে আলটিমেটলি শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা, কিন্তু তুমি গন্তব্যে পৌঁছাইতে পারবা কিনা সেটা একটু একটু কঠিন, কারণ হচ্ছে মেডিকেলের বইগুলো আসলে অনেক কঠিন ভাষায় লেখা থাকে, এটা একটু কঠিন। তো সেই ক্ষেত্রে তোমাকে সবকিছুর আগে, তোমাকে যে কোনো টপিক ধরার আগে ব্রিফলি ওই সম্পর্কে একটু জানতে হবে। তো এই ক্ষেত্রে তিনটা সোর্স হচ্ছে তুমি আহ, তিনটা সোর্স থেকে তুমি এই ব্রিফ জ্ঞান পাইতে পারো। এক হচ্ছে তোমার মেডিকেল কলেজে লেকচার যেটা ক্লাস হয়, তারা কিন্তু একদম ব্রিফলি তোমাকে 1 ঘন্টার মধ্যে পড়ায় দেয়। So, তুমি যদি লেকচার ক্লাস ঠিক মতো ফলো করো খুবই ভালো। এবং এক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে যারা লেকচার ক্লাস করায় তারা তো প্রফেসর, সো আলটিমেটলি তারাই হচ্ছে তোমার ইন্টারনাল থাকবে প্রফে, সো তুমি জেনে যাবা যে প্রফে তোমাকে কি কি ভাইবা কোশ্চেন করা হবে, কি কি জিনিসপাতি তোমার ভবিষ্যৎ লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, 2 নাম্বার সোর্স হচ্ছে এই যে তোমার বন্ধু বান্ধব যারা হচ্ছে পড়াশোনা করে, তো তাদের কাছ থেকে তুমি যদি হচ্ছে ডেমো নেও তাহলে হচ্ছে তুমি জেনে যাবা ব্রিফলি। এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে ডেমো নেওয়া। আসলে লেকচার ক্লাস করে ধরো 250 স্টুডেন্টের মধ্যে লেকচার ক্লাস করে হচ্ছে 20 থেকে 30 জন, বাকি 200, ধরো অ্যাপ্রক্সিমেটলি 200 জন হচ্ছে লেকচার ক্লাস খুব একটা করে না, এবং আমি হচ্ছে সেই কাতারে পড়ি। আমি উৎসাহিত করতেছি না, বাট আমারও ঘুম পায় অনেক। আর সকাল 7টা 8টা থেকে ক্লাস করে, সারাদিন ক্লাস করে লেকচার ক্লাসে আসলে মনোযোগ রাখা অনেক কঠিন একটা ব্যাপার। সো আমি হচ্ছে সেই কাতারে পড়ি। তো আমি বেশি ফলো করতাম হচ্ছে যেটা, এই যে আমার বন্ধু বান্ধব যে অনেক ভালো পারে এবং খুবই ভালো পড়াশোনা করে, এরা কিন্তু এক একটা জেম, প্রত্যেকটা ব্যাচে এরকম থাকে। আহ, এক হচ্ছে যারা স্লাইড ক্যাপচার করে, আর হচ্ছে যারা অনেক সবাইকে ডেমো দিয়ে বেড়ায়। সো এই যে তাদের কাছ থেকে ডেমো নিলে তুমি কম টাইমের মধ্যে জিনিসটা সম্পর্কে জানবা। নেক্সট কাজ হচ্ছে তুমি ওই যে তুমি তখন বই ধরবা। তুমি যদি ফার্স্টে ফুল মেইন বই নিয়ে পড়া শুরু করে দাও, তাইলে তুমি আসলে সাগরে পড়বা, অনেক কঠিন ব্যাপার। পারে, অনেকেই পারে, আমি বলতেছি না যে সবাই পারে না, ম্যাক্সিমাম জেনারেল পিপলের ক্ষেত্রে এটা আসলে কঠিন। আচ্ছা, আর 3 নাম্বার সোর্স যেটা সেটা হচ্ছে ইউটিউব, এটা আমি অনেক ফলো করছি। তো বিশেষ করে আমি যখন বাসায় থাকলে তখন পড়তে হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ইউটিউবে টপিক ধরো হচ্ছে মানে হার্টের ব্লাড সাপ্লাই আমি জানি না, আমি জাস্ট সার্চ মারতাম হচ্ছে ব্লাড সাপ্লাই হার্ট অ্যানাটমি, এটা লিখে সার্চ মারতাম। আমাদের সময় চ্যাট জিপিটি তখনও হচ্ছে জনপ্রিয় হয় নাই, এখন তো তুমি চ্যাট জিপিটি করলে খুব ভালোভাবে জানতে পারবা। সো এইটা। আরো স্পেসিফিক্যালি যেটা হচ্ছে আমি ফলো করতাম অ্যানাটমির ক্ষেত্রে, তো মানে সার্চ মারলে ক্লাস পাবো, কিন্তু অ্যানাটমির ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন, যেটা বারবার করে বাকি দুজন বলছে, ভিজুয়ালাইজেশন অনেক গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে 3D অ্যাপ, এটা পাওয়া যায় ম্যাক্সিমাম তো প্রিমিয়াম, তুমি টেলিগ্রামে বা হচ্ছে তোমার বড় ভাই যারা হচ্ছে ইউজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলে এগুলো হচ্ছে ক্র্যাক ভার্সন পাওয়া যায়। তো সেগুলো থেকে হচ্ছে তুমি 3D অ্যাপ যদি নামাও, এটা হচ্ছে ফলো করতে পারো। আর আমি যেটা করতাম সেটা হচ্ছে গুগল বা ইউটিউবে যায় 3D লিখে সার্চ মারতাম, যে কোনো টপিকের নামে শেষে 3D। ধরো হচ্ছে তুমি হার্টের ডেভেলপমেন্ট করতে চাও, সো হার্ট ডেভেলপমেন্ট 3D লিখে সার্চ মারবা, গুগল বা ইউটিউবে অনেক অপশন আসে। আচ্ছা, আর এ, যেটা ডেমো দেওয়ার ব্যাপারে আরেকটা কথা বলে রাখি যে এই যে আমার যে বন্ধুটার কাছ থেকে আমি ডেমো নিচ্ছি, উপকৃত কে বেশি হচ্ছে, আমি না আমার বন্ধু? এটা কি তুমি বলতে পারবা? হ্যাঁ, বন্ধু বেশি উপকৃত হচ্ছে। বন্ধু বেশি উপকৃত হচ্ছে, এটা আসলেই আর দেখা যায় যে হচ্ছে আলটিমেটলি যারা ডেমো দিয়ে বেড়ায় তারাই সবচেয়ে ভালো পারফরমেন্স করে, তারাই হচ্ছে ওই আইটেমে স্যার ম্যাডামের সামনে ফ্লুয়েন্টলি সব অ্যান্সার দিয়ে দেয়, এবং তারাই টার্মে প্রফেসরদের সামনে খুব ভালো অ্যান্সার করে, তারাই প্রফে ভালো জি করে। ভাইয়া। আর এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে অনার্স পাওয়ার ব্যাপারটা, মেডিকেলে অনার্স পাওয়া কিন্তু সব সময় রিফ্লেক্ট করে না তুমি কয় ঘন্টা বা সবচেয়ে বেশি পড়ছো কিনা, এটা রিফ্লেক্ট করে তুমি তোমার টিচারের সামনে নিজেকে নিজেকে কতটুকু প্রেজেন্ট করছো, এবং তোমার টিচার কতটুকু জানে যে তুমি জানো, তোমার টিচারকে বুঝাইতে হবে যে তুমি জানো। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি আমার অনার্স আসছিল মেইনলি হচ্ছে অ্যানাটমিতে, ফার্স্ট টার্মে আমার পারফরমেন্স খুবই ভালো ছিল। আমি আসলে ওই যে এইগুলো যেভাবে বলছি সেভাবে আমি পড়াশোনা করছি। তো ফার্স্ট টার্মে যখন আমি ভালো একটা পারফরমেন্স করতাম আইটেম গুলাতে, তখন হচ্ছে ম্যাডাম যা বুঝতো যে হ্যাঁ এই ক্লাসে এই পার্টিকুলার এই 3 থেকে 4 জন আছে যারা আইটেমে খুব ভালো করে। এবং অ্যানাটমিতে স্যার ম্যাডামরাই আলটিমেটলি তারা হচ্ছে যারা তোমার ব্যাচ টিচার, তারাই হচ্ছে কোঅর্ডিনেটরকে লিস্ট দেয়, রিকমেন্ডেশন লিস্ট দেয়। হ্যাঁ,
ফার্স্ট ইয়ারে কিন্তু এই অনার্স এর রিকমেন্ডেশন যায় অ্যানাটমি থেকে, রাইট? এখানে কিন্তু ফিজিওলজি বায়োকেমিস্ট্রি থেকেও যায় কতটুকু আমি জানি না, বাট মেইনলি অ্যানাটমি থেকে যায়। সো তুমি যদি অ্যানাটমিতে যে কোনো একটা টার্মে ভালো করো, তোমার এই রিকমেন্ডেশন লিস্ট যাবে। এবং টার্মে ভালো করার টেকনিক হচ্ছে আইটেমে হচ্ছে তুমি স্যারের সামনে ভালো প্রেজেন্ট করবা এবং সার্ভা ম্যাডামের সামনে। সো সার্ভা ম্যাডামের সামনে ভালোভাবে প্রেজেন্ট করার অন্যতম ভালো টেকনিক হচ্ছে তুমি ডেমো দিয়ে বেরোবা। এবং ডেমো দিয়ে বেরোনোর জন্য তোমাকে যে কোনো টপিক জানতে হবে। খুব যদি তুমি মানে একদম ডিপলি জানতে চাও, তোমার সারাদিন পড়তে পড়তেই যাবে, তুমি আর মানে ডেমো দিতে পারবা না। তো তুমি হচ্ছে ব্রিফলি জানবা, ক্লাস ফলো করতে পারো, ইউটিউব দেখতে পারো, দেখে তুমি যেই জিনিসটা শিখছো সেইটাই বন্ধুকে জানাবা। জানাইলে তুমি দেখবা যে তোমার নিজেরও কিছু ল্যাকিংস থাকতে পারে, তুমি সেটা শিখে যাবা। তোমার বন্ধুকে তুমি শিখাইলে তুমি নিজে ভালো বুঝতে পারবা। এবং তুমি যখন এই যে ডেমো দিয়ে তারপর আইটেমে বসবা, তোমার পারফরমেন্স ভালো হবে, সেখান থেকে তোমার টার্মের পারফরমেন্সও ভালো হবে এবং আলটিমেটলি প্রফে ভালো করে যাবে। এটাই। থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট কোশ্চেন তিশাত ভাইয়ের কাছে। ভাইয়া, ভাইয়া সাজিদুল ভাইয়া কিছুক্ষণ আগে বলেছিল যে লেকচারের ইম্পর্টেন্স। সো লেকচার কিভাবে করা উচিত আমাদের, মানে লেকচার কি নোট করা উচিত নাকি লেকচারের স্লাইড পড়া উচিত? কোনটা করলে লেকচারের সবচেয়ে বেনিফিট আমরা পেতে পারি? ভাইয়া, আহ তিশাত ভাইয়া, আপনি শুনতে পাচ্ছি না আপনাকে। আমার সম্ভবত একটু নেটওয়ার্ক সমস্যা, কোশ্চেন আরেকবার করো। ভাইয়া, আমাদের লেকচারকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? লেকচারের স্লাইড পড়া উচিত নাকি লেকচারে নোট করা উচিত? কিভাবে পড়লে লেকচারকে সবচেয়ে বেনিফিশিয়াল ইউজ করা যায়? আচ্ছা আচ্ছা, আমি বলতে চাই মধ্যে আমি সাজিদ ভাইয়ের কথা শুনে আমার বেশ কিছু ভালো ভালো পয়েন্ট মনে পড়েছে, আমি সেটা আগে একটু উল্লেখ করি। সেটা দেখো, ভাই খুবই সুন্দর একটা কথা বলেছে। হ্যাঁ, ভিরেন কারিয়া কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন দেয়। আসলে আমরা যারা অলরেডি প্রফ দিয়েছি, আমরা রিয়েলাইজ করেছি যে সত্যি কথা যে হচ্ছে এত আসলে লাগে না। সত্যি কথা, তুমি যখন ভাইবা দিতে যাবা প্রফে, দেখবো তোমার বোনস নিয়ে কিছুই পড়া ধরতেছে না, অলমোস্ট অলমোস্ট কিছুই ধরে না। এক সারফেস বার কিন্তু লাগেই না। কোশ্চেন কেমন থাকে, ধরো হিউম্যারাস, তোমার থাকবে হচ্ছে হিউম্যারাসের এন্টার সার্ভিসে কি কি কয়েক দুইটা মাছের নাম বলো যেটা অ্যাটাচ হয়, এবং এই মাছের গুলো ফিদা থেকে দেখাও। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিন কথা, এটা শেষ, আর কোনো কোশ্চেন ধরবো না। কিন্তু এইখানে একটা পয়েন্ট আছে। হ্যাঁ, পয়েন্ট আমি যেটা বলবো সে, দেখো তুমি যদি আমাকে পার্সোনালি বলো ভাই আপনি হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণ বলেন তো 50টা, আমি কিন্তু পারবো না। ঠিক না? বাট ডাজন্ট নেসেসারি যেটা আমি কখনো পড়িনি, আমি অনেক ডিটেলসে পড়ে আসছি। তো আমরা আসলে পরীক্ষায় কি আসবে, কিন্তু আমার এখন অনেক কিছু মনেও নাই। তুমি যদি বলো যে ভাই বলুন তো হিউমারাস আমার এখন ডেমো ডেমো তো আমি পারবো না, স্যার আমি ডেমো তো আমি পারবো না, আমি কিন্তু ভুলে গিয়েছি। এটা মিন করে না যে তাহলে ভাই পড়ে কি লাভ। Because যতটুকু আমার মনে রাখার দরকার ততটুকু মনে থাকবে। তোমার ব্রেন কখনোই 100% জিনিস কখনোই মনে রাখতে পারবে না। কিন্তু তুমি যদি ব্রেনকে দেওয়াই হচ্ছে দুইটা ইনফরমেশন, ওই দুইটাই যদি তুমি ভুলে যাও, তুমি তুমি কিন্তু জিরো হয়ে গেছো। আর তুমি যে 50টা জিনিস করো, তুমি যদি অ্যাটলিস্ট তোমার দুইটা তো শিওর মনে থাকবে, কোনো সন্দেহই নেই। তুমি 48টা ভুলে যাবে না, কখনোই ভুলে যাবে না। Because তোমার 48 ইনফরমেশন কিন্তু ইন্টারলিঙ্ক। তোমার হয়তো 48টার মধ্যে 30টা ইনফরমেশন হয়তো 50% মনে থাকবে, কিন্তু এই 50% থেকে তুমি কিন্তু মোটামুটি একটা 40টার মতো ইনফরমেশন মনে রাখতে পারবে। So আমি এটা বলবো যে এখান থেকে আসছে যে ব্রেন ক্রিয়াটার ইম্পর্টেন্স হচ্ছে তুমি মোটামুটি একটা গ্রস ইনফরমেশন পাবা। এবার চন্দনা ম্যাডামের ভিডিও আসলে ইম্পর্টেন্ট, কারণ কি দেখো ব্রেন ক্রিয়ার সমস্যা যেটা হচ্ছে, উনি হচ্ছে দত্ত খুব গ্রসলি পড়ায়। ব্রেন ক্রিয়া ভিডিও দেখলে তোমরা যারা বুঝবা তোমরা দত্তরা হেল্প পাবা, কিন্তু তোমার প্রফে কিন্তু 100% দত্ত সবকিছু ধরবে না। তুমি কি বলো, তুমি যখন একটা গ্রস অ্যানাটমি যখন একটা বোন ধরবা, সেটা থেকে জেনারেল অ্যানাটমিতে চলে যাবে, জেনারেল এমবারেতে চলে যাবে, এই কি ইনফরমেশন হবে, কি কোশ্চেন হবে, এই এইটা তুমি পাবা হচ্ছে চন্দনা ম্যাডামের ভিডিও থেকে। খুবই ইম্পর্টেন্ট, এটা সবার মনে ছিল না। তো আমি বলবো যে তুমি যদি বীরেন কিরের ভিডিও দেখো বা যার ভিডিও দেখো, শেষে কি করবো একটু মনে করো, তুমি এটা সকালেও দেখতে পারো, তোমার আজকে এটা তুমি সকালে দেখলা কিংবা হচ্ছে শেষে দেখলা বা যখনই দেখো, চন্দনা ম্যাডাম চন্দনা ম্যাডামের ক্লাসের শর্টকামিং যেটা, যেটা হচ্ছে তুমি যদি প্রথমেই চন্দনা ম্যাডামের ভিডিও দেখো, মানে আমি পার্সোনালি যেটা বিয়ে করছি, উনি হচ্ছে ভিজুয়ালাইজেশন দেয় না। মানে চন্দনা ম্যাডাম করে কি, একটা বোনস ধরে উনি হচ্ছে বলা শুরু করে, বোঝা যায় না আসলে যে কোন মাসের কোথায় অ্যাটাচ হচ্ছে, কতটুকু লাগতেছে, এটা কোথায় আছে, মানে উনি খালি বলে যায়, উনি শুধু ডেমো দিয়ে যায়। তো বললাম অ্যানাটমি আসলে ভিজুয়ালাইজ না আসলে আমার পার্সোনালি ওটা মনে হয় না। এটা আমি বলবো না শর্টকামিং যেটা, উনি ঠিক মতো ভিজুয়ালাইজ করতে পারেন না। কিন্তু যেটা ভালো সেটা হচ্ছে উনি প্রচুর পরিমাণে ভাইবা কোশ্চেন বলে দেয়। যে তোমাকে জিজ্ঞেস করবো হচ্ছে এই বোনসটা টাইপ কি, এই বোনস থেকে কি কি হয়, এই বোনসের এইটা কি, এই বোনসের এইটা কি, যেটা তোমার দক্ষতা নেই, যেটা পড়ার জন্য তোমার জেনারেলে পড়তে হবে, এমব্রয়ডারি করতে হবে, যেটা খুব শর্টকাটে তুমি চন্দনা ম্যাডামের ভিডিও দেখে বলতে পারো। So আমি বলবো একটা ভিডিও দেখার পরে তুমি যদি চন্দনা ম্যাডামের ওই 10 12 15 20 মিনিট একটা ভিডিও দেখো, তুমি অনেক ইনফরমেশন পাবা। এবং এইটা তুমি বইয়ে পারো, গাইডে পারো, টুকে রাখতে পারো। আসলে এই ইনফরমেশন জিজ্ঞেস করা।
তুমি যখন টার্ম দিবা, তুমি যখন আইটেম দেবে, তখন ম্যাডাম এই কোশ্চেন গুলোই ধরে। তো আমি বলবো এই ক্ষেত্রে যন্ত্র ম্যাডাম ভিডিও আসলে অনেক ভালো, শুধু তথ্য করে তুমি আসলে ভিডিও কমন ফেলতে পারবা না, এই একটা বিষয়। আর তুমি যেটা বললা যে ম্যাডামদের স্লাইডের বিষয়, সেটা হচ্ছে দেখো ক্রস অ্যানাটমির ক্ষেত্রে তোমাকে যে ম্যাডাম তোমাকে ডিসেকশন রুমে ক্লাস নেবে, ওই ম্যাডাম ভূমিকা আসলে অনেক বেশি। আহ, আসলে সব ম্যাডামদের পড়ানোর ক্রাইটেরিয়া সেম না, অনেক ম্যাডাম দেখো অনেক ভালো পড়ে, আবার অনেক ম্যাডাম দেখো একটু মানে উনি একটু বোঝানোর ক্যাপাবিলিটি কম, সবার আসলে ক্যাপাবিলিটি সেম থাকে না, সবাই আমরা সেম বোঝাতেও পারি না। তো যদি ম্যাডাম তোমরা আসলে বুঝবে আস্তে আস্তে, তোমার কাছে আরেকটু যখন দেখতে কাজ যাবে যে কোন ম্যাডাম অনেক ভালো পড়ে, কোন ম্যাডাম একটু কম ভালো পড়ে। কিছু কিছু ম্যাডামের ডিভোশনের লাগে তুমি সব বুঝে যাবো যে ম্যাডামটা আসলে কিছু ম্যাডাম আমাদের এত ভালো আছে, আমি যদি নাম না বলি। হ্যাঁ, আর মনে করো যে দু একটা ম্যাডাম তো হয়তো একটু কম হেল্পফুল, কিংবা হয়তো একটু রাগ করে জিজ্ঞেস করলে, তুমি তখন কি করবা যে যেসব ম্যাডাম অন্য ব্যাচে আছে, যারা অনেক বেশি হেল্পফুল, অনেক ভালো পড়ায়, হ্যাঁ, একটু শুনলে যে দোস্ত তোদের আজকে কি কি পড়িয়েছে, তো এই বছর কি কি পড়িয়েছে ম্যাডাম, কোনটা কোনটা বলেছে যেটা পড়া লাগবে, তাহলে একটা মোটামুটি হয়ে যায়। এটা হচ্ছে গ্রসের ক্ষেত্রে। আর আমি বলবো কি যে শোনো, এই যেমন ভাই যেমন বললো যে সিলিন্ডার চ্যাপ্টারটা খুবই ভালো, গাইডটা অনেক ভালো বই, হ্যাঁ সবই অনেক ভালো বই, সমস্যা কি যেগুলো অনেক প্রেশার থাকে পড়া যায় না, এক্ষেত্রে আমি বলবো যে ম্যাডামদের স্লাইড বেশ ভালো একটা সোর্স, এক্সট্রা ইনফরমেশনের বেশ ভালো একটা সোর্স। দেখো যে জিনিসটা ম্যাডাম এক্সট্রা ইনফরমেশন, মানে দেখো আমাদের কাছে তো সত্যি কথা বলতে অনেকের কাছে মেইন বই মানে হচ্ছে, মানে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে গাইড না। ফিজিওলজির ক্ষেত্রে আমি বেশ কয়েকটা কার্ড, আমি গাইড খুব একটা পড়ার টাইম পাইনি, আমি 100% গাইড করেছি। এইখানে আমি ইনফরমেশন কিভাবে পেয়েছি? হ্যাঁ, আমি পেয়েছি হচ্ছে ম্যাডামদের লেকচার শুনেছি, আমি মোটামুটি একটু চেষ্টা করেছি, আর ম্যাডামদের স্লাইডটা যেগুলো লেকচার শুনতে পারিনি, ম্যাডামের স্লাইডটা আর করার ট্রাই করছি। স্লাইডের মধ্যে ম্যাডাম অনেক কিছু ইন করে, যেটা হচ্ছে হয়তো গাইডের অনেক ইম্পর্টেন্ট পার্ট, যেটা তো ভাইবা জিজ্ঞেস করে, কিন্তু আমাদের গাইডে ছাড়া নাই। হ্যাঁ, এই যে বলেন যে এই সব ক্ষেত্রে আমার মনে হয় যে স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমার একটা জিনিস মনে আছে, এটা তো বলে বুঝবা, এটা হচ্ছে আমাদের থার্ড টাইম বা সেকেন্ড টাইম, আমার ঠিক মনে নেই, জেনারেল কোন একটা পার্ট আছে। হ্যাঁ, আমার ইভেন কোশ্চেনটাও মনে নাই, শুধু আমার এখনো মনে আছে যে আমার গাইডের বাম পাশে আমি লিখে রাখছিলাম স্টিকার মতো, বুঝছো? কিন্তু ওটা আমি পড়ি নাই, মানে আমি ম্যাডামদের স্লাইডে ছিল, ম্যাডাম পড়িয়েছিল, আমি লুকে রাখছিলাম গাইডে, কিন্তু আমি এটা পড়িনি। মানে টার্মে টাইমে তো মনে করো যে এত এক্সটেন্ড পড়ার টাইম কই, আমার তো গাইড করেই হচ্ছে না। কিন্তু আমার রিটেন পরীক্ষা ওই জিনিসটা আসছিল, এবং ওই জিনিসটা আমি পারিনি। মানে পারিনি মানে মোটামুটি মনে ছিল, বানায় বানায় রেখে আসছিলাম, কিন্তু আমার আসলে ভুল হচ্ছে। কিন্তু আমি যদি, এবং ওটা খুবই সিম্পল, খুবই সিম্পল, জাস্ট চারটা ওয়ার্ড লিখতে হইতো। হ্যাঁ, কোনো একটা মানে, ও ক্যাপিলারি লেয়ার সম্ভবত, ক্যাপিলারি লেয়ার আসছিল, যেটা আমাদের গাইডে নাই। ম্যাডাম পড়েছিল পেরিসেপ্টাইস কি যেন থাকে, তো এটা আমি তখন পড়িনি। এই যে কোনো, এটা কিন্তু কোথাও নাই। এইটা পড়তে গেলে হয়তো তোমার তত্ত্বের অ্যানাটমি পড়া লাগতো, কিন্তু এটা তোমার তখন তো সম্ভব না। এই জন্য বলছে ম্যাডামদের স্লাইড একটু ফলো করা উচিত, তাহলে কি একটু এক্সপিরিয়েন্স গুলো পাওয়া যায়। এখন ভাই আমি কি সবই নোট করবো? সব আসলে নোট করার দরকার না। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গাইডে অনেক টাইমে ভুল থাকে। Because কি যে মানুষটা গাইড লিখছে, আমরা আরেক করি, উনি তো আসলে একটা টপিক লিখে না, উনি কিন্তু টপিক লিখছে সব, ফার্স্ট টপিক লিখছে। তো ডাজেন্ট নেসেসারি ওনার সব টপিকে অনেক ভালো হবে, ডাজেন্ট নেসেসারি না সব টপিকে একদম মেইন বইয়ের প্রত্যেকটা লাইন হবে, ঠিক না? কিন্তু সব ম্যাডাম কিন্তু সব টপিক পড়ান না। প্রত্যেক ম্যাডামের কিছু কিছু টপিকের উপর ওনার এক্সপার্টাইজ বেশি থাকে, তো ওনাকে ওই টপিকটাই পড়তে দেওয়া হয়। এর জন্য উনি যখন ওই টপিকটা পড়ায়, উনি অনেক ডিটেলসে করায়, এবং উনি অনেক মানে উনি নর্মালি ওনার স্লাইডে কোনো তেমন ভুল থাকে না। তুমি যদি ওই প্রত্যেকটা ম্যাডামের সাইড থেকে এইসব বিষয়গুলো খুঁজে নাও গাইডে, তাহলে গাইডের ভুলগুলো যেগুলো আছে ওগুলো তুমি ক্যারি করতে পারবে, প্লাস যেগুলো এক্সটেন্ড থাকে ওগুলো তুমি নিতে পারবে। তার মানে এটা বেশ ভালো একটা অ্যাপ্রোচ হতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আমাদের চ্যাট বক্সে একটা কোশ্চেন এসেছে, এমব্রায়োলজি এবং হিস্টোলজির জন্য ল্যাংম্যান এবং জ্যাঙ্কো এরা পড়ার কি দরকার আছে নাকি? মানে বেসিক্যালি কোশ্চেন করেছে যে আংশিক পড়লেও কি হবে, নাকি কমপ্লিটলি হম ল্যাংম্যান হম। বা জ্যাঙ্কো এরা পড়তে হবে? দেখো জ্যাং করার ব্যাপারটা কেমন, আমি মানে হিস্টোলজি আসলে যদি আমাদের খুব ছোট একটা পড়া, আমাদের ক্লাস আছে অনেক পরে আমরা জ্যাং করে ফলো করতে পারবো, বাট আমি পার্সোনালি যেটা বলবো, আসলে আমি আসলে অনেক মানে বড় হয়েছে এবং ইনফর্ম কথা বলতেছি, যেটা হচ্ছে আমার মনে, আমার একটা ভাই খুব সুন্দর কথা বলছে, যদি আমি অনেক কথা শুনিনি তখন। জ্যান করে অনেক, আমার নিজেরও জ্যান করে ছিল, বাট আমি, আমার মনে হয় মানে টোটাল মনে হয় 10 পেজের বেশি দেখানো নাই। জ্যান করে খুবই ভাস্ট একটা বই, খুবই ভাস্ট। আবার আমার মনে হয় যদি কেউ বই কিনতে চায়, না ভাই আমার আমার অনেক, আমি বই কিনতে চাই, আমি এর থেকে ডিফিউল কেনা ভালো। কারণ কি জ্যান করে মনে করো তোমার যে ফ্লাশ কার্ড আসলে লাগে, ফ্লাশ কার্ড আসলে ওগুলো বোঝা যায় না। অনেক ছবি থাকে আসলে, যে এই ছবির মনে করো তোমরা আসলে নাম তো দেওয়া নাই যারা 54 আছো, ওদের মানে কোনো একটা ছবি থাকে এবং ওটা মার্ক করা থাকে এই ছবিটা আসলে কি, এই যে ফিগারটা না হয় এটা আসলে ডিফিউরে থেকে না হয়, জেন করে থেকে নর্মালি কোনো ফিগার না হয় না। তো আমি বলবো যে এই ক্ষেত্রে জেন করে কিছু কিছু অনেক ভালো, মানে কিছু কিছু চ্যাপ্টার ভালো, আমি পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বেশ করে জেন করে যে ছকগুলো আছে, ছোট ছোট ছকগুলো আছে অনেক ভালো। কিন্তু আমি বলবো কি যে তোমার না এত টাইম তুমি পাবা না, কারণ তুমি চিন্তা করো তুমি হিস্ট্রিতে পুরো টাইম কোথায় পাবে?
তোমার প্রতিদিন আইটেম থাকতেছে। যেমন আমি যে শর্টকাটটা বললাম, আমার কাছে এইটা বেশ ভালো একটা অপশন হতে পারে, যে ম্যাডাম যেটা পড়াবে তুমি সেটা গাইড থেকে টুকে একটা স্লাইডটা তুলে রাখবে। কিন্তু যদি বলো যে ল্যাংম্যান, ওইটা আমি বলবো কি যে এই বইটা তুমি ইচ্ছে করলে চেষ্টা করে দেখতে পারো। এটা আমি নিজে পড়েছিলাম, ফার্স্ট টাইমে পড়তে পারিনি। ফার্স্ট টাইমে সবাই আমি বলি, তুমি ল্যাংম্যানের একটা শর্ট ভার্সন পাবো, যে চন্দনা ম্যাডামের ইজ এমব্রয়ডারি একটা বই আছে, জাস্ট ল্যাংম্যানের শর্টকাট ভার্সন, খুবই ভালো বই, এটাও খুব ভালো বই। কিন্তু কি মনে করো যে ওইটা হচ্ছে কিছুটা কিছুটা গাইডের মতো, মানে ওটা অনেক ভালো বই। সমস্যা কি, মানে ওইটা মনে হয় একদম বেসিক জিনিস দেওয়া, মানে কি এতটুকু তোমার পড়াই লাগবে। আর ল্যাংম্যান হচ্ছে আরেকটু ডিটেলস, একটু গল্পের মতো। আমার মনে হয় তুমি ইচ্ছা করে ল্যাংম্যান, যেমন আমি অ্যাবডোমেনের ক্ষেত্রে আমি যে বলি যে অ্যাবডোমেন বললে আসলে তোমার বুঝবে, কারণ অ্যাবডোমেন হচ্ছে সবচেয়ে বেশি হিস্টোলজি পড়া লাগে, সবচেয়ে বেশি এমব্রয়ডারি পড়া লাগে, cause অনেক বেশি বিষয় আছে। ওই ক্ষেত্রে আমি আহ ওই ক্ষেত্রে আমি মোটামুটি গাইড, বেশিরভাগ ক্ষেত্রে গাইডে ওইটা এমব্রয়ডারি বেশ ভালো দেওয়া আছে। আর ল্যাংম্যান মোটামুটি চেষ্টা করেছিলাম। কিন্তু আবার চন্দনা ম্যাডাম বইটা আমার কাছে আগেই ছিল। চন্দনা ম্যাডামের বইতে আবার যেমন ওই যে লিমস এর কিছু কিছু কোশ্চেন আছে, ওগুলো বেশ ভালো। চন্দনা ম্যাডাম আর হচ্ছে ভালো কথা হচ্ছে, চন্দনা ম্যাডাম হচ্ছে অনেক ক্লিনিক্যাল সিনারিও দেওয়া আছে। এখানে একটা শর্টকাট দেওয়া, শর্টকাট কি, ম্যাডামের ক্লিনিক্যাল সিনারিও গুলো খুব শর্টকাটে দেওয়া, কিন্তু অনেক দেওয়া। কারণ ম্যাডাম হচ্ছে অনেক অনেক বই থেকে সম্ভবত কম্পাইল করেছে। কিন্তু ল্যাংম্যানের গুলো আমি বলবো যে ল্যাংম্যানের ক্লিনিক্যাল গুলো অনেক ইম্পর্টেন্ট, চন্দনা ম্যাডামের সবকিছু দেওয়া নাই। যেমন দেখো ল্যাংম্যানের প্রত্যেক চ্যাপ্টার পরে বক্স আকার কিছু থাকে, যে মানে ক্লিনিক্যাল সিনারিও। তোমার দেখো, তোমার তো এমব্রয়ডারি থেকে একটা কোশ্চেন থাকবে ক্লিনিক্যাল সিনারিও, সেটা কিন্তু মানে নর্মালি বেসিক করলে একটু ধরা একটু হার্ড। এমব্রয়ডারি তো, এটা আসলে কোন এমব্রয়ডারি ডিস্ট্রিক্ট, এটা বোঝা একটু হার্ড। তুমি যদি ল্যাংম্যানের ওই মানে টেবিল গুলো পড়ো, লাইক এই এই ডেভেলপমেন্টটা যদি এইভাবে না হয় অন্যভাবে হয়, তাহলে আমার কি ইফেক্ট হবে, এগুলা ল্যাংম্যানে খুবই সুন্দরভাবে দেওয়া আছে। তাই আমি বলবো ল্যাংম্যান খুবই ভালো একটা বই, যদি পড়তে পারো ল্যাংম্যান আমার মনে হয় পড়ার চেষ্টা করা উচিত। আর একটা জিনিস হচ্ছে যেটা বললাম, যে তোমার যে ফ্লাশ কার্ড গুলো থাকে, ল্যাংম্যানের ডিরেক্ট ফিগারের ফ্লাশ কার্ড থাকে, যদিও এই ফ্লাশ কার্ড এগুলো ছবিগুলো চন্দ্রমানের বইয়ে থাকে। আমি বলবো তুমি চেষ্টা করে ল্যাংম্যান পড়তে পারো, বা যদি মনে হয় যে না ভাই আমার অনেক টাইম নেই, ল্যাংম্যানের শর্ট ভার্সন হচ্ছে চন্দ্রমানের নির্দেশনা, ওইটাও পড়তে পারো, যে যেটা প্রেফার করে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে সামা আপুর কাছে। আপু, আমাদের রিটেন এক্সামে অ্যানাটমির অ্যান্সার কিভাবে করলে সবচেয়ে বেস্ট হয়, এবং রিটেনের জন্য কোন বই ফলো করা হচ্ছে বেস্ট, এবং কিভাবে লিখলে রিটেনে সবচেয়ে বেস্ট মার্কস পাওয়া যাবে? আচ্ছা, আমি প্রথমে সাজিদুল ভাইয়ের সাথে একটু কথাটা অ্যাড করব, যে ভাইয়া ডেমোর কথা বললেন, আমি আমার নিজের যে সাফারিংটা এটা একটু অ্যাড করতে চাই। আমি হোললি বাসায় ছিলাম, মানে আমি হলে একদমই থাকি নাই, প্রফের সময়ও থাকি নাই। তো এখানে যদি কেউ থাকো যে বাসায় থেকে মানে চিন্তা করতেছো, ওদের জন্য একটু কথা, সেটা ম্যামরা প্রায় সময় বলতো ডেমো দিতে হলে থাকতেই হবে, তো আমি খুব চিন্তায় পড়তাম। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি নিজে খুব একটা ডেমো দিতে পারি নাই, হয়তো আইটেমের আগে গিয়ে একটু বুঝাইছি, আমাকে ডেমো দিছি, নিছি, বাট প্রফের সময় তো এটা পসিবল হয় নাই। তো যারা বাসায় থাকো, এখানেও কিন্তু পসিবল বাসায় থেকে, আমি কিন্তু পড়েছি। তো এই ক্ষেত্রে তোমরা করতে পারো নিজেকে ডেমো দেওয়া, নিজের সামনে বলা। আরেকটা আমি প্রফের আগে করছি, যে ভাইবা কার্ডগুলো থাকে বিভিন্ন টপিক ওয়াইজ আলাদা করা। তো আমার একটা ডেমো পার্টনার ছিল, সেও বাসায় থাকতো, আমিও বাসায় থাকতাম। ভিডিও গেলে পসিবল হইতো না। তো আমরা ওই একটা টপিকের যে কোশ্চেন গুলো আছে, এটা আমরা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে একবারে একটা ভয়েস মেসেজ করে পাঠাতাম, এক্সপ্লেন করতাম নিজে নিজে, যে এই কোশ্চেনের উত্তর এটা এটা এক্সপ্লেন করে করে পাঠাতাম। এভাবে আমাদের ডেমো প্র্যাকটিস হইতো, বলাও প্র্যাকটিস হইতো, এবং পরীক্ষার আগে আমি যেমন এমব্রায়োর রিভাইজ দেওয়ার টাইমই পাই নাই ভাইবার আগে, আমি জাস্ট ওটা শুনে গেছি, কারণ আমার আগে থেকে মাথায় আছে। তো এই জিনিসটা খুবই হেল্পফুল। যারা বাসায় থাকো তারা এভাবে বলবা, নিজেকে বলবা, ভয়েস মেসেজ দিবা, কেউ যদি না থাকে ডেমো পার্টনার, নিজেকেই ভয়েস মেসেজ দিয়ে দিয়ে শুনবা, এভাবে করে কিন্তু এটা করা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা করলা তুমি রিটেনের ক্ষেত্রে, তো অ্যানাটমির ভাইবার ক্ষেত্রে আমি অলওয়েজ যেমন দত্ত ফলো করছি, ক্রসের ক্ষেত্রে বা এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে বিশ্রাম, পরে আবার দত্ত রিডিং দিচ্ছি। কিন্তু রিটেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের গাইডটা তো দেখাই লাগবে, এটা ছাড়া তো পসিবল না, এটা সবাই জানি আমরা। তো রিটেনের ক্ষেত্রে আমরা আগে গাইডটা খুলবো, হ্যাঁ, কি কি কোশ্চেন আসছে দেখলাম। তো তুমি যদি তোমার কার্ডের আগে একটু গাইডটা খুলতে পারো, দত্তটা পড়ে করবা কি গাইডের মধ্যে লিখে রাখবা। ধরো একটা জিনিস আছে যেটার রেফারেন্সটা দত্ত না, বিশ্রাম থেকে আনসার দিছে, তো ম্যামরা দত্তই শুনতে চায়, অনেক ব্লাড সাপ্লাই এরকম আছে গাইডে অন্য জায়গা থেকে দিছে। তো ওটা যদি ছোট হয় কেটে লিখে রাখলা পাশে দত্ত থেকে, যে এটার উত্তর এটা হবে। এবং যদি না হয় তাহলে লিখে রাখবা যে দত্ত পেজ নাম্বার এত ক্রস দে, এখানের উত্তরটা আমরা দিব না। তো এভাবে রিটেনের আগে গাইডটা খুলবা, গাইডটা পড়বা, ওখানে তোমার লিখাই থাকবে যে এই জিনিসটা আমি দত্ত থেকে দেখবো। কারণ তুমি যদি লিখে না রাখো, পরে যখন তুমি একবারে পড়তে যাবা, তোমার মনে থাকবে না তুমি কোনটা কোত্থেকে পড়ছো, যদি এক একটা এক এক জায়গা থেকে পড়ো। আর
ফুল যদি গাইড ফলো করো অনেক সময় একটু মার্কসটা কম আসে কিছু কিছু ক্ষেত্রে, যখন যেগুলো দত্তর সাথে মিলবে না বা অন্য বই থেকে দিছে বা ফুল আনসার নাই, যেমন কিডনির ব্লাড সাপ্লাই মানে একটা মাইক্রোভাস্কুলার সাপ্লাই আছে যেটা দত্ততে আছে কিন্তু গাইডে এভাবে দেওয়া নাই। তো ওই জিনিসগুলো তোমার লিখে রাখবা, গাইডের মধ্যে একটা মেন বই রাখবা যেখানে তোমার সব লেখা থাকবে যে কোথায় কি পড়বা, কারণ রিটেনের আগে তুমি সব বই নিয়ে বসতে পারবে না। পরে তুমি গাইডটা খুললা, মেনলি গাইডই পড়বা, ম্যাক্সিমাম দত্ত থেকে দেওয়া, সুন্দর করে দেওয়া, যেগুলো ভুল ওগুলো আগে থেকে দত্ত থেকে কারেক্ট করে রাখবা। এই কারণে দত্তটা একটু পড়া লাগবে, রিডিং দেওয়া লাগবে। তারপরে যেটা তুমি দত্ত থেকে পড়ছো ওইটা ওইখান থেকে পড়বা। তো রিটেনে তুমি এভাবে প্রিপারেশন নিয়ে যাবা গাইড বই পড়ে। এরপরে তোমার যদি টাইম থাকে এক্সট্রা, সেক্ষেত্রে আমার খুব টাইম থাকলে আমি দত্তটা রিডিং দিতাম। আর আরেকটা সমস্যা হলো টার্মের ক্ষেত্রে ম্যামরা অলওয়েজ গাইডের বাইরে প্রচুর কোশ্চেন করে। আমাদের ফার্স্ট টার্মে ডিউর থেকে কোশ্চেনই আসে না, ম্যামরা একদম দত্ত বলো জ্যাঙ্কিউরা থেকে কোশ্চেন করছে। তো ওই ক্ষেত্রে আমাদের প্রফের ক্ষেত্রে সমস্যা হয় না, গাইড পড়লেই হয়ে যায়, কমন পড়ে যায়। বাট টার্মের ক্ষেত্রে একটু ট্রাই করবা যে তোমার গাইডটা পড়ে দত্ততে এক্সট্রা কি কি টপিক আছে যেটা ক্লাসে পড়াইছে যেটা আসতে পারে, বা তোমার গাইডের মধ্যে ডিউর বাইরে যে কোশ্চেন গুলো আছে, যেমন লাংসের একটা ছিল যে সারফেস একটা ইয়ে আছে, ফিগার আছে যে বিভিন্ন সারফেসের রিলেশনের ফিগার, এটা কখনো মনে হয় ডিউতে আসে নাই আগে, বাট আমাদের সময় টার্মে দিয়ে দিয়েছিল। এরকম কি আছে? তো এই ব্যাপারগুলো তোমার তখন একটু অ্যানাটমির বইটা একটু রিডিং দাও বা ডিউর বাইরের কোশ্চেনগুলো রিডিং দাও, এটা তোমার মুখস্থ করতে হবে না, যদি বিপদে পড়লে তুমি লিখতে পারো, কিছু তো একটা লিখতে পারলে ম্যামরা খুশি হয়ে যাবে, যখন অনেকে এটা পারবে না। তো এই ক্ষেত্রে গাইড পড়বা, গাইডের ডিউর গুলা ভালো করে পড়বা, বাইরের গুলা রিডিং দিবা এবং লিখে রাখবা যেগুলো দত্ত থেকে পড়ছো। আর অবশ্যই দত্তের সাথে কন্ট্রাডিক্টরি হলে ওইটা দত্ত থেকে দেখা ট্রাই করবা। এরপরে কিভাবে আনসার করবো এটা ডিপেন্ড করে কি কোশ্চেন আসছে। মূলত ফিগার মাস্ট, ফিগারের উপর অ্যানাটমিতে কোনো বিকল্প নাই। ফিগার চাইলেও ফিগার তো দিবাই, না চাইলেও যেখানে ফিগার দেওয়া যায় সেখানে দিবা। আমাদের প্রফের আগে যখন ক্লাস হয়েছিল কিছু, যখন ম্যামের রিভিশন ক্লাস, তো ম্যাম বলেছিলেন এই কথাটা যে ফিগার তোমরা দিবা, যেখানেই ফিগার দিতে পারো। ধরো একটা কোশ্চেন আসে ফিগার চায় না, এখন যে ফিগার দিচ্ছে আর তোমার ফ্রেন্ড দিচ্ছে তুমি দাও নাই, তো ম্যামরা অবশ্যই এখানে একটু মার্কসটা বেশি দিবে। এখন ফিগার খুব সুন্দর হইতে হবে তাও না, মোটামুটি একটা ফিগার দিবা যেখানে তোমার মোটামুটি মাসেল, তারপরে ভেসেল, নার্ভ, এগুলা একটু কালার করা থাকবে যে বিভিন্ন কালার দিয়ে, এছাড়া আর কালারের খুব একটা দরকারও হয় না। যেমন প্রফের ক্ষেত্রে আসছিল মনে হয় যে আমাদের মাস্কুলার আর্টারি কেন বলে, যে স্মুথ মাসেল বেশি থাকে, তো এইটা জাস্ট একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন ছিল, কিন্তু আমি ফিগার দিয়ে দিছি। হিস্টোলজি একটু মানে ইজি ফিগার আছে ওটা দিয়ে দিছি। সেন্ট্রোমিয়ার থেকে কোশ্চেন আসছিল সেল ডিভিশনের, ওই তোমার মাইটোসিসের আমি স্টেপের ফিগারটা দিয়ে দিছি। তো এগুলা খুবই হেল্পফুল। তো এই ফিগারগুলো দিবা। আর অ্যান্সার কিভাবে করবা এটার মধ্যে চেষ্টা করবা যেগুলো ফ্লো চার্ট বা পয়েন্ট করে দেওয়ার, যেগুলো দেওয়া যায় ওগুলো দেওয়া। যেমন ধরো যে ইউটেরাসের ব্লাড সাপ্লাই যেটা আছে এটা তুমি ফ্লো চার্ট করে দিবা, সুন্দর হবে। কিডনির ব্লাড সাপ্লাইটা ফ্লো চার্ট করে দিবা। আমাদের যে বিলিয়ারি সিস্টেমটা আছে ওটা ফ্লো চার্ট করে দিবা। তো ম্যামরাই আমাদের ক্লাসে বলছিলেন তুমি যদি এরকম ব্যাখ্যা করে করে লিখে যাও, ম্যামরা অনেক সময় খুঁজে পায় না, তোমার ম্যামরা তো আর এত টাইম থাকে না পুরোটা পড়ার, ম্যামরা কি পয়েন্টস গুলা খুঁজে যে তুমি কি পয়েন্টস গুলা লিখছো নাকি, কি মানে মেইন কথাগুলো লিখছো নাকি। তো এই ক্ষেত্রে পয়েন্ট করে করে বা ফ্লো চার্ট করলে, পারা গেলে ফ্লো চার্ট করে দেওয়া, না হলে পয়েন্ট করে করে দেওয়া। মাসেলের অ্যাটাচমেন্ট আসলে অবশ্যই এটা একটা চার্ট করে দিবা, এভাবে ব্যাখ্যা করে না লিখে। আর কিছু কিছু কোশ্চেন আছে যেমন এক্সপ্লেন অ্যানাটমিক্যালি, হোয়াই, হাউ, এই ক্ষেত্রে একটু ব্যাখ্যা করে লেখা, প্যারাগ্রাফ করে লেখা, বাট একটু ধরো ছক করে একটা প্যারাগ্রাফ লিখলা আর একটু ফাঁক দিয়ে আরেকবার একটু মানে আরেকটু কথা অ্যাড করলাম। আর এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারো, কিওয়ার্ড গুলা ব্লু পেন দিয়ে একটু দাগায় রাখতে পারো, মেন যে একটা ধরো টার্ম আছে এগুলো অনেক সময় মানে আমি করছি লাস্টের দিকে কি আমাকে একটা আপু সাজেস্ট করছিল এটা, তো এটা আমি করতাম। তো এটাও খুব আর কি হেল্পফুল হয় রিটেনের ক্ষেত্রে আর কি। তো রিটেনের ক্ষেত্রে মোটামুটি এই জিনিসগুলো ফলো করলেই হয়ে যায়। আপু, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। আমিও বাসায় থাকি কমপ্লিটলি, আমি আচ্ছা হলে আচ্ছা। থাকি না। সো আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যারা বাসায় থাকে হলে থাকে না তাদের কিভাবে, খালি অ্যানাটমি না, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যাপ্রোচ করা উচিত ইয়ে করার জন্য, যারা হলে থাকে তাদের থেকে মানে তাদের মতনই করার জন্য কিভাবে অ্যাপ্রোচ করা বেস্ট? আচ্ছা, হলে থাকলে তো একটা সুবিধা আছে, সবাই মিলে পড়া যায়, ডেমো দেওয়া যায়। বাট হলে কিন্তু একটু অসুবিধাও আছে যেটা তুমি বাসায় সুবিধা পাও, সেটা হলো তুমি হলে অনেক মানে আরো অনেক আনুষঙ্গিক কাজ করতে হয়, অনেক ঝামেলা থাকে, হইচই থাকে। বাসায় তুমি আরামসে নিজের মতো পড়তে পারবা একটা সুন্দর সিস্টেমে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো ফার্স্টে তোমার ওই জিনিসটা আনা যাবে না, ম্যামরা অনেক সময় বলবে যে মানে খুব ইম্পর্টেন্ট হলে থাকা, কিন্তু পারা যায়, দেখো অনেকেই কিন্তু বাসায় থেকে পড়ে, তো ওই কনফিডেন্সটা আগে আনা যে আমি পারবো, ফার্স্ট কথা এটা। দ্বিতীয় কথা, অ্যানাটমিতে যেটা বললাম যে ডেমো নিজেকে দিয়ে দিয়ে পড়া, ভয়েস রেকর্ড করে করে পড়া, ভিডিও দেখে দেখে পড়া, এটা করতে পারো। তৃতীয়ত, ফিজিও বায়োকেমিস্ট্রিতে আমার খুব একটা সমস্যা হয় নাই। মানে ধরো তোমার যদি বলতে সমস্যা হয় তাহলে ওই সেম নিজেকে একটা ধরো একটা চ্যাপ্টার তুমি পড়লা, তারপরে
ট্রাই করবা যে আইটেমের আগে আমি অলওয়েজ লাস্ট ব্যাচ আইটেম দিতাম, মানে আমাদের রুল ওয়াইজ হইতো না, দেখা যায় যে যখন যে আমি সবসময় শেষে দিতাম আইটেম। তো আমি করতাম কি ওখানে গিয়ে আমি পড়া নিতাম, পড়া দিতাম, একটা ফ্রেন্ড করে ফেলো এরকম যে বাসায় থাকে বা হলে থাকলো তোমার ফ্রেন্ড, তো তার সাথে তুমি আইটেমে দেওয়ার আগে আলাপ করলা, ও তোমাকে বললো আনসার, তুমি ওকে বললা আনসার বা এক্সপ্লেন করলা, এভাবে আইটেম দেওয়ার আগে একটা তুমি করবা, ডেমো দিবা, এটা একটা ক্লাস, মানে এটা একটা করা যায়। আর ফিজিও বায়োকেমিস্ট্রিতে খুব একটা তোমার অ্যানাটমির মতো এত ডেমো দেওয়া লাগে না, তুমি যখন পড়বা লাউডলি পড়তে পারো, তোমার অভ্যাস থাকলে লাউডলি পড়লে খুব ভালো হয়। একবার পড়ে চোখ বন্ধ করে আবার জিনিসটা তুমি বললা যে এভাবে পড়, এভাবে বললাম আর কি, তো ম্যাম একটা কোশ্চেন করলো, এটার উত্তরটা আমি এইভাবে বলবো। আর প্রফের আগে আমিও ট্রাই করছি ওগুলো ভয়েস মেসেজ করে রাখা, নিজেকে এক্সপ্লেন করে করে, কিন্তু আমার তো টাইম হয় নাই অ্যানাটমির আগে। তো তুমি যদি এটা আগে থেকে করতে পারো, ধরো এখন টার্ম চলতেছে, টার্মের আগে যে বন্ধটা থাকবে, তখন টাইম থাকলে তুমি জিনিসগুলা নিজেই মুখে মুখে বলে ভয়েস মেসেজ করা, নিজে একটু পড়লা, তারপরে তোমার কোশ্চেন ব্যাংক খুললা, তোমার তো ভাইবা কোশ্চেন ব্যাংক অনেক পাওয়াই যায়, বা ভাইবা কার্ডগুলো খুলে তখন এই উত্তরটা তুমি নিজেই ভয়েস মেসেজ করলা, মানে রেকর্ড করলা আর কি, ভয়েস রেকর্ড করে রেখে দিলা, পরে নিজেই আবার শুনলা, বা এরকম যে বাসায় যদি আরেকজনকে পাও তার সাথে শুনলা। তো এভাবে পড়লে মোটামুটি হয়ে যায়, আর বারবার জিনিসটা রিডিং দেওয়া আর নিজেকে ডেমো দিলেই মোটামুটি তোমার প্রবলেম হওয়ার কথা না। আর এতদিন যখন তুমি ম্যামদের কাছে আইটেম দিতে থাকবা, তখন আর তোমার আটকে যাওয়ার কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ আপু। আমি এখন সাজিদুল ভাইয়ের কাছে নেক্সট কোশ্চেনটা চাচ্ছি। হুম। ভাইয়া অলরেডি সব আমার বাকি প্যানেলিস্টরা সবাই বলেছে যে কোন কোন বই, কোন কোন ভিডিও চ্যানেলস বা কোন কোন অনলাইন সোর্সেস থেকে পড়া ভালো। এছাড়া বাকি যে অ্যানাটমির যে আরো অনেকগুলো অপশনস আছে, যে অ্যানাটমির মধ্যে আছে জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি, তারপর হচ্ছে রেডিওলজি এবং ইভেন এমব্রায়োলজি, এগুলো সবকিছুর জন্য কোন বই ফলো করা স্ট্যান্ডার্ড এবং কোন বই আপনি সাজেস্ট করবেন পড়ার জন্য? আচ্ছা, আমি এটার উত্তর দিচ্ছি তার আগে আমার তো ভাষা পোর্শনটা আমার বলার কথা ছিল, আমি ভুলে গেছিলাম, বলা হয় নাই। বলে রাখি, আমি ফার্স্ট প্রফটা হচ্ছে আমি বাসায় থেকে দিছিলাম আর কি, পরেরগুলো আমি হলে সুইচ করে হল থেকে দিছি। সো আমি আমার দুই এক্সপেরিয়েন্স আছে, আমার হলে থাকতাম মেনলি এক্সপেরিয়েন্স করার জন্য হল লাইফ কেমন, বাট আমার বাসা খুবই কাছে আর কি। তো বাসা থেকে হচ্ছে পড়লে দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে তোমার একজন ডেমো পার্টনার রাখবা, যেটা সামাহা বললো খুব সুন্দর করে। তো তার সাথে হচ্ছে কলে থেকে, হোয়াটসঅ্যাপ কল বা হোয়াট এভার, কলে থেকে হচ্ছে তুমি হচ্ছে তুমি এক্সপ্লেন করবা বা তারটা শুনবা। এবং তার সাথে একটা গ্রুপ থাকবে, যে গ্রুপে তুমি যেটা বুঝছো সেটা ভয়েস মেসেজ করে রেখে দিবা। সেটা খুবই ভালো। কিন্তু ভয়েস মেসেজের একটা ঝামেলা হচ্ছে, এইটাতে ভয়েস মেসেজ তো পাঠাইলা কিন্তু ওটা তো লেখা থাকে না ওটা কি টপিক। হ্যাঁ, সো অনেক কিছু হয়তো বা পড়ছো 2-3 মাস ধরে, এখন পরীক্ষার আগের দিন তুমি কি টপিক হচ্ছে এক্সপ্লেন করছো সেটা একবার শুনতে গেছো, শুনতে গিয়ে হচ্ছে তুমি খুঁজে পাচ্ছ না। তো যেটা করতে পারো, প্রত্যেকটা ভয়েস মেসেজের পর অবশ্যই লিখে রাখবা টপিক। তবে আমি পার্সোনালি যেটা করতাম, আমি এটা তো অবশ্যই ভয়েস মেসেজে লিখে রাখতাম, প্লাস মোবাইলে যে রেকর্ড, মোবাইলের রেকর্ডারে হচ্ছে আমি যেটা পড়ছি, পড়া শেষ করে আমি ওটা লিখে রিনেম করে টপিকের নাম লিখে রাখতাম, মানে রাখছি আমি। এই রিসেন্টলি যে প্রফ দিয়েছি ওটাতেও হচ্ছে আমি বেশ কিছু টপিক টার্মে যেগুলো বাসায় বসে পড়ছি সেই সবে হচ্ছে গিয়ে আমি রেকর্ড করে রেখে দিতাম। তো সেগুলো হচ্ছে পরীক্ষার আগে এসে জাস্ট শুনলেই হইতো, যে টপিকটা হয়তো বা আমার পড়তে 1 ঘন্টা লাগতেছে, শুনলেই মাথায় চলে আসতো একবারে। আচ্ছা, এটা বলা হলো। আর কি কি সাজেশন, কি কি বই। হ্যাঁ, এখন অ্যানাটমির ক্ষেত্রে তো গ্রস অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি। হ্যাঁ, গ্রস তো অনেক বড়, আমি গ্রসটা পরে আসি। হিস্টোলজির ক্ষেত্রে বই হচ্ছে মেইন বই, যেটা যেটা জাঙ্কুইরা, জাঙ্কুইরা আমি জীবনে পড়েও দেখিনি আনটিল প্রফ। প্রফের আগে এসে আমাদের হচ্ছে কিছু কার্ড কোশ্চেন দেয়, সেই কার্ড কোশ্চেন গুলোই হচ্ছে প্রফে ম্যাডামরা ফলো করে। হ্যাঁ, তো ওই কার্ড কোশ্চেন সলভ করতে গিয়ে আমি দেখি আমি এতদিন যেই হিস্টোলজি পড়ছি এগুলো অ্যান্সার কোথাও নাই, এবং খুবই ইউনিক ইউনিক কোশ্চেন, খুবই কনসেপচুয়াল কোশ্চেন। তখন চ্যাট জিপিটিও ছিল না, সার্চ মারলে হয়তো বা অ্যান্সার পাইতাম, বাট ওইটা অতটা হচ্ছে মানে ট্রু কিনা, সত্যি কিনা বা ভুল কিনা এগুলো বোঝার কোনো উপায় নেই। সো মেইন বই ঘাটতে গিয়ে দেখি ও মাই, এগুলো সব হচ্ছে জাঙ্কুইরা থেকে আসতেছে। তো তখন একটু জাঙ্কুইরা পড়া লাগছে। তো তোমরা যদি কার্ড কোশ্চেন গুলো কালেক্ট করতে পারো, সেখান থেকে ওই টপিক গুলোর অ্যান্সার জাঙ্কুইরাতে দাগায়ে সেগুলো হচ্ছে তুমি জেনে নিবা। এখন চ্যাট জিপিটি চলে আসছে, চ্যাট জিপিটি তো অ্যান্সার খুঁজে নিতে পারো, তবে টেক্সট বুক থেকে অ্যান্সার খোঁজা বেটার, কারণ হচ্ছে ম্যাডামরা তো টেক্সট বুক থেকেই কোশ্চেন করে। এইটাই, সো কাট কোশ্চেন সলভ করে সেগুলো হচ্ছে জাঙ্কুইরা থেকে দাগিয়ে রাখতে পারো। আচ্ছা, আরেকটা বই যেটা ডিফিউরি, ডিফিউরি হচ্ছে ছবি বেসড একটা বই, এবং ডিফিউরিটা হিস্টোলজির জন্য একদম পারফেক্ট একটা বই, খুবই সুন্দর বই। এবং ফ্ল্যাশ কার্ডে মূলত ডিফিউরির ছবিগুলাই
ল্যামিনেট করে পরীক্ষায় দেওয়া হয়। ফ্ল্যাশ কার্ড বলতে বোঝাচ্ছে ছবিটা দেওয়া কিন্তু লেবেলিং করা না, লেবেলিং করা ঢেকে দেওয়া। তোমাকে পরীক্ষায় শুরুই করে হচ্ছে ওই ফ্ল্যাশ কার্ড গুলো দিয়ে বলবে যে এটা কি, লেবেলিং কোডগুলা কি, এটা আমাকে দেখাও, বুঝাও কোনটা কি। তো তুমি যদি ডিফিউরিটা পড়ো তাহলে তোমার পরীক্ষা খুবই ভালো হবে। এবং ডিফিউরি যেহেতু ছবি বেসড বই, তোমার যদি মনে হয় যে এত ভারী একটা বই আমি কিনবো না, তুমি পিডিএফ দিয়েও কাজে মানে কাজ চলে যাবে, খুব ভালোভাবে চলে যাবে। কারণ ছবির বই তুমি বই যেটা পড়তেছো সেটা তো প্রিন্ট করা বই, সেটা অনেক সময় ছবি প্রিন্টে ঝামেলা থাকতে পারে, বাট পিডিএফ এর ছবিগুলো হচ্ছে একদম ক্লিয়ারে, খুব সুন্দর ছবি, পিডিএফ পড়লেও হয়ে যায়। আমি ডিফিউরি কিনিনি, আমার পিডিএফ দিয়ে হয়ে গেছে। আচ্ছা, আর হিস্টোলজি হচ্ছে লাকি স্লাইড, যেটা লাকি স্লাইডের জন্য তো চন্দনা ম্যাডামের বই। আমি মূলত হচ্ছে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ওই লাকি স্লাইডই পড়ছি, এবং লাকি স্লাইড আসলে খুব ওই যে প্র্যাকটিক্যাল পোর্শন ওইটার জন্য। এবং আমি বলবো যে 80% স্টুডেন্ট ওই লাকি স্লাইড দিয়েই হচ্ছে প্রফের হিস্টোলজি চলে যায় সবার, এর বেশি আর কেউ পড়তে চায় না। হিস্টোলজি হচ্ছে সবচেয়ে নেগলেক্টেড পার্ট, মানে পুরো ফার্স্ট প্রফের সবচেয়ে নেগলেক্টেড পার্ট হচ্ছে হিস্টোলজি, হিস্টোলজি কেউ পড়তে চায় না। এবং আমি পার্সোনালি হচ্ছে আমারও পরীক্ষার ওই প্রফের আগ পর্যন্ত হচ্ছে আমি হিস্টোলজি খুব একটা পড়া হয় নাই, কাট কোশ্চেন সলভ করতে গিয়ে আমার হিস্টোলজি পড়া হয়েছিল। আচ্ছা, তবে আমি হচ্ছে একটা খুব ভালো সোর্স পাইছিলাম হিস্টোলজি, সেটা হচ্ছে একটা প্লেলিস্ট, ইউটিউব প্লেলিস্ট, এটার নাম হচ্ছে ডা ভিঞ্চি, DAVINCI, ডা ভিঞ্চি হিস্টোলজি। এটা লিখে যদি সার্চ মারো, খুবই সুন্দর, মানে খুব ভালোভাবে পড়াইছে, এবং এটার ব্যাপারে খুব একটা মানুষ জানেও না। ডা ভিঞ্চি হিস্টোলজি এইটাতে হচ্ছে একদম মানে খুব ভালোভাবে ডিসক্রিপশন দিয়ে সুন্দরভাবে পড়াইছে। এবং হিস্টোলজি পড়ার গুরুত্বটা তুমি হচ্ছে এখন হয়তো বা বুঝবা না, এটার গুরুত্ব বুঝবা হচ্ছে তুমি যখন প্যাথোলজি পড়তে যাবা 4th ইয়ারে। প্যাথোলজিতে হচ্ছে মূলত এই টিস্যু সিস্টেম মানে হিস্টোলজির অ্যাবনর্মালিটি নিয়ে পড়াশোনা হয় ম্যাক্সিমাম। তো হিস্টোলজি তুমি যদি এখন ভালো করে পড়ো, তোমার প্যাথোলজিতে কাজে দিবে। এবং এই যে ডিফিউরের কথা যেটা বললাম, ডিফিউরিটা ওখানে ডিসক্রিপশন আছে, ওগুলো পড়তে পারো, ওগুলো পড়া উচিত। কেন পড়া উচিত? অনেকে আছে ইউএসএমএল এর প্রিপারেশন নেবে, সো ইউএসএমএল প্রিপারেশনের ক্ষেত্রে হিস্টোলজি লাগে, এবং তুমি যদি ডিফিউরিটা পড়ো তাহলে হচ্ছে তোমার সেইখানে কাজে দিবে। আচ্ছা, সো হিস্টোলজি হচ্ছে এইভাবে তুমি ফলো করতে পারো, ক্লাস ফলো করতে পারো, তোমার বন্ধু যারা তার কাছ থেকে শুনতে পারো, আর ইউটিউবে দেখলে ডাভিঞ্চি হিস্টোলজি, লাকি স্লাইড তো অবশ্যই পাবা প্র্যাকটিক্যাল পাস করার জন্য, এবং ওটা দিয়ে হয়ে যায় অনেক কিছু, একদম বেসিক জ্ঞান তুমি নিয়ে নিতে পারো। এমব্রায়োলজির ক্ষেত্রে একটা চ্যানেল সামাহা বলছিল, সেটা হচ্ছে মেডিকো ভিজুয়াল, ওইটা অনেক ভালো চ্যানেল। ওটার পাশাপাশি আমি আরেকটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অ্যাবাউট মেডিসিন এমব্রায়োলজি। খুবই সুন্দরভাবে ওটাতে হচ্ছে জেনারেল এমব্রায়োলজি, মানে 3D অ্যানিমেশনে বোঝানো হয়েছে। আমি ওইটা দেখছিলাম, এবং ওইটা হচ্ছে ওইটা ফলো করলে ওটা ল্যাংম্যানের কাছাকাছি, মানে একই জিনিস। তো ওটা ফলো করে তুমি ল্যাংম্যান পড়তে বসলে দেখবা যে মিলতেছে। বা চন্দনা ম্যাডামের বই যেটা হচ্ছে তিশাত বললো, আমি মূলত হচ্ছে প্রথমে ল্যাংম্যান পড়ছিলাম, পরে চন্দনা ম্যাডামের বই সুইচ করছিলাম। কারণ হচ্ছে ওই ল্যাংম্যানে অনেক বেশি এক্সপেন্সিভ দেওয়া, পরীক্ষার জন্য চন্দনা ম্যাডামের বই মোর দ্যান এনাফ। তবে ল্যাংম্যানে ওই যে টেবিল, যে ক্লিনিক্যাল টেবিল বা ক্লিনিক্যাল বক্স যেগুলো, ওগুলো হচ্ছে পড়া খুবই গুরুত্বপূর্ণ। ওগুলো পড়া কেন গুরুত্বপূর্ণ? প্রফে হয়তো বা লাগবে, তবে ওগুলো পড়া গুরুত্ব হচ্ছে তুমি ফাইনাল ইয়ারে যাই টের পাবা, বা হচ্ছে এই যে বড় বড় এক্সাম, এমআরসিএস বা ইউএসএমএলই বা পোস্ট গ্রাজুয়েশন, সেখানে যাই হচ্ছে তুমি টের পাবা ওই ক্লিনিক্যাল বক্স গুলো পড়ার গুরুত্ব। কারণ হচ্ছে আমাদের এখন যে সার্জারি পড়ানো হয়, সার্জারিতে যে কোনো টপিক, ধরো হচ্ছে হার্টের কোনো ডিজিজ নিয়ে বা ইন্টেস্টাইনের কোনো ডিজিজ নিয়ে পড়ানো হচ্ছে, বা গাইনি অবস্টেট্রিকের কোনো একটা জেনিটাল ট্র্যাক্টের ডিজিজ নিয়ে পড়াশোনা করা হচ্ছে। তো সবকিছুতেই একটা পার্ট থেকে কনজেনিটাল অ্যানোমেলি, সবকিছুতেই, ইভেন মেডিসিনেও কনজেনিটাল অ্যানোমেলি থাকে। এবং এই কনজেনিটাল অ্যানোমেলি কেমনে হচ্ছে সেটা তোমাকে জানতে হলে বুঝতে হবে হচ্ছে নর্মাল, নর্মাল জিনিসটা কি। সো ল্যাংম্যানে তুমি যদি নর্মালটা পড়ে ওই ক্লিনিক্যাল বক্সে যাও, কনজেনিটাল অ্যানোমালি তুমি তখন থেকেই মানে একদম ফার্স্ট ইয়ার থেকে বুঝে নাও, তুমি ফাইনাল ইয়ারে যাই খুবই হেল্প হবে তোমার। আচ্ছা, তো ভাইয়া আপনি আহ ওই ইউটিউব চ্যানেলটার নাম কি বললেন? এমব্রায়োলজির অ্যাবাউট অ্যাবাউট মেডিসিন দিয়ে মানে খুব স্মল পোর্শন, জেনারেল এমব্রায়োলজি আমি লিখে দিব চ্যাট বক্সে। ওইটা হচ্ছে স্মল পোর্শন, বাট ওটা খুবই ভালো, মানে মেডিকো ভিজুয়াল ওটাও খুব সুন্দর, ওটাও আমি দেখছিলাম। এবং অ্যাবাউট মেডিসিন এটাও খুব সুন্দর। আচ্ছা, আর হিস্টোলজিক্যাল আর গ্রসের ক্ষেত্রে যদি আসি, গ্রস তো হিউজ, মানে থোরাক্স, অ্যাবডোমেন, সুপ্লেক্স, ইনফ্লেক্স, নিউরো অ্যানাটমি, হেড, নেক, সবকিছুর জন্য ওই যে আমি যদি বলি ফাইনাল ইয়ারে তোমার হেল্প হবে, বা পোস্ট গ্রাজুয়েশন বা বড় বড় এক্সাম গুলো, ওগুলোতে হেল্প হওয়ার জন্য তুমি স্নেলের যে ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি ওইটা পড়তে পারো। ওটা সিগনিফিকেন্ট পোর্শন পড়ে না, বাট ওই যে এটা তুমি যদি ক্লিনিক্যাল পোর্শনটা ভালো করে পড়ো, তোমার ফাইনালি ক্লিনিক্যাল সাবজেক্টে অনেক হেল্প হয়। আর যদি একদম একদম শুরু থেকে আসি, থোরাক্স, অ্যাবডোমেন এই দুইটার জন্য দত্ত, মানে অবশ্যই দত্ত। সো
দত্ত ওই যে যেটা বললাম, তুমি ফার্স্টে দত্ত নিয়ে পড়তে বসে গেলে অনেক ঝামেলা হবে। সেই ক্ষেত্রে তুমি ক্লাসে বা বন্ধুদের কাছ থেকে ডেমো নিয়ে বা অনলাইনে যে কোনো টপিক সার্চ মারলে অবশ্য দত্ত থেকে রেফারেন্স পাবা না। বাট তুমি যদি গাইডটা নিয়ে বসো, গাইডেও হচ্ছে আসলে দত্ত রেফারেন্স দেওয়া, তো সো তুমি গাইডটা যদি ভালো করে পড়ে পড়ে তারপরে তুমি দত্ত ধরো, তাহলেও তোমার হেল্প হবে। কেন হবে? কারণ হচ্ছে গাইডে হচ্ছে তোমার পরীক্ষা বেসড কোশ্চেন গুলা দেওয়া, কি কি রিটেনে আসছে, কি কি ইম্পর্টেন্ট ফর ভাইবা। সো তুমি গাইডটা পড়ে দত্ত পড়তে বসো, তোমার হেল্প হবে। আচ্ছা, সো হ্যাঁ, একটা কোশ্চেন ছিল হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে এটা তো কমন নলেজ যে দত্তর ফিগার আঁকা যায় না, আঁকা খুবই কঠিন হুম পরীক্ষার হুম হলে। হুম তো হুম পরীক্ষার হলে রিটেনে আঁকার জন্য বেস্ট ফিগারের বই কোনটা হবে, কোনটা ফলো করলে বেশ- বিশ্রাম? আচ্ছা, হ্যাঁ বিশ্রাম। তবে বিডি চৌরাশিয়ার কিছু কিছু টপিক আছে যেগুলো বিডি চৌরাশিয়া থেকে ফলো করতে বলে, এইটা তোমাকে ক্লাসেই বলে দিবে। বা তুমি হচ্ছে আরো একটু মানে ক্লাস করতে থাকো, দেখবা যেহেতু তুমি অটো বুঝে যাবা। বাস আর ম্যাডামরা এই রেফারেন্সে যখন স্লাইডে পড়াচ্ছে তখন হচ্ছে বিডি চৌরাশিয়ার স্পেসিফিক কিছু পোর্শনের, যেমন হার্টের রাইট হার্টের মনে হয় বর্ডার, ওটা বিডি চৌরাশিয়ার ছবিটা বেটার। বা হচ্ছে ওই ডার্মাটোমের ছবি, লেগের ডার্মাটোমের ছবি, ওটা বিডি চৌরাশিয়ার ছবি বেটার, এরকম কিছু কিছু। বাট মোস্টলি তুমি যদি বিশ্রামের ছবি আঁকা শিখো তাইলে হয়ে যাবে। এবং অ্যানাটমির ক্ষেত্রে ছবি আঁকার গুরুত্ব অনেক বেশি, যে অনেক সময় হচ্ছে তোমার ছবি আঁকার কোনো দরকার নেই, তাও তুমি ছবি এঁকে দিলে হচ্ছে নাম্বার পাবা। মানে আসলে একটু বেশি নাম্বার পেয়ে যাবা, তো ছবি আঁকলে ভালো। আচ্ছা, সো থোরাক্স আর অ্যাবডোমেন দত্ত। সুপ্রেক্স ইনফ্লেক্স এর ক্ষেত্রে অনেকেই ইনফ্লেক্সে দত্ত পড়ে। কেন দত্ত পড়ে? কারণ ইনফ্লেক্সে আসলে অনেক কিছু আছে, মানে এক্সট্রা কিছু জানা দরকার, সেগুলো তুমি দত্ত থেকে পড়তে পারো। তবে সুপ্রেক্স ইনফ্লেক্সে মেইনলি সবাই যেটা ফলো করে সেটা হচ্ছে বিশ্রাম সিং। বিশ্রাম সিং। আচ্ছা, নিউরো অ্যানাটমির ক্ষেত্রে স্নেলের যে নিউরো অ্যানাটমি সেটা পড়তে পারো। যদি নিউরো অ্যানাটমি স্নেলটা পড়তে তুমি প্যারা খাও, তাহলে চন্দনা ম্যাডামের নিউরো অ্যানাটমির বই আছে, ওইটা পড়তে পারো। ওইটাও হচ্ছে খুব ভালো বই। চন্দনা ম্যাডামের নিউরো অ্যানাটমি, এছাড়া বিশ্রাম আছে, আমি ওটা কিনছিলাম, বিশ্রামের নিউরো অ্যানাটমি, বাট ওটা পড়া হয় নাই। সো তুমি স্নেল পড়তে পারো, আর নাহলে চন্দনা ম্যাডামের নিউরো অ্যানাটমি। আর আলটিমেটলি তো সবাই গাইডই পড়ে। আর হেড নেকের ক্ষেত্রেও আসলে গাইড দিয়ে আমার হয়ে গেছিল। হেড নেক আমি আসলে এর বেশি আর পড়তে পারি নাই, মানে প্রথম দিকে সবাই অনেক এফোর্ট দেয়, লাস্টে এসে আসলে ওই সবাই গাইডেই সুইচ করে। সো এই যে হেড নেক তো লাস্টের কার্ড, তো লাস্টে এসে আমি আসলে গাইডই করছিলাম। হেড নেক দত্ত পড়ে, হ্যাঁ, অনেকেই দত্ত পড়ে। হ্যাঁ বলো। অনেকজনের এটা একটা মানে অনেক কনসেপশন আছে যে হিস্ট্রি এবং এমব্রয়ডারির জন্য খালি গাইড পড়লেই হয়ে যায়, কিন্তু এটা কি কতটা সত্যি? হ্যাঁ, হিস্ট্রি এমরাও আসলে গাইড করলে হয়ে যায়, মানে এটা ট্রু। কেন ট্রু? কারণ হচ্ছে মানে পাস হয়ে যাবে, তবে পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে বেটার কনসেপ্ট রাখতে হবে। পরীক্ষা ভালো করা আর হচ্ছে ভবিষ্যতের জন্য এবং পরীক্ষা ভালো করার জন্য তুমি গাইড করলে আসলে কিছুই হবে না। তুমি পাস করতে হইলে তোমার ইয়া দিয়ে হয়ে যাবে। কেন? কারণ ম্যাডামরাও আসলে বুঝে তোমরা গ্রস অ্যানাটমি পড়তে পড়তে অবস্থা এত খারাপ হয়ে যায়, লাস্টে এসে ওই হিস্টোলজি একটা দুইটা কোশ্চেন করে, এমব্রিওলজি একটা দুইটা কোশ্চেন করে পাস হয়ে যায়। তবে আহ তুমি যদি ভালো শিখতে চাও, পরীক্ষায় একটু ভালো বেটার ইউনিক কিছু কোশ্চেন বা কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্সার করতে চাও, তাহলে তোমাকে যেভাবে বলছি সেভাবে হচ্ছে পড়তে হয়। তবে তুমি যদি গাইড পড়ো হিস্টোলজির ক্ষেত্রে বা এমব্রিওলজির ক্ষেত্রে স্পেসিফিক্যালি, ওই গাইড পড়লেই আসলে হয়ে যায়। হিস্টোলজিও হচ্ছে তেমন একটা পড়ে না, গাইড পড়লেই হয়ে যায়। তবে ওই যে যেটা বললাম। ভাই, চ্যাট বক্সে একটা কোশ্চেন এসেছিল যে সেলিম রেজার হুম। হিস্টোলজি বইটা কেমন? সেলিমের হিস্টোলজি বই খুবই ভালো। এটা বলছি, একবার বলি যে বোনসের জন্য একদম স্পেসিফিক কোনো বই তো নাই বাজারে আসলে। So, সেলিম রেজার বইটাই আছে, আরো আছে হয়তো বা আমার খেয়াল নাই। সো সেলিম রেজার বই পড়লে যেটা হবে, তুমি হচ্ছে একদম বোনস রিলেটেড পড়াশোনা করতে পারবা। তুমি একটা র্যান্ডম ধরো বিশ্রাম পড়তে বসছো, বিশ্রাম পড়তে বসলে আর আরো আশেপাশে অনেক টপিক টুকটাক এসে পড়ে। তো তুমি যদি হচ্ছে সেলিম রেজার বইটা নিয়ে পড়তে বসো, তুমি বোনস এর টপিকের মধ্যেই থাকবা, সো পড়াটা ভালো হয়। প্লাস সেলিম রেজার বইয়ের দুইটা পোর্শন, একটা হচ্ছে ডিসক্রিপশন যেটা লেখা থাকে, আর একটা হচ্ছে ছবির বই। ছবির বইটা খুব ভালো। তুমি ছবির বইটা যদি দেখো, ছবির বইটা দেখো প্লাস হচ্ছে ডিসক্রিপশন পড়ো, পড়া হয়ে যায়। তবে যেটা বললাম মানে বোনস এর ক্ষেত্রে আগেই তুমি যদি হচ্ছে বই নিয়ে পড়তে বসে যাও, পড়া অনেক কঠিন। সো বেটার ডেমো নেওয়া। লেকচারে তো বোনস নিয়ে পড়ায় না, সো ডেমো নিতে হবে বা ব্যাচে, মানে যে মানে টিউটোরিয়াল ক্লাসে যখন পড়ায় তখন তুমি ফলো করবা, ডেমো নিবা। আর তিশাদ একটা কথা বলছে, এটা আমি আসলে ভুলে গেছিলাম একদম। চন্দনা ম্যাডামের লেকচারে প্রবলেম হচ্ছে, চন্দনা ম্যাডাম অনেক এক্সপেরিয়েন্স, তো সে আসলে বলে যায়। সো বলে গেলে ঝামেলা হচ্ছে, তোমার অনেক কষ্ট হয়। সো দুই রকম কাজ করে এক্ষেত্রে অনেকে। এক হচ্ছে আহ লেকচারটা নোট করে, নোট করলে হয় কি সেকেন্ড বার যখন শুনে তখন ওই নোটটা ফলো করে, নোটটা ফলো করলে পড়া হয়ে যায়। আরেকটা যেটা আমি করছি, আমার নোট করতে ভালো লাগে না, সো আমি হচ্ছে শুনতাম, আমি 2-3 বার করে শুনতাম,
এবং শোনার ধরো একবার শোনার পরে আমি একবার গুগলে সার্চ মারতাম, গুগলে সার্চ মেরে আমি জাস্ট মাসলটা কই আছে বা এই যেই একটা পার্টিকুলার একটা পোর্শন অ্যান্টেরিয়র বর্ডারের একটা কিছু কোন একটা রিজের নাম বলছে, এই রিজের নাম তো আমি বুঝতেছি না। তো তখন আমি ওই বোনসের সার্চটা মেরে বা ওই যে অস্ট্রেলিয়ার যে ছবির বই সেখান থেকে আমি দেখে নিতাম, দেখে আমি দেন আবার 2-3 বার করে শুনতাম। এখন একবার শোনার পরে হয়তো বা 4-5 দিন পরে আবার শুনতাম, বা পরীক্ষার আগে আরেকবার, মানে আইটেমের আগে টার্মের আগে আরেকবার শুনতাম। সো হ্যাঁ, চন্দনা ম্যাডামের প্রবলেম যেটা সেটা হচ্ছে উনি বলে যায়, কিন্তু এখন তোমার মনে হবে যে আরে এ এত কি বলতেছে, আমি তো এত কিছু পারি না। সো শুনতে হবে, মানে একটু ধৈর্য ধরে তুমি এখন একটু শুনবা, তারপর অন্য জায়গা থেকে সোর্স থেকে তুমি বই থেকে একটু কম্পেয়ার করবা যে হ্যাঁ কি কি বলছে, এগুলো বই এভাবে এভাবে আছে, একটু কনসেপ্ট নিয়ে তারপর আবার যখন শুনবো তখন তোমার কাছে ইজি মনে হবে। প্রথমবার চন্দনা ম্যাডামের ভিডিও আসলে অনেক কঠিন, আসলে অনেক কঠিন। আরেকটা যেটা আসলে কেউ বলে নাই, এটা আমার বলা উচিত, সেটা হচ্ছে উই লাইক অ্যানাটমি। উই লাইক অ্যানাটমি আসলে মানে কি বলবো, মানে একটা সেভিয়র। মানে উই লাইক অ্যানাটমি হচ্ছে স্লাইড আকারে পড়াইছে। স্লাইড আকারে পড়ানোর সুবিধা হচ্ছে স্লাইডটা স্ক্রিনশট তুলে সেটা হচ্ছে পিডিএফ বানায় রাখা যায়, এবং অনেক ব্যাচে এটা করে। আমি আই গেস হচ্ছে 54 এর যারা, তারা একটু সার্চ করলে হয়তো বা পিডিএফ পেয়ে যাবে। আমি নিজে আমাদের ক্ষেত্রে আমাদের সময় হচ্ছে উই লাইক অ্যানাটমি, এটা একটা মিনিট। আচ্ছা, আমাদের ক্ষেত্রে হচ্ছে উই লাইক অ্যানাটমি হচ্ছে তখন কেবল ভিডিও আসতো, সো তখন যখন পিডিএফ পাওয়া যেত না, আমি হচ্ছে ওই বসে বসে স্ক্রিনশট তুলতাম, বা আমাদের ক্লাসের অনেকে ছিল স্ক্রিনশট তুলে পিডিএফ বানাইতো। সো উই লাইক অ্যানাটমিটা পড়লে আসলে বইয়ের পড়াটা হয়ে যায়। সো এই যে হেডনেকের কথা যেটা বললাম, হেডনেকের নাম আচ্ছা মোস্ট প্রবাবলি অ্যাবডোমেনে। অ্যাবডোমেনে হচ্ছে আইলমি উই উই লাইক অ্যানাটমির যে ক্লাসে যেগুলো পড়াইছিল ওগুলো পড়ে বই থেকে কম্পেয়ার করতাম। সবকিছু শেষ কথা, তুমি যতই কনসেপ্ট নাও আলটিমেটলি বইয়ের সাথে কম্পেয়ার করতে হবে, কারণ স্যার ম্যাডামরা কিন্তু রেফারেন্স খুঁজে বই থেকেই। ভাইয়া আহ, ভাইয়ের কানেকশন ওকে, প্রবলেম। এটাই উইলাইক অ্যানাটমি পড়তে পারো, উইলাইক অ্যানাটমি খুবই ভালো। আর চন্দনা ম্যাডামও ভালো। ভাইয়া একটা কোশ্চেন করেছিল হ্যালো, ইয়েতে চ্যাট হ্যাঁ বক্সে হ্যাঁ, আমার যে মনে হয় নেটটা চলে হিস্টোলজি গেছিল। ছবির জন্য কোন বইটা। হ্যাঁ ভাইয়া, একটু মাঝখানে কেটে গিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়ে হিস্টোলজি। চ্যাট বক্সে দুইটা কোশ্চেন করেছে স্টুডেন্টসরা। সেটা হচ্ছে হিস্টোলজির ছবির জন্য কোন বই এর পিডিএফ এর কথা বললেন, এবং গ্রসের জন্য গ্রস অ্যানাটমি ক্লিনিকালে ভালো কিভাবে করবে। হিস্টোলজির ছবির জন্য ডি ফিউরির ছবি তোমাকে ভাইবাতে থাকবেই, মানে ওগুলো ল্যামিনেট করা ছবি। দুইটা বইয়ের ছবি ল্যামিনেট করা, দুইটা না তিনটা, তিনটা বইয়ের ছবি ল্যামিনেট করা তোমার ভাইবাই থাকবেই। একটা হচ্ছে নেটার অ্যাটলাস। নেটার অ্যাটলাসের ছবি তোমার যেগুলো সেগুলো লেবেলিং করাগুলো মুছে দিয়ে সেগুলো ভাইবাতে দিবে, দিয়ে বলবে যে এটা কি বলো। এক, 2 নাম্বার হচ্ছে ডিফিউরির ছবি থাকে, প্লাস জাঙ্কুইরের ছবি দুই একটা থাকে। সো ডিফিউরি মেইনলি হিস্টোলজির ক্ষেত্রে তোমার ডিফিউরির ছবি দিবে। আর ল্যাংম্যানের ছবি এমব্রায়োলজির ক্ষেত্রে এইটাও হচ্ছে ফ্ল্যাশ কার্ডে থাকে। আর গ্রস অ্যানাটমির জন্য কোশ্চেনটা কি ছিল? গ্রস অ্যানাটমি ক্লিনিকালে ভালো করার জন্য। আচ্ছা, গ্রস অ্যানাটমি ক্লিনিকালে ভালো করার জন্য হচ্ছে তুমি, মানে দত্ততে ক্লিনিকালের কিছু পোর্শন আছে বাট ওগুলো খুব একটা আমার মানে ভালো লাগে না, মানে ওগুলো করা একটু কঠিন, প্লাস খুব বেশি ইনফরমেশন নাই। সো এক হচ্ছে স্নেলের যে ক্লিনিক্যাল অ্যানাটমির বইটা, রিজিওনাল ক্লিনিক্যাল অ্যানাটমি, ওইটা ফলো করতে পারো। ওইটা খুবই ভালো, অনেক রিচ। বাট ওই যে তুমি যদি বেশি পড়তে যাও তখন হচ্ছে একটু ঝামেলা পড়ে যাবা, কারণ এখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া, তুমি ওটা পড়বা তবে পরীক্ষা বেসড। আর যেটা সেটা হচ্ছে বিশ্রামের ক্লিনিক্যাল পোর্শন, মানে বিশ্রামের নর্মাল যে গ্রস অ্যানাটমির বই, সেইটাতেও দেখবা বক্স আকারে অনেক কিছু দেওয়া আছে। বিডি 84ও দেওয়া থাকে, বিডি 84 না পড়লেও হয়, সমস্যা নাই, তুমি বিশ্রামটা ফলো করবা ক্লিনিক্যালের জন্য। আর যেটা সেটা হচ্ছে স্নেলের ক্লিনিক্যাল অ্যানাটমি, বিশ্রামটাই আমি মেইনলি ফলো করছিলাম, স্নেলটা খুব একটা করা হয় নাই, তবে কিছু কিছু জিনিসপাতি একদম মেইন রেফারেন্স যদি জানতে চাই, লাইক ট্রাকিওস্টোমি, এটা ট্রাকিয়ার কত কত রিং এ করা হয়, এটা ধরো এক এক বই এক এক রকম দেওয়া আছে, তোমার বুঝতে কষ্ট হচ্ছে, তখন তোমাকে চলে আসতে হবে হচ্ছে স্নেলের যে ক্লিনিক্যাল অ্যানাটমি। বাট তুমি শিখার জন্য, কনসেপ্ট তৈরি করার জন্য বিশ্রামই মোর দেন এনাফ। থ্যাংক ইউ ভাইয়া। তিশাত ভাইয়ের কাছে নেক্সট কোশ্চেন। হ্যালো ভাইয়া, অ্যানাটমি ভাইভাতে কনফিডেন্স বিল্ড করার জন্য সবচেয়ে ইফেক্টিভ মেথড কি। দেখো আমি প্রথম থেকে কিন্তু একটা কথা বারবার বলে আসছি, আমাদের কিন্তু পড়াটা যদি সিস্টেমিক্যালি হয় তাহলে কিন্তু তুমি প্রথমবার পরে কিন্তু তুমি কখনোই ভাইবা বোর্ডে বসতেছো না। তুমি আইটেম দিচ্ছ একবার, যেটা হচ্ছে একটা টপিকের উপর মাত্র তোমার পরীক্ষা,
আইটেমের পরে তুমি কার্ডে দিচ্ছ, যেখানে তোমার কোনো ভাইবা পরীক্ষা হচ্ছে না, তুমি একবার ফুল রিভিশন দেওয়ার সুযোগটা পাচ্ছ। টার্ম আসার টাইমে তুমি যেহেতু কার্ড একবার মতো পড়ে কার্ড পাস করে গিয়েছো, মানে তুমি একবার তোমার অলরেডি সব পড়া আছে, শুধু অ্যানাটমির ক্ষেত্রে জেনারেল, এমব্রয়ডারি, হিস্টোলজি এগুলো একটু অ্যাড হয়। আর দেন তুমি প্রপ প্রপ দিচ্ছ। মানে আমার মেইন ফোকাসটা থাকবে যে আমি যেন আইটেম গুলা ভালো মতো পড়ে কোথায় কি আছে যেন আগে থেকে গুছিয়ে রাখি। আর আমি যেটা বললাম, শোনো, কনফিডেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যদি পার্সোনালি বলি, শোনো, এখানে আমি আগেই সবাইকে একটা কথা বলবো যে আসলে এই যে আমরা তিনজনে এত এত কথা বলছি, কিন্তু তুমি যদি আরো তিনজনের কথা শোনা হচ্ছে, সে এত আরো ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ দিবে। প্রত্যেকেই কিন্তু আমরা পার করে এসেছি না। আমি হয়তো 2 বছর আগে, ভাই হয়তো 3 বছর আগে, কিন্তু মনে করো যে প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ক্রাইটেরিয়া আছে। তুমি যদি আমার বাকি 250 জন ক্লাসমেটকে জিজ্ঞেস করো, হয়তো তুমি অ্যাটলিস্ট আরো 50টা ক্রাইটেরিয়া পাবো ভাইয়ারা কিভাবে পাস করেছে। So, আমি বলবো আসলে তোমরা ভাইদের কাছে শুনবা, কিন্তু কোনটা নিচের জন্য বেস্ট। হ্যাঁ, একজন হয়তো বললো কি যে তোমার দত্ত পড়া উচিত, তুমি অন্ধবিশ্বাসে দত্ত পড়লে হবে না। তোমার বুঝতে হবে যে আমার আমার নিজের ক্যাপাসিটি কতটুকু, আমি কি পারবো কিনা। ঠিক না? আমি তোমার বললাম যে তুমি গ্রেস অ্যানাটমি পড়বো, তুমি কি আদৌ করতে পারবা কিনা। আমি তোমাকে বললাম যে না, তোমার ছবি হইতে হবে একদম অনেক ভালো, তুমি কি আদৌ ভালো আঁকতে পারবা কিনা। So, আমার মনে হয় যে শোনার পরে এটা নিজে সবগুলা টেস্ট করবা না, যে আচ্ছা আমি কোন থেকে আগানো যায়। একজন হয়তো সেকেন্ড চাইবো, একজন হয়তো অনেক ভালো লাগবে, একজন হয়তো না আমার জন্য গাইডই ভালো আছে, আরেকজন হয়তো ল্যান্ডম্যান ভালো লাগবে, আরেকজন হবে না আমি চন্দ্রনাথ ডিজাইনার করবো। যেটাই করো সবগুলো শোনা হবে কি ওই অনুযায়ী নিজে কোনটা ভালো সেটা তুমি রিয়েলাইজ করতে পারবে। তোমার জন্য আমি একটা ওয়ে দেখাই দিলাম, তোমার জন্য আমরা অনেকগুলো দরজা খুলে দিলাম, তুমি এখন কোন দরজা দিতে যাবা সেটা তোমার বক্তব্য। এটা আসলে একটু আলাদা। আমি আমি প্রায় 4 বছর ধরে আছি তো। আমি রিটেন আর ভাইবা প্রিপারেশন আমার ক্ষেত্রে আমার অলমোস্ট সেম থাকে সবসময়। কারণ কি এইটা আসলে আমি বলবো না ঠিক, কারণ কি রিটেনে আসলে এত কিছু পড়ার দরকার হয় না। রিটেনে অনেক কম পড়লেই অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করি কি যে ভাইবা যেন আমার অনেক নতুন ইনফরমেশন যেন আমার মাথায় না নেওয়া লাগে। আমি এর জন্য রিটেনের টাইমেই ভাইবার মোটামুটি যেগুলো টপিক হয়তো রিটেনে কখনো আসবে কখনো আসে নাই, আমি একবার একটু রিডিং দিয়ে যাওয়ার ট্রাই করতাম। দুইটা কারণ, ফার্স্ট অফ অল কি আমার তাহলে ভাইবার টাইমে একটু কম কষ্ট হতো, বিকজ আমি তো আগে একবার পড়ে ফেলেছি, ভাইবার টাইমে আমি আরেকবার পড়বো। ভাইবাই তো বেশি ইম্পর্টেন্ট, রিটেনে তো আসলে দু একটা ভুলে গেলে কোনো ক্লাস মনে শুনেও করা যায়, কিন্তু তোমার 2.5 ঘন্টা এক্সাম, তোমার তো পরেও মনে করতে পারো। ভাইবে তোমার জিজ্ঞেস করলো তুমি হাইস্ট 10 সেকেন্ড চুপ করে থাকতে পারবা, তোমার তো 1 ঘন্টা পরে অ্যান্সার দেওয়ার কোনো সুযোগ নেই, মানে তোমার মনে থাকতে হবে পারবা। এর জন্য আমি রিটেনের টাইমই মোটামুটি একটু ভাইবার একটু দেখে যাওয়া আর কি, যে এইটা। হ্যাঁ, আরেকটা লাভ হচ্ছে যে এমসিকিউ এমসিকিউ পারা যায় না, মানে এনাটমি এমসিকিউ বেশ টাফ টপিক, কারণ দেখা যায় কোশ্চেন সলভ করে যায়, কিন্তু এমসিকিউ তো আসে ধরো যে আহ, ছোট 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 টপিক নেয়, এইটা পারা যায় না। কিন্তু তুমি যদি আগেই একটু মোটামুটি একটু রিডিং করে যাও তাহলে সেটা ভালো পারা যায়। আবার যে ক্লিনিক্যাল কথাটা বললো, এটা কি দেখো, ক্লিনিক্যাল ডাজন্ট নেসেসারি তোমার সবসময় বক্স থেকেই থাকবে। হ্যাঁ, আসলে দত্তর বক্সের খুব একটা সুবিধার না, মানে দত্ত যে ক্লিনিক্যাল গুলো একদমই ভালো না, কিন্তু দত্তর ভিতরে ভিতরে অনেক ইনফরমেশন দেওয়া থাকে। লাইক মনে করো যে এই লাইক যদি এই আর্টারিটা ছেড়ে যায় তাহলে এখানে ব্লিডিং হবে, এখানে ব্লিডিং, এই যে ছোট ছোট টপিক। আর স্যার ম্যাডামরা আমাদের দত্ত খুবই পছন্দ করে, খুবই। তুমি একটা টার্ম দিলেই, যারা আসলে পড়াশোনা একটা টার্ম দিলেই বুঝবো যে ম্যাডামরা দত্ত থেকে কি পরিমাণ ভিতরে ঢুকে ডিপে কোশ্চেন করে। এখানে একবারে দত্ত একবার পড়া থাকলে হয় কি যে ক্লিনিক্যাল এত ভয় পাওয়ার কিছু না। আমি লাইফে কখনো এমসিকিউ, তুমি জানো আমি ফোর্থ ইয়ার পর্যন্ত কখনো পার্সোনালি এমসিকিউ প্রিপারেশন নেই নাই। তাই তোমাদের গাইডে থাকবে এমসিকিউ প্রিপারেশন থাকে, আমার আমি মানে আমি আর বলছি আমার দরকার না, আমারও এমসিকিউ অনেক ভুল যায়। কিন্তু ওই যে বললাম যে আমি ট্রাই করি রিটেনের টাইমেই একটু ভাইবার সবগুলো করে যাওয়া। আমি আলাদা আমার সব পড়া শেষ, আমি এখন 1 ঘন্টা রাখবো আমার ক্লিনিক্যাল জন্য না। আমি যখন রেডি করবো আমি একসাথে ক্লিনিক্যাল প্রিপারেশন নিয়ে নিই, আমি একসাথে রিটেন প্রিপারেশন নিয়ে নিই। বরং এটা সবার ক্ষেত্রে আলাদা, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আমি চাই, আমার মনে হয় যে দত্ত থেকে মোটামুটি মোরাললেস রিটেন ভাইবা ক্লিনিক্যাল তোমার যা আছে সবগুলো কমন করে যায়। তুমি যদি দত্তটা একটু মোটামুটি একটু করে রাখো আগে থেকেই, এটা সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আইটেমের সময়। তুমি যদি টার্মের টাইমে তুমি অবশ্যই দত্ত করতে পারবে না ফর দ্য ফার্স্ট টাইম। এর জন্য আমি সবাইকে বলেছি যদি একটু যদি প্রথমেই দত্তটা একটু করা যায়, তাহলে মোটামুটি মানে তোমার এমসিকিউ, রিটেন, ক্লিনিক্যাল, ভাইবা মোটামুটি এটা সিংহভাগ মোটামুটি কভার হয়ে যায়। তাই আমি বলবো যে যেহেতু তোমার অনেকগুলো পার্ট আছে, তুমি আগে আইটেম দিচ্ছ, কার্ড দিচ্ছ, টার্ম দিচ্ছ, আবার প্রপ দিচ্ছ, প্রত্যেকটাই হেলাফেলা না করে প্রত্যেকটা যদি আস্তে 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 করে প্রিপারেশন নাও, সবচেয়ে ভালো হচ্ছে আইটেম যদি গুছিয়ে ফেলো। আচ্ছা, যেমন সামা বললো যে গাইডে লিখে রাখা, এইটা আমি এখনো করি। আমি যেমন সবকিছু করা তো সম্ভব না, যেটা আমি মনে করবো যে আমার গাইডে ভুল আছে এটা আমি বইতে লিখে রাখতাম, যে বইয়ের গাইডের এত পেজ আমি এত পেজ এত পেজ আমার পড়া বা স্টোমাকের হয়তো আর্টারি সাপ্লাই অনেক কঠিন, এটা আমি হয়তো গাইড থেকে পড়েছি বা বিশ্বান থেকে পড়েছি। আমি বইতে লিখে রাখতাম যে বিশ্বামে ভি ভি দিয়ে হয়তো 356 পিস, তাহলে আমি নেক্সট টাইম বইতে যখন পড়বো আমি বিশ্বামের বা মনে করো তুমি ফিগার,
ফিগারটা তুমি কোথায় দেখবো? ধরো এই ফিগারটা আমি ভিশন থেকে, আমি আইটেমের টাইমে সিলেক্ট করে ফেলেছি যে এইটা আমি ভিশন থেকে লিখবো। এখন তোমার তো কার্ড প্রফ হবে আরো হয়তো 1-1.5 মাস পরে, বা টার্ম হবে আরো 2-3 মাস পরে, প্রফ হবে আরো 1 বছর পরে। তুমি কে মনে রাখবা? তুমি ওইখানে লেখা রাখবা যে ড্রয়িং এর জন্য, ড্রয়িং এর হয়তো আমি ভিশনের 356 নম্বর পেজে হয়তো ড্রয়িংটা আছে। এই যে একটা শর্ট টার্ম, মানে এই যে একটা হয়ে গেল। তুমি যে আগে একটা রোডম্যাপ বানিয়ে রাখো আইটেমের টাইম, আইটেমের টাইমে একটু কম পারলে সেটা কার্ডের টাইমে যেন তোমার, মানে এই গ্যাপটা যখন কমপ্লিট হয়ে যায় না ভাই, কার্ডের টাইমে আমার গ্যাপ কমপ্লিট হয় না, তাহলে যেন তোমার টার্মের টাইমে কমপ্লিট হয়ে যায়। এই যে তোমার অনেকগুলো গ্যাপ কমপ্লিট করার যে একটা স্টেশন তোমার শিডিউল মতো অলরেডি আছে, এরকম করলেই তোমার আস্তে আস্তে দেখবা যে টার্মের টাইমে বা প্রফিট টাইমে অত কষ্ট হয় না। ভাইয়া ইয়েতে আমার আরেকটা কোশ্চেন ইয়েতে করেছিল যে চ্যাট বক্সে করেছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা অ্যানাটমির সবচেয়ে ওভারলুক পার্ট, জেনারেল অ্যানাটমি। জেনারেল হুম। অ্যানাটমির কোন বইটা পড়বো এবং কতটা ইম্পর্টেন্ট জেনারেল অ্যানাটমি? জেনারেল অ্যানাটমি আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট, কারণ কি টিচার বেশ করে তুমি যখন হেড অফ ডিপার্টমেন্ট কাছে ভাইবা দিবা, আমি ওনার কাছে থার্ড টার্মে আমাদের নিয়ে ভাইবা নিয়েছিল হেড অফ ডিপার্টমেন্ট মহাব্রত ম্যাডাম। উনি আমরা তো বললাম না, আমরা তো সেকেন্ড টার্মে অবশ্যই পড়ি নাই, কিন্তু যেহেতু থার্ড টার্ম ভাইবা নিয়েছিল, মানে থার্ড টার্মের পরে তোমার প্রফ, উনি আমাকে পুরো জেনারেল অ্যানাটমি ধরা শুরু করছে, বোনস, বোনস নিয়ে সবকিছু, বোনসের যে এটা আমরা বললাম ফার্স্ট টার্মে, আমার কিন্তু বোনসের জেনারেল অ্যানাটমি ছিল হচ্ছে আমার ফার্স্ট টার্মের পড়া। উনি আমার থার্ড টার্মে ধরছে, মানে থার্ড টার্ম মানে প্রায় আরো 1 বছর পরে। উনি আমার ধরছে কোন লেয়ার, আমি মোটামুটি মনে ছিল কোন লেয়ার থাকে, কোন লেয়ারে কি, কোন কোন সেলের কি কাজ, আমার তো এত কিছু মনে নেই, আমার তখন খুব অসহায় লাগতেছিল, আমি তো কিছুই পারতেছি না। পরে ম্যাডাম বললো কি তোমার তো প্রফিটটা ধরা হবে। আসলে প্রফিটটা অনেক, প্রফিট অনেক বেশি ধরা হয় না, কিন্তু এই যে মনে করো যে, চিন্তা করো তুমি ছিলে গ্রস অ্যানাটমিতে, না তুমি ছিলা হচ্ছে মনে করো যে তুমি আমার সম্ভবত কোন একটা ডেস্কাপুলা বা কোন একটা যে কোনো চলে গেছেন। এই যে তুমি যখন, মানে বললাম না, কনফিডেন্স অনেক বড় একটা পার্ট, কারণ কি তুমি যখন অ্যানাটমি, তোমার অ্যানাটমি পড়তে চলো, তুমি বুঝবা যে অ্যানাটমি ঠিক কতটা ভার্স সাবজেক্ট। তুমি তোমার মাথায় তুমি টার্মের, তুমি প্রফ বাদ দাও, তুমি টার্মের টাইমে তুমি জেনারেল গ্রস অ্যানাটমি নিয়ে যাচ্ছ, অতগুলো বোনস, অতগুলো ভিসেরা, প্রত্যেকটা ভিসেরার মধ্যে কোন আর্টারি সাপ্লাই কোন কি সবকিছু, সাথে তুমি নিয়ে যাচ্ছ জেনারেল জেনারেল অ্যানাটমি, সাথে তুমি নিয়ে যাচ্ছ গ্রস অ্যানাটমি, সাথে তুমি এমব্রয়ডারি, সাথে তোমার পরীক্ষায় সার্ফেস অ্যানাটমি থাকবে, রেডিওলজি থাকবে, আরো তো কোটি কোটি সাবজেক্ট থাকবে। মানে এটা সম্ভব না কখনো এতগুলো ই করা, রিক্যাপিটুলেট করা সম্ভব না এত কিছু। এর জন্য বললাম যে তুমি যে আগে থেকে একটু একটু করে প্রিপারেশন নাও, এইটা আমি বলেছিলাম যে আহ তুমি যে আগে থেকে একটু নেট অ্যানাটমির ছবি দেখো, তাহলে কিন্তু তোমার টার্মের টাইমে ফর দ্য ফার্স্ট টাইম তোমার ফার্স্ট কাট দেখতে হচ্ছে না, বা তুমি কিন্তু আইটেমের টাইমেই দু একটা ছবি দেখে ফেলেছো না, তোমার কিন্তু নতুন। শোনো, তুমি যদি ব্রেনকে অনেক চাপ দাও যে আমার সবই নতুন, না মনে করো তোমার টাইমে টাইমে তোমার দত্ত পড়া লাগছে, তোমার নেটারের নতুন ফার্স্ট কাট দেখা লাগছে, তোমার ল্যাংম্যান ফার্স্ট কাট দেখা লাগছে, এত প্রেশার আমাদের ব্রেন নিতে পারে না। তখন তুমি না পারো অ্যানাটমি, না পারো গ্রোথ অ্যানাটমি, না পারো হিস্টোলজি, না পারো রেডিওলজি, তাহলে তোমার সমস্যা হয়ে যাবে। এটা বললাম আগে থেকেই যদি একটু একটু কাছে থাকা যায়, সে নেট অ্যানাটমি হয়তো আমি সবগুলো ফিগারের সবগুলো মার্কিং পারি না, কিন্তু আমি কি করলাম, আমি আগেই ছবিটা দেখেছি, হ্যাঁ, আমার ব্রেনে কিন্তু আছে যে আমি পারি। এই যেটা ব্রেনকে তুমি রিলিফ দিলে, এটা অনেক। আমি কি বলেছিলাম যে জেনারেল অ্যানাটমির জন্য, এমব্রয়ডারির জন্য তুমি যদি ক্লাসের পরে just আধা ঘন্টায় বইটা দাগিয়ে রাখো, তুমি যখন সেকেন্ড টাইম পড়বে তোমার টার্মের টাইমে, তোমার কিন্তু মনে হবে কি যে একদম নতুন না। তুমি যদি ব্রেনকে রিলিফ দাও, ব্রেন অনেক ভালো আউটপুট দিবে। তো আমার মনে হয় যে তুমি যে বলো ভালো প্রিপারেশনের উপায় কি, কিংবা ভালো করার উপায় কি, ভালো করার উপায় একটাই, তুমি ব্রেনকে আগে থেকে রিলিফ দিবা যে আমি পড়েছি এটা আগে, আমি এই ফিগার আগে দেখেছি আইটেমের টাইম, আমি হয়তো টার্মের টাইম আরেকবার দেখবো। এই ক্রাইটেরিয়া গুলো করলে কত সমস্যা নেই। এখন বললাম কোন বই বেটার, তখন যেটা বললাম যে সাহেব ভাই যেমন বললো যে আসলে এত গ্রস করার পরে তোমার আসলে এই সাবজেক্ট নিয়ে এত বেশি টাইম দেওয়ার মানে টাইম থাকবে না। তাই আমি বলবো গাইড, হ্যাঁ, গাইড মোর দ্যান এভার। আর ম্যাডামরা অনেক বেশি ভিতরে ঢুকেন, ম্যাডামরা খুবই খুবই নর্মাল জিনিস জিজ্ঞেস করো। তোমাকে তুমি থেকে স্টার্ট করবে এটা কোন টাইপের বলস, ফ্ল্যাট বলস হয়তো, হ্যাঁ এর ফ্ল্যাট বলসের সার্ফেস কি কি আছে, এটা দুইটা লেয়ার আছে, মাঝখানে লেয়ার কি থাকে, খুবই বেসিক জিনিস। এইটা পড়তে তোমার এই দত্ত জেনারেটর দরকার না, আমি মনে করি দরকার নেই, তুমি পড়তে পারলে খুবই ভালো। তুমি সারাদিন 24 ঘন্টা মানে 24/7 পড়বো, কোনো সমস্যা নেই। কিন্তু যারা অতটা পড়তে পারবে না, আমরা তারা মোটামুটি গাইড ফলো করলে আর ম্যাডামদের স্লাইড যদি মোটামুটি ফলো করো, তাহলে গাইডে যেটা নাই তুই ওই এক্সটেন্ডেড বিষয়গুলো পেয়ে গেলাম। আর যদি বলো না ভাই আমি আরো পড়বো, তাহলে তুমি জেনারেটরে পড়তে পারো। মানে যার যে ক্রাইটেরিয়া, একজন 100% গাইড যদি করতে পারে, 100% গাইড করা সম্ভব না, বাট গাইডে করতে পারলে ভালো না। আর যদি মনে করো যে না আমি ভাই আরেকটু ভালো করতে চাই, তাহলে তুমি ম্যাডামদের স্লাইড থেকে এক্সটেন্ড করে সেগুলো অ্যাড করো। তুমি আলো ভালো করতে চাও, তাহলে তুমি হয়তো দু একটা মেইন বই পড়তে পারো, যার যেমন ক্যাপাসিটি। এবার আমার মনে হয় এত পেশেন্ট না নিয়ে ও মোটামুটি গাইড আর সাথে ম্যাডামদের একটু স্লাইড গুলো একটু এক্সটেনশন কি কি আছে একটু রিক্যাপিচুলেট করলে হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। এখন সামা আপুর কাছে যাই আমরা। আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপু, আমি তিনটা ছোট ছোট কোশ্চেন একসাথে করি আপনাকে।
আচ্ছা, ছোট ছোট 3টা কোশ্চেন। সেটা ফার্স্ট হচ্ছে প্রতিদিন অ্যানাটমি কত ঘন্টা পড়া উচিত একজন স্টুডেন্টের? আইটেম এবং কার্ড সব কমফোর্টেবলি ক্লিয়ার করার জন্য কত ঘন্টা পড়া উচিত? আচ্ছা, আইটেম কার্ড ক্লিয়ার করার জন্য এটা তো আসলে মানে ডিফার করে এক একজনের এক এক ক্ষেত্রে। এটা আসলে একদম যে আমি একটা রেঞ্জে বলবো যে এতক্ষণে পড়তে হবে, ব্যাপারটা এরকম না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা টিউশন করায়, দেখা যায় 1-2 ঘন্টা পরেই আইটেম ক্লিয়ার করে ফেলছে। অনেকে আছে যা পড়েই নাই, রুমে এসে মানে আইটেম টেবিলে এসে আমাদের কাছে শুনে শুনে লাস্টে গিয়ে ক্লিয়ার করে ফেলছে। অনেকে অনেকক্ষণ ধরে পড়ে। তো এটা আসলে ডিফার করে। একটা হলো তোমার কতক্ষণ লাগে ক্যাপাসিটির উপরে, যেটা তোমরা অ্যাডমিশন টাইমেও দেখছো এক একজনের এক এক রকম টাইম লাগে শেষ করতে। দ্বিতীয়ত তুমি কতটুকু লেভেলে পড়তে চাও, মানে পাশ করার জন্য খালি পড়লা, আইটেম ক্লিয়ার করার জন্য পড়লা, নাকি ভালো করতে অনার্স পাবো আমি সব পড়বো বই টই দেখবো এরকম পড়লা, নাকি তুমি মানে একটু ভালো নলেজ গেইন করার জন্য বুঝার জন্য পড়লা, এটার উপর ডিপেন্ড করে। তো আমি আমার পার্সোনাল অপিনিয়ন যদি বলি, আমার কখনোই মনে হইতো যে আমার পড়া হয় নাই, মানে আরেকটু পড়তে পারলে ভালো হতো। এটা আমার অলওয়েজ পার্সোনালি ফিল হইতো যে আরেকটু টাইম থাকলে আমি আরেকটু পড়তাম, আরেকটু ভালো হইতো। তো এমনিতে তোমার নর্মালি ধরলে তুমি যদি এসে সন্ধ্যায় ধরো মানে এসে বাসায় এসে রেস্ট টেস্ট নিয়ে 7টা 8টায় শুরু করো আগের দিন, কারণ আইটেমের আগের দিন ছাড়া তো পড়া হয় না, সত্যি কথা যেটা। তো ওই দিন শুরু করলে মোটামুটি তোমার 3-4 ঘন্টায় শেষ হয়ে যায়। এটা আবার ডিপেন্ড করে আইটেমের সাইজ, এক একটা আইটেমের সাইজ এক এক রকম থাকে। তো ওইটা আগের দিন রাতে পড়লে তুমি আইটেম ক্লিয়ার করে ফেলতে পারবা, যত বড় আইটেম হোক। মোটামুটি ম্যামদেরও তো ধারণা আছে যে সেটা বড় আইটেম, এটা একদিনে ওরা তো ভালো মানে শেষ করতে পারবে না। তো ওই ক্ষেত্রে ক্লিয়ার করে ফেলতে পারবা। তো আইটেম টাইমটা তোমার আসলে নিজেদের উপর ডিপেন্ড করে যে তোমাদের কতক্ষণ টাইম লাগে, তোমরা কতক্ষণ ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, এটা একটা বড় ইম্প্যাক্ট। তোমার ফার্স্ট ফেজের ক্ষেত্রে ভালো করার একটা ইম্পর্টেন্ট বা টাইম কম লাগার হলো ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করা, সিনসিয়ারলি করা। লেকচার বলো, লেকচার অনেক সময় আসলে আবার ডিপেন্ড করে, যদি তোমার মনে হয় যে এই স্যার ম্যামের ক্লাস তুমি অত ভালো বুঝতেছো না, সেই ক্ষেত্রে আমরা নিজেরও আইটেমের পড়া পড়ছি একটু একটু, যদি ম্যামরা ফ্লেক্সিবল হয়, সত্যি কথা যেটা। কিন্তু ভালো পড়াইলে ভালো বুঝাইলে, এবং অনেক সময় ম্যামরা অনেক ভাইবার কোশ্চেন বলে যে এগুলো আসে কোনগুলো আসবে, তো ওইটা অবশ্যই ক্লাসগুলো করার ট্রাই করবে। আইটেম এমনও ক্লিয়ার হয়ে যাবে, লেকচারে না পড়লেও আগে গিয়ে পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। যদি তুমি একদম না পড়ে আসো তাহলে একটু লেকচারে তখন পড়া লাগে। তো এটা হলো একটা কথা। আবার অনেক সময় আইটেম, আবার ধরো অনেক সময় পড়া শেষ হয় না আগের দিন, ওটাও প্রবলেম না। তুমি আইটেমের দিন গিয়ে ওইখানে ডেমো দিয়ে লাস্টের দিকে আইটেম দিলে ম্যামরা ঘুরাই ফিরে একই কোশ্চেন করে। তো ওইটা নিয়ে একটু ধারণা নিয়ে গেলে তোমার মোটামুটি আইটেমটা ক্লিয়ার হয়ে যাবে। তো মূলত ওই সিনসিয়ারলি ক্লাসগুলো করবা। দ্বিতীয়ত তোমার যদি সন্ধ্যা বা রাতে শুরু করতে পারো, অনেকে টিউশন থাকে ওরা রাতে পড়ে, তো ওইটা তোমার ডিপেন্ড করবে। প্লাস তুমি যদি পাশ করার জন্য পড়ো, মোটামুটি গাইড পড়ে গেলা, ভিডিও দেখে গেলা, 1-2 ঘন্টা 2-3 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা। একটু ভালো অনেক বই পড়তে চাও, দত্ত পড়বা বা গাইড দেখবা, একটু বেশি টাইম লাগবে। তো এটা তোমার পার্সোনাল মানে যে ক্যাপাসিটি প্লাস তোমার কতটুকু তুমি পড়বা স্যাটিসফ্যাকশন, এটার উপর ডিপেন্ড করবে আর কি। বাট সবসময় চেষ্টা করবা যে নিজের স্যাটিসফ্যাকশনটা শেষ হয় তখন গিয়ে ঘুমাইতে। বেশি রাত করা আবার ঠিক না, মানে স্যাটিসফ্যাকশন অনুসারে পড়ে অ্যাটেম্পটা দেওয়ার ট্রাই করবা, না হলে পরে গিয়ে অনেক প্রেশার পড়ে যায়, যদি ভালো করে না পড়ে আইটেম দাও পরে। আর ওটা ভ্যাকেশনে কোপ আপ করা যায়, বাট ভ্যাকেশনে তো পড়া হয় না, তো ট্রাই করবা ভালো করে পড়ে আইটেমটা শেষ করার। আপু নেক্সট কোশ্চেনটা হচ্ছে, সিন্স এখানে সবাই ওভার অ্যাচিভার্স, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা যে যদি কোনো কার্ড বা আইটেম বা টার্মে ইভেন কেউ সাপ্লি খায়, তো হুম। এটা থেকে রিকভার করা, মেন্টালি রিকভার করে ওই কনফিডেন্স ফেরত পাওয়া এবং আবার কামব্যাক দেওয়ার জন্য কিভাবে দেওয়া যায়? আচ্ছা, ফার্স্টে এখানে একটু ভুল আছে কথায়। প্রথমে এখানে হতাশার বা মানে রিকভারের আমি কিছু দেখি না। হ্যাঁ, পেন্ডিং পেন্ডিং আমার অনেক ফ্রেন্ডের আমি দেখছি যে আচ্ছা হয়েছে পেন্ডিং। তো এখানে যারা ধরো একদম হতাশ হয়ে যায় তাদের দেখা যায় পেন্ডিংও পরে খারাপ হয়। হ্যাঁ, অনেক সময় সাপ্লিতেও বা আইটেম পেন্ডিং তো কোনো ব্যাপারই না। প্রথম কথা আইটেম আমি নিজে অনেক সময় ইচ্ছা করে পেন্ডিং দিছি, পড়া হয় নাই 1-2 বার, যে আচ্ছা পড়ি না পরে আইটেম দিব, তো নিজে থেকে পেন্ডিং দিই। তো পেন্ডিং দিলে নিজে থেকে পেন্ডিং দেওয়া একটা কথা, আর যদি পেন্ডিং হয়ে যায়, ম্যামরা জেনারেলি আইটেমে খুব খারাপ না পারলে পেন্ডিং দেয় না, যদি খুব কড়া ম্যাম না হয় আর কি। পেন্ডিং দেয় না, পেন্ডিং দিলে ওটা কোনো সমস্যা নাই, তোমার জিনিসটা আবার পড়া হবে, আরো ভালো করে পড়া হবে। তো এবং তোমার সুযোগ থাকবে, অনেক সময় আইটেম থাকে না, ওই দিন ক্লিয়ার করে ফেলা, এটা কোনো ব্যাপার না। আর কার্ড টার্মের ক্ষেত্রে পেন্ডিং হলে প্রথমত তো অবশ্যই হতাশ হওয়া যাবে না। দেখো এখানে খুবই সিম্পল ব্যাপার, অনেক পেন্ডিং খায় সাপ্লি খায় এগুলো কোনো ব্যাপার না। এটা যারাই পরে সিনিয়র, তুমি যাদেরই জিজ্ঞাসা করে বলবে যে এটা মেডিকেলে খুব নর্মাল একটা ব্যাপার। বা তুমি ভাববা যে সিনিয়র আপু ভাইরাও তো অনেক পেন্ডিং খাইছে সাপ্লি খাইছে, ওনারা তো পার করে গেছে, তাহলে তা আমার না পারার কোনো কারণ নাই, এটা একটা কথা। তো এই কনফিডেন্সটা রাখতে হবে যে সমস্যা নাই। দ্বিতীয়ত তোমার জিনিসটা আরো ভালো পড়া হবে। তুমি ভাবো যে একবার তোমার হয়তো হার্ট পড়ছে, এখন যে 2-3 বার হার্ট পড়ছে সে তো আরো ভালো, জিনিসটা তার মনে থাকবে, মাথায় থাকবে প্রফেশনাল। তো এই ক্ষেত্রে তোমার জিনিসটা আরো ভালো হবে। আমি যেটা দেখি যে সাপ্লির
ক্ষেত্রে তোমার মেইন প্রবলেমটা হলো টাইম ম্যানেজ করা, যে তোমার জিনিসটা আবার পড়তে হইতেছে, আবার টার্ম দিতে হইতেছে। তো ওই জিনিসটা তোমার একটু কষ্ট করতে হয়, একটু বেশি এফোর্ট দিতে হয়। যেখানে তুমি 3 ঘন্টা পড়লা, ওখানে তোমার 6 ঘন্টা পড়তে হয়। কিছু কিছু হয়তো আইটেম পেন্ডিং হয়, ওগুলো পরে ক্লিয়ার করতে হয়। তো মূলত এটাকে তোমার গায়ে লাগানো যাবে না। যদি তুমি গায়ে লাগাও যে হতাশ হয়ে গেছে, কি হবে, সবাই ক্লিয়ার করছে, আমার হয় নাই, তাহলে তুমি আরো জিনিসটা পিছিয়ে গেলা, আরো কষ্ট হবে। এটা খুবই সিম্পল ভাবে নিবা। অনেক সিচুয়েশনে তোমার পেন্ডিং হইতে পারে, পড়া হয় নাই কোনো কারণে, বা সাপ্লি আসতে পারে। তো ওটা নিবা এবং জিনিসটা তুমি চেষ্টা করবা যে শুক্রবার বৃহস্পতিবার পড়লা, 1-2টা আইটেম পেন্ডিং দিয়ে পড়লা, বাট ক্লাসটা মিস দেওয়ার ট্রাই করো না, লেকচার গুলা করা ট্রাই করে ওইগুলা দিয়ে জিনিসটা ক্লিয়ার করে ফেলা। তুমি যদি ভালো পড়া থাকে, তুমি সেকেন্ড বার দিলেই পাস হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না সেই ক্ষেত্রে। থ্যাংক ইউ আপু। আর লাস্ট কোশ্চেন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাইভাতে মাঝে মধ্যে এটা খুবই কমন যে মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যায়। এমন একটা কোশ্চেন করছে যেটা পড়ছি আগে, বাট টিচার কোশ্চেন করলো, হঠাৎ মাথা কাজ করছে না। তো এরকম সময় কি করা উচিত ওই ইনস্ট্যান্ট মোমেন্টে, বা কিভাবে এই প্রবলেমটাকে আগে থেকে প্রিভেন্ট করা উচিত? আচ্ছা, এটার মূল যেটা সমাধান, এটা প্রিভেন্ট করা। হ্যাঁ, এখন হঠাৎ করে যদি ব্ল্যাঙ্ক হয়ে যায়, ওই সময় তো অনেক সময় আর কিছু করার থাকে না। তো আমার এই সময় 1-2বার হয়েছে ব্ল্যাঙ্ক। যেমন আমাকে একবার মনে ডার্মিসের লেয়ার জিজ্ঞাসা করছিল, তো আমি সেকেন্ড লেয়ারের নাম মনেই করতে পারি নাই। আমি বিভিন্ন জিনিস বলতেছি, ম্যাম বললে হয় নাই, হয় নাই। তো এই এই ক্ষেত্রে যদি মনেই না হয় জিনিসটা, আচ্ছা ম্যাম আমার মনে পড়তেছে না, শেষ। বা একটু ট্রাই করবা মনে করার, একটু এদিক সেদিক বলা ট্রাই করবা, দেখো হয় নাকি, লেগে যায় নাকি। আর যদি নাই হয়, একটু মাথা ঠান্ডা করা, আচ্ছা এরকম ছিল বললাম। জোহরা ম্যাম হলে তোমাকে টাইম দিবে ভাবার, অনেক ম্যামরা এসে টাইম দেয় একটু ভাবার, সমস্যা নাই। তো না হলে ম্যামকে বলো, ম্যাম আমার তো এটা মনে নাই। তুমি যদি অন্যগুলা ভালো পারো, ম্যামরা বুঝবো এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, একটা কোশ্চেন না পারলে। ম্যামরা এটা ভাইবা দেখলেই বুঝে যে তুমি কি ব্ল্যাঙ্ক হয়ে গেছো না পড়েই আসো নাই, অন্য কোনো কোশ্চেন দেখলে এটা বুঝে। আর প্রিভেনশনের মেন উপায় হলো যে বারবার জিনিসটা তোমার চোখের সামনে দেখা। যেমন তাসনিম ম্যাম আমাদের অলওয়েজ বলতো যে তোমরা তো প্রফে এত কিছু মুখস্থ করে রাখতে পারবা না, তো এটা তো সম্ভবই না। তো ওই ক্ষেত্রে রেসিডুয়াল নলেজটা হলো মেইন। অ্যানাটমির ক্ষেত্রে প্রফে ভালো করার ক্ষেত্রে মেইন হলো তোমার রেসিডুয়াল নলেজ কেমন। তো ওই রেসিডুয়াল নলেজের মেইন জিনিসটা হলো বারবার দেখা। তুমি একটা জিনিস মুখস্থ করলে ভুলে যাবো অবশ্যই, প্রথমবার তার আইটেমে অবশ্যই মুখস্থ করবে, এটা তো কোনো মানে অ্যানাটমি বুঝে মুখস্থ করতে হবে, বাট মুখস্থ তো করাই লাগবে। ধরো নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, এগুলো তো মনে রাখতে পারবা না, না মুখস্থ কর। এরপরে হলো জিনিসগুলা বারবার তোমার ভিজুয়ালাইজ করা পরীক্ষার আগে, যেটা আমি বললাম যে যেমন ভাইয়েরা যে ফিগারের কথা বললো, আমি একটা কাজ করতাম ফিগার প্র্যাকটিস করার জন্য বা বোঝার জন্য, বা ফ্ল্যাশ কার্ড গুলো ওই যে যেভাবে নোট কম্পার্টমেন্ট করে রাখতাম, ফিগার গুলো আমি কম্পার্টমেন্ট করে রাখতাম। ধরো আমি সুপ্রেক্স পড়তেছি, সুপ্রেক্সের প্রত্যেকটা, যেটা বিশ্রাম থেকে পড়ছি, যেটা বিডি থেকে পড়ছি, ওটা ছবি তুলে তুলে রাখতাম, রেখে পিডিএফ করে ফেলতাম, যে এক্সট্রিমিটি ফিগার লিখে পিডিএফ করা, তারপরে থোরাক্স ফিগার লিখে পিডিএফ করা, এরকম করে রাখতাম। তো ওটা দেখে দেখে প্র্যাকটিস করছি, ওটা আবার দেখছি। তো ওইরকম নার্ভ সাপ্লাই বা ছবিগুলো বারবার দেখছি। এখন ধরো হঠাৎ করে বললো মাসেল অ্যাটাচমেন্ট, এখন তুমি ব্ল্যাঙ্ক হয়ে গেছো, কি করবা? তখন তো তোমার নিজের বডিতে চিন্তা করো। হ্যাঁ, আমার যেমন ক্লাভিকল আসছিল, আমি হঠাৎ করে ভুলে গেছি যে উপরের নিচের দিকে কি থাকে। তো এখানে যেহেতু আমাদের পেক্টোরালিস মেজর মাসল থাকে, তো ওটা দেখে আমার তখন মাথায় আসে যে এখানে এটা থাকে, তো এটার সাথে এটাই অ্যাটাচমেন্ট থাকবে। তো এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করা, মাসেল টাসেলের বা বোনসের ক্ষেত্রে নিজের বডিতে চিন্তা করা, স্কেলেটনের দিকে তাকায় চিন্তা করা, আশেপাশে কি আছে। এটার মূল এটাই হলো যে তোমার বারবার ছবি দেখতে হবে, মডেলগুলো দেখতে হবে, অ্যানিমেশন ভিডিও অনলাইনে অনেক আছে, সার্চ দিলেই এগুলো দেখতে হবে। আর মাথাটা ঠান্ডা রাখতে হবে। এবং তোমার প্রফের ক্ষেত্রে যদি একটা বোর্ড খারাপ হয়, আরেকটা বোর্ডে ভালো করে ট্রাই করতে হবে। আমার যেমন অ্যানাটমি ফার্স্ট বোর্ডের ক্ষেত্রে আমার হয়েছিল কি, আমি অনেক উল্টাপাল্টা বলছি, মানে আমার মাথায় গরম হয়ে গেছিল। আমাকে বলছে হার্টের ব্লাড সাপ্লাই বলে, আমি সেরেব্রাল আর্টারি বলতেছি এখানে, কার্ডিয়াক আর্টারির জায়গায়। তো মানে এরকম হয়েছে অনেক, বা মানে এরকম হয় অনেক সময়। তো স্যাররা এটা বুঝে, মানে এটা হয়েছে পরে আমি সেকেন্ড বোর্ডে মাথা ঠান্ডা করে দিচ্ছি এবং ওটা পরে ভালো হয়েছে। তো ওই কম্পেনসেটটা করতে হবে আর কি। একটা বোর্ড খারাপ হলে আরেকটা বোর্ডে আমি চেষ্টা করবো যাতে ব্ল্যাঙ্কটা না হয়। আর ব্ল্যাঙ্ক হওয়ার মেইন রিজন হলো তুমি নার্ভাস হয়ে যাও। তো ওইটা একটু ট্রাই করবা, যে নার্ভাস হলেও তো লাভ নাই, না পারলে নার্ভাস হয়েও লাভ নাই, না হলেও লাভ নাই। তো আমরা নার্ভাসটা না হওয়া ট্রাই করি। থ্যাংক ইউ আপু। সারিজুল ভাইয়ের Welcome. কাছে নেক্সট কোশ্চেন। ভাই আপনি কি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন বাকি দুইজন প্যানেলিস্টের কথার উপরে? হ্যাঁ হ্যাঁ, সামাহা আপুকে আর কি যা যা যে দুটো কোশ্চেন করছো, মানে এই দুইটার ক্ষেত্রে আর কি অ্যাড করতে যাচ্ছি। মাথা ব্ল্যাঙ্কটার ব্যাপারে বলি। মাথা ব্ল্যাঙ্কের ব্যাপারে হচ্ছে যদি তোমাকে এমন কিছু জিজ্ঞাসা করে, তুমি ওই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি যদি সেখানে কিছু আন্দাজে বলতে যাও, তুমি আসলে নিজের কবর নিজে খুললা। কারণ হচ্ছে তুমি যদি ওটা সম্পর্কে আন্দাজে কিছু একটা বলতে যাও, বললা, অ্যাকচুয়ালি ভেরি তখন ইম্পর্টেন্ট। তোমাকে কাউন্টার এমন একটা কোশ্চেন করবে, সেটা সম্পর্কে তুমি আরো কিছু জানো না। তো তখন তুমি আবার কোনো একটা আন্দাজে বললা, তখন তোমাকে আবার এমন একটা কিছু জিজ্ঞাসা করবে, তুমি আরো কিছু জানো না। তো এই এই ব্যাপারটা অনেকে পরীক্ষা খারাপ হয়ে যায় এই একটা কারণে। সো ইউ জাস্ট অ্যাডমিট, তুমি বলে
সরি স্যার আমি পারি না, শেষ। আর যদি এমন হয় যে তোমার জ্ঞান আছে, তুমি পড়ছো, ভাষা ভাষা জ্ঞান আছে, বা কোন একটা সময় পড়ছো, তোমার মাথায় আসতেছে, মানে মুখে আসতেছে না বাট পেটে আসতেছে, তখন তুমি ট্রাই করতে পারো। ট্রাই করে যদি লেগে যায় তাহলে তো খুবই ভালো। আর যদি না লাগে, তবে ওই সম্পর্কে তোমার যদি ধারণা থাকে, তাও তো তুমি কিছু একটা পাল্টা কোশ্চেন করলে বা এক্সট্রা কিছু যদি স্যার যদি সেভ করতে মানে তোমাকে সেভ করতে চাই, তখন তুমি অন্য কোনো যদি তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, তুমি অ্যান্সার দিলে হয়তো পার পেয়ে যেতে পারো। তবে কোনো জ্ঞান না থাকলে অ্যান্সার দেওয়া উচিত না, একদমই অ্যাডমিট করবা। আর ফেইলের ব্যাপারটা বলি। ফেলের ব্যাপারটা হচ্ছে, মনে রাখবা তুমি যেই সাবজেক্টে ফেল করবা সেই সাবজেক্টে তোমার পড়াশোনা সবচেয়ে ভালো হবে। মানে আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা তো হচ্ছে মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একদম সেই রকম পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করে এত দূর আসছি। সো দেখা যায় যে আমরা প্রত্যেকেই হচ্ছে প্রচন্ড কম্পিটিটিভ মাইন্ডের হই। আমরা কখনো চাই না যে আমরা ফেল করি। এটা আসলে ফার্স্ট ইয়ারের প্রথম দিকে আরো বেশি থাকে, যে ফেল করলে মনে হয় আল্লাহ আমার জীবন শেষ, হ্যান ত্যান। কিন্তু যত সময় যায়, আস্তে আস্তে করে ওই আইটেমের ফেল কি, মানে টার্মের ফেলও খুব একটা বেশি ম্যাটার করে না, সব মানে আমাদের সবার কাছে মানে ডিসেন্সিটাইজেশন হয়ে যায়। সো এটা আমার ক্ষেত্রেও ছিল। ফার্স্টের দিকে মনে হতো আল্লাহ আমি এই আইটেমটা খারাপ দিছি, এটাতে 6 পাইছি, আল্লাহ কি হবে। তো একটা পর্যায়ে যাই হচ্ছে কি আইটেমের প্রিপারেশন নেওয়া হয়েছে, টেবিলে যাই, আইটেম টেবিলে বসে কোশ্চেন শুনে শুনে। এক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আইটেমের ফেল হওয়া খুবই নর্মাল, এটা তোমার ফার্স্ট ইয়ারে হয়। সো আমার সেকেন্ড ইয়ারে থাকতে আমার মা একটু অসুস্থ ছিল বলে আমি হচ্ছে একটা টার্ম দিতে পারিনি, ফরেনসিক মেডিসিনের একটা টার্ম আমার ঠিক মতো দেওয়া হয়নি। সো ওইটাতে হচ্ছে আমার ফেল আসছিল। ফেল আসার ফলে ওই যেই টার্মটা, ওইটা হচ্ছে প্রফের আগে, মানে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্ট করে কি সাথে সাথে ইয়া নিয়ে নেয়, সাপ্লি নিয়ে নেয়। কিছু কিছু ডিপার্টমেন্ট হচ্ছে প্রফের আগে নেয়। সো ফরেনসিক মেডিসিনের একটা টার্ম হচ্ছে আমি সাপ্লি দিয়েছিলাম প্রফের আগে। প্রফের আগে সাপ্লি দিয়ে আমার কি সুবিধা হয়েছিল, আমি ওইটা সাপ্লিমেন্টারির জন্য লাস্ট যে টার্ম, নর্মাল রেগুলার টার্মের পরে হচ্ছে সাপ্লিমেন্টারি টার্ম হয়, ওইটা আমি দিয়েছিলাম। ওইটা দেওয়ার পরে আমি যখন প্রফের প্রিপারেশন নিতে বসছি, তখন আমি কিন্তু রেগুলার টার্ম, দুইটা টার্ম হয় সেকেন্ড ইয়ার। সো আমি রেগুলার টার্মের পড়াশোনাটা রিসেন্টলি পড়ছি, ওই টার্মের পরে আমি সাপ্লিমেন্টারি টার্মের পড়াশোনা করছি। তো আমি যখন প্রফে কোশ্চেন সলভ করতে গেছি, প্রফের কোশ্চেন আসলে প্রিপারেশন শুরু হয় রিটেন কোশ্চেন সলভ দিয়ে, কোশ্চেন ব্যাংক থেকে। তো আমি যখন পড়তে বসছি দেখি আমি তো লাস্ট 1-2 মাসে এগুলো সব পড়ে ফেলছি। আমার খুবই উপকার হয়েছিল। এবং সেম আমার ফোর্থ ইয়ারে যখন হচ্ছে কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে, কমিউনিটি মেডিসিনেও আমি ফার্স্ট টার্মটা আমার দেওয়া হয়নি। তো ওইটাও হচ্ছে আমি যখন প্রফের আগে টার্ম সাপ্লিমেন্টারি ক্লিয়ার করে ফেলি, এবং রেগুলার টার্ম লাস্ট যে সেকেন্ড টার্ম সেটাও আমি দিয়ে ফেলি। সো আমি প্রফের প্রিপারেশন নেওয়ার সময় আমার মানে কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে এটা আমি বিশেষ উপকার পাইছিলাম, কারণ কমিউনিটি মেডিসিন একটা মুখস্থ সাবজেক্ট। মানে আর মুখস্থ জিনিসটা কি, মুখস্থ জিনিস তোমার মনে থাকবে ধরো 2-3 দিন, তুমি জাস্ট মুখস্থ করবা, পরীক্ষায় উগরাই দিয়ে আসবা, শেষ, ওটা ভুলে যাবা। সো কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে আমি মুখস্থ, রিসেন্ট মুখস্থ ছিল তো, সো হচ্ছে ওগুলো আমি পরীক্ষার সময় যাই উপকার হয়েছিল। একই জিনিস তোমার ওই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে তুমি মনে রাখবা, তুমি যদি অ্যানাটমি এর ক্ষেত্রে হচ্ছে কোনো একটা পার্টিকুলার আইটেমে তুমি ফেল করো, মানে পেন্ডিং খাও, তুমি ওটা সেকেন্ড বার পড়ার সুযোগ পাচ্ছ, তুমি আরো ভালো করে ওটা পড়তে পারবে, এবং ওটাই তোমার টার্মে খুব, কার্ডে খুব ভালো মনে থাকবে। এবং তুমি যদি কোনো একটা কার্ডে তুমি বসতে না পারো, বা তোমার খারাপ হয়েছে, তোমার আরেকবার দেওয়া লাগছে, তো দেখবা যে তুমি ওইটা টার্মে খুব ভালো পড়তে পারতেছো। তোমার যদি কোনো একটা কারণে তোমার টার্মে ফেল আসছে, বা তুমি টার্মে বসতে পারো নাই, ওটা যদি তুমি আরেকবার দাও, তো ওটা তোমার পড়াটা ভালো হয়। এবং দেখা যায় যে এই জিনিসটাই অনেকে মানে আর্টিফিশিয়ালি সিমুলেট করে। আর্টিফিশিয়ালি সিমুলেট করা বলতে আমি বুঝাচ্ছি, অনেকে হচ্ছে ন্যাচারালি, মানে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে প্রফে বসতে পারে নাই, অনেকে করে কি, অনেকে ইচ্ছা করেই পরীক্ষা দেয় না, যেন এটা পরে আবার পড়ার সুযোগ হয়। এটা আমি ফলো করছিলাম। এই জিনিসটা আমি ফরেন্সিক আর কমেডের ক্ষেত্রে আমার যখন হইলো, ফরেন্সিকের ক্ষেত্রে সরি, কমেন্ট তো পরে, আমি হচ্ছে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আমি এই রুল ফলো করছিলাম। আমি মাইক্রোবায়োলজি করতাম কি, আমি আইটেমের পড়া পড়তাম বাট আইটেমে বসতাম না। মানে বসতাম না কেন, কারণ হচ্ছে পরে আবার পেন্ডিং এর সময় আবার পড়তাম, সো আমার 2 বার পড়া হতো। সো এইভাবে আমি বসে বসে আইটেমে ইয়া জমাইতাম, মানে আইটেম জমাইতাম। এবং যখন আমাদের টার্ম হইতো, টার্মের আগে এসে আমি এভাবে ভাগ ভাগ করে, ধরো 2-3টা 3-4টা আইটেম একটা একটা করে পড়ে দিয়ে দিতাম। সো আমার আসলে পড়া হইতো 2 সময়, একটা হচ্ছে রেগুলার যখন আইটেম নিচ্ছে তখন একবার পড়া হইতো, বাট ওই আইটেমে টেবিলে বসে পড়তাম, ম্যাডাম পড়া হয় নাই, আমি এটা পরে দিতে যাচ্ছি। আর আমাদের ম্যাডাম অনেক ফ্লেক্সিবল ছিল, সহজে আইটেম নিয়ে নিত। সো তখন একবার পড়া হইতো, আরেকবার পড়া হইতো হচ্ছে যখন আমি পেন্ডিংটা ক্লিয়ার করতেছি, সেকেন্ড বার পড়া হইতো টার্মে, আর থার্ড, সরি 3 নাম্বার পর পড়া হচ্ছে টার্মে, আর 4 নাম্বার হচ্ছে প্রফের আগে। এই যে তুমি যতবার বারবার করে পড়তেছো, তোমার পড়া হচ্ছে গিয়ে আরো ইজি হয়ে যাবে এবং মাথায় ঢুকবে। এবং আরেকটা উদাহরণ দিতে চাই, এগুলো তো টার্মের ক্ষেত্রে বললাম, প্রফে ফেল করলে আসলে অনেক মন খারাপ হয়, অনেক
অনেকে ডিপ্রেশন আসে। তবে এই ক্ষেত্রেও বলে রাখি, আমার এক ফ্রেন্ড, তার হচ্ছে গিয়ে এরকম ফার্মাকোলজির একটা প্রফে হচ্ছে ফেল আসছিল, তার অনেক মন খারাপ হয়েছিল। বাট এখন ফাইনাল ইয়ারে আমাদের ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোতে ফার্মাকোলজি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন। হ্যাঁ, এখানে আলটিমেটলি তোমাকে ড্রাগের ম্যানেজমেন্ট শেখানো হবে, সাইড ইফেক্ট বলা হবে, কিন্তু এগুলো সব বেসিক আমরা ফার্মাকোলজিতে পড়ে আসছি। এবং দেখা গেছে যে এই ক্লিনিক্যাল সাবজেক্টে ফার্মাকোলজি পোর্শনে ওই ফ্রেন্ডটাই যে হচ্ছে ফার্মাকোলজিতে তার সাপ্লি আসছিল প্রফে, সেই এখন সবচেয়ে ভালো হচ্ছে রেসপন্স করে। সো অলওয়েজ মনে রাখবা, তুমি মানে তোমার পাস হয়ে যাবে, মেডিকেলে কখনো তুমি আটকে থাকবা না। তুমি যদি পড়ো, তোমার যদি ইচ্ছা থাকে, তোমাকে প্রফে পাস করাই দেবে। যদি প্রফে পাস নাও করাই দেয়, তুমি যদি সেকেন্ড বার পড়ার সুযোগ পাও, সেইটা তোমার জন্য আরো বেশি হচ্ছে আশীর্বাদ হয়ে আসবে, কারণ তোমার লং টার্মে এগুলো মাথায় থাকবে। সো হচ্ছে ফার্স্টের দিকে এটা খুবই নর্মাল, অনেক মন খারাপ হবে। বাট একটা টাইম পরে পরীক্ষা দিতে 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 যখন ডিসেন্সিটাইজ হয়ে যাবা, তখন তোমার ওই ফেল করা খুব একটা বেশি ম্যাটার করবে না। তখন ওই ফেলটাকেই তুমি হচ্ছে অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাবা, তোমার নিজের অ্যাডভান্টেজে। এইটাই। থ্যাংক ইউ ভাইয়া। আমি তিশাত ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ভাইয়া আপনি কি কিছু অ্যাড করতে চাচ্ছেন? আমি ওই ব্লাঙ্ক হওয়াটা নিয়ে আমার এটা বেশ একটা ভালো টপিক আসলে। এই সবাই আমরা এত পরিমাণে ভাইবা দিই, ব্লাঙ্ক হওয়াটা আসলে খুবই নর্মাল ব্যাপার। আমি একটু প্র্যাকটিক্যাল সিনারিও বলি তোমাকে। ব্লাঙ্ক হচ্ছে দুই ভাবে হওয়া যায় বুঝছো? একটা হতে পারে যে তুমি জানোই না ইনফরমেশনটা, মানে তুমি তো প্রিভিয়াস বললাম তুমি আইটেম দিচ্ছ, কার্ড দিচ্ছ, টার্ম দিচ্ছ, তুমি হয়তো জানো যে এটা, এই যেমন স্নেহা যে বললো যে ও মানে ডার্মিসের লেয়ারটা মনে করতে পারছে না, এটা কিন্তু ও জানে, মানে একটা নন নলেজ, এটা এই টাইমে তোমার মনে নেই। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ব্লাঙ্ক। আর একটা ব্লাঙ্ক হচ্ছে তোমার জ্ঞানের ঘাটতি আছে। এমন হতে পারে যে জ্ঞানটা আসলে তোমার হয়তো জানারই কথা না, মানে হয়তো তোমার কোথাও নাই, অথবা ইচ্ছা করে তোমার তুমি পড়ো নাই, এটা হতে পারে। হ্যাঁ, এই উদাহরণটা আমি আমার সার্জারির ওয়ার্ড ফ্যানের ভাইবা থেকে দিচ্ছি। সার্জারি তুমি জানো থার্ড ইয়ারে আমরা, সার্জারি তো হচ্ছে ফিফথ ইয়ারের সাবজেক্ট, আমি থার্ড ইয়ারে। অবভিয়াসলি আমার নলেজ অনেক কম, সার্জারি আসলে খুব একটা পড়ায় না। আমার ভাইবা হচ্ছে হেড অফ ডিপার্টমেন্টের কাছে, মোতালেব স্যারের কাছে। উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রফেসর, মানে ওনার লিটারালি তো সারা জীবনে সার্জারি করছে। অবভিয়াসলি ওনার জ্ঞানের পরিধি আর আমার জ্ঞানের পরিধি মানে কম্পারেবল না। আর আমাদের ওইখানে কি 10 মিনিট ভাইবা হয় বুঝছো, 10 মিনিট পরে একটা বেল রিং হয় যে তোমার ভাইবার টাইম শেষ। তো উনি আমার ভাইবা নেওয়া শুরু করলো, আমি মোটামুটি রেসপন্স করতে পারছি। এরপরে এটা নর্মালি সবসময় হয়, তুমি যখন ভাইবা কিছু পারো স্যার আরো ভিতরের দিকে যায়, আরো ভিতরে দিয়ে যায়। হ্যাঁ, আরো ভিতরের দিকে যায়। স্যার আমার আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছে আর আমার জ্ঞানের পরিধি তখন কমে যাচ্ছে, মানে আমি এগুলো নিয়ে ইনফরমেশন আমি জানি না। এখন আমি আমার এইটা হচ্ছে অন টাইপ অফ ব্লাঙ্ক। হ্যাঁ, তখন আমার রিয়েলাইজ হয়েছে যে আমি অনেকগুলো মোটামুটি ভালো অ্যান্সার করতে পারছি, মানে এবং স্যারও আমাকে বেশ পছন্দ করছে। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি তখন বুঝলাম যে স্যার স্যার আমাকে মোটামুটি পছন্দ করতেছে। আমার 10 মিনিট টাইম হয়ে গেছে, আমার বেল রিং হয়ে গেছে যে আমার ভাইবার টাইম শেষ। স্যার ম্যামকে বলছে এই তুমি বেল রিং দিও না, ওর 10 মিনিট হবে। মানে স্যার আমার আমার সাথে কথা বলে স্যার বেশ ফান পাচ্ছে যে এই ছেলেটা থার্ড ইয়ার মোটামুটি জানে। পরে কিন্তু স্যার যেটা বললাম যে আমার ইনফরমেশন, আমার তো জ্ঞান অনেক কম, স্যার আমাকে কোশ্চেন করতেছে এগুলো তো আমি জানি না, কোন প্রসিডিউরে কিভাবে সার্জারি করবে আমি তো জানি না। কিন্তু ওই যে বললাম যে আমি হয়তো ক্লাসে কখনো শুনেছিলাম, তখন আমি বললাম কি স্যার আসলে আমি এটা জানি না, কিন্তু আমি কি চেষ্টা করতে পারি। স্যার বলে আচ্ছা করো, চেষ্টা করো। পরে আমি যেটা চেষ্টা করলাম ওইটা আসলে কারেক্ট আনসার ছিল। তো স্যার তোমার আরো খুশি হয়ে গেছে, এক্সিলেন্ট। এখন তোমাকে সিনারিও বুঝতে হবে। হ্যাঁ, যে যে ইনফরমেশনটা আমাকে করলো এটা কি আমার জানা উচিত। তুমি যদি মনে করো যে এটা আমার জানা উচিত, আমি যেগুলো পড়ি নেই মানে আমার সমস্যা, তাহলে তুমি লয়াল থাকো স্যার আমার আমার মনে করতেছে না। তুমি যদি মনে করো যে এটা তোমার বোনাস মার্ক, এমন একটা কোশ্চেন করছে যে এটা বেশিরভাগই জানবে না, যে এটা তোমার 90% ক্লাসমেট জানবে না, যদি তুমি জানো তাহলে তুমি ওই এক্সট্রা 10%-এর মধ্যে চলে গেলো। তখন বলবো স্যার আসলে এটা আমি শিওর না, কিন্তু আমি চেষ্টা করতে পারি, একটা গুড অ্যাপ্রোচ। এখন যদি স্যার দেখো যে না স্যার আসলে চেষ্টাটা খুব একটা মানতেছে না বা মানে না, উনি অনেক ঠিক আছে, তুমি বলো না, সরি বলো, কারণ এটা তোমার জানার কথা না। আর যদি মনে করো যে না, যেমন আমি ইজি ইনফরমেশন মনে পড়তেছে না আমার, খুবই নর্মাল, কারণ যেটা বললাম তুমি তোমার মাথায় অনেক ইনফরমেশন নিয়ে যাও, একটা যদি ইনফরমেশন বলা এটা হিউম্যান বিং আমাদের ভুল হবেই। তখন বলো স্যার আসলে এই ইনফরমেশনটা এই মুহূর্তে আমার মনে করতেছে না। হ্যাঁ, স্যার আমি পারি না, আমার এরকম না, বা অনেকেই তো অনেক হাইপার হয়ে যায়, মানে কেন পারতেছি না স্যার, আমি পারছিলাম স্যার, আমি পড়ছিলাম স্যার, বইয়ে ডান পেজে স্যার, ডান পেজে আরো উল্টে এত অ্যাক্টিং করার দরকার নেই। তুমি ভুলে যাইতেই পারো, তুমি স্যার জানো, তুমি যদি স্যার যদি 10টা কোশ্চেন করো, তুমি যদি 8টা কোশ্চেন করো, 9টা কোশ্চেন করো, স্যার জানে তুমি এই কোশ্চেনটা তো জানো, নাই মনে করতে পারে একটা ওয়ার্ডই তো। তুমি তখন বলো যে স্যার আসলে এই মুহূর্তে আমার এটা মনে করতেছে না। স্যার তখন তোমার আরেকটা কোশ্চেন করবে। এইটা হয়েছিল আমার বায়োকেমিস্ট্রি প্রফে টাইম। আমাদের এমন একটা স্যার আসছিল, আমরা তুমি তো জানো যে বায়োসে আমরা এবিসি বই বই। তো ওই স্যারের নিজের পার্সোনাল একটা বই ছিল, মানে মোজাম্মেল সাথে এবিসি বই লেখে। ওই যে স্যার ভাইবা নিতে আসছিল ওনারও পার্সোনাল একটা বই আছে লাইক মোজাম্মেল স্যারের মতো। এবং উনি আমাদের কলেজের
ছিল, এবং উনি অনেক রাগান, মানে খুব রাগী একটা স্যার। উনি ঠিক এতটাই রাগী যে ম্যাম আমাদের আলাদা একটা মানে ভাইবার আগেই আমাদের ডেকেছিল যে শোনো, স্যারের সামনে এইগুলো এগুলো করবা না। মানে উনি ঠিক এতটা রাগী, ম্যামরা আসলে এতটা কনসার্ন ছিল, স্যার ফেল দিয়ে দেয় প্রফেও, এইটা বলা যাবে না, এটা বলা যাবে না, এইটা বলার জন্য আমাদের প্রফের আগে আলাদা একটা সেশন নিয়েছিল ম্যাম। স্যারের কাছে আমার ভাইবা, স্যারের বক্তব্য হচ্ছে যেহেতু উনি একটা বই লিখছে, ওর জ্ঞানের পরিধি অনেক, উনি উনি আমাকে এমন এমন কোশ্চেন করা শুরু করলো আমি যেমন শুনি নেই কোশ্চেন, আমি ধরতে পারতেছি না উনি যে আমার কি কোশ্চেন করছিল। কিন্তু স্যারের যেটা ভালো, আমি স্যারের একটা গুণই বলবো, যেমন তুমি যদি ভুলে যাও যে কর পরে খ হয়, কিন্তু তুমি যদি মনে রাখতে পারো যে গড় আগে খ হয়, এটা তো তোমার একটা নলেজ না? তো স্যার চেষ্টা করছিল কি, যাচ্ছে ও হয়তো মনে পড়তেছে না ওর এই মুহূর্তে যে কর পরে খ হয়, কিন্তু ও হয়তো জানতে পারে যে গড় আগে খ হয়। পরে স্যার বলছে আচ্ছা তুমি বলো তো যে গড় আগে কি, প্রাইম স্যার খ। এই যে মানে তুমি যদি কোনো ইনফরমেশন জানো, স্যাররা পাল্টা কিছু কোশ্চেন করে তোমার ওই ব্ল্যাক আউটটা নর্মালি ম্যানেজ করে দেয়। তুমি যদি নাই পারো এটা তোমার ভুল, হ্যাঁ, এটা তুমি সরি বলো বা যাই বলো এটা তোমার ভুল, এবং তোমার তার জন্য আমি বলবো যে একটু হালকা পাতলা সাফার করতেই হবে। কিন্তু তুমি যদি পারো, তুমি যদি কষ্ট করো, তুমি যদি ব্ল্যাঙ্ক আউট হয়ে যাও, স্যাররা তোমাকে ওখান থেকে উদ্ধার করে ফেলবে, কজ তোমার তো মনে নাই যে কর পরে খ। তোমার অবভিয়াসলি মনে, মানে এটা ঘুরে কোশ্চেন করতে পারলে যে গড় আগে কি, তাহলে বলো খ তোমার মনে পড়বেই। তো আমি বলবো যে তুমি যদি কনফিডেন্স রাখো যে আমি পারি, তাহলে তোমার ব্ল্যাঙ্ক আউট হওয়ার পসিবিলিটি নর্মালি কম। ব্রেন জানে যে ও অনেক প্রিপারেশন নিয়েছে, ও অনেকগুলো বই পড়েছে, কিংবা ও দুই তিনবার করে পড়ে এসেছে, ও অনেক বেশি ভিজুয়ালাইজ করেছে। আর যদি তুমি ভুলেও যাও, তোমার যেটা বললাম যে তুমি হয়তো 40টা ইনফরমেশন পড়েছো, তোমার হয়তো 30টা মনে আছে, বাকি 18টা হয়তো তোমার মনে নেই, বাকি 10টা তোমার মনে নাই, কিন্তু তুমি কিছু লিঙ্ক আপ করতে পারো। স্যার ম্যাডামরা লিঙ্ক আপ করে তোমার অ্যান্সার তোমার কাছ থেকে নিয়ে আসবে। তো এই নিয়ে কোনো ভয় পাও না। তুমি যদি মনে করো যে আমি ভুলে যাবো, তাহলে তুমি ভুলে যাবো। তুমি মনে রাখবে যে ভাইবার আগে যে আলহামদুলিল্লাহ মোটামুটি পড়ে আসছি, আমি ইনশাল্লাহ ডেলিভারি করতে পারবো। যদি আমার ওই এক্সাক্ট ইনফরমেশনের নাম মনে থাকে, স্যার ম্যাডামরা আমার মুখ থেকে বের করে নিয়ে আসবে আমি যদি পারি। এইটাই। থ্যাংক ইউ ভাইয়া। সো আজকের এই সেশনটা আমরা এন্ড করছি এখনই। তো থ্যাংক ইউ টু অল দ্য প্যানেলিস্ট, সাইদুল ভাইয়া, তিশা ভাইয়া অ্যান্ড সামা আপু। আপনাদের এত ভ্যালুয়েবল টাইম এবং এত ইনডেপথ যাওয়ার জন্য প্রত্যেকটা কোশ্চেনে, we are really thankful to all of you. And we are also thankful to the Solimullah Medical College Research and Creativity Society for creating this platform for us to organize such an event. And আমাদের পার্টিসিপেন্টসদের যদি কোনো কোশ্চেন্স থাকে তারা চ্যাট বক্সে দিতে পারে, তারপরে আমরা ইভেন্টটা এন্ড করে দিব। আই গেস কোনো ইয়ে নাই। আমরা আজকের জন্য এই ইভেন্টটা শেষ করছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপু। ইয়াসিমকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তুমি অনেক সুন্দরভাবে প্রোগ্রামটা কন্ডাক্ট করছো। আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রিসার্চ অ্যান্ড ক্রিয়েটিভ সোসাইটিকেও ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ওকে এভরিওয়ান, আমরা এখন লিভ নিতে পারি। থ্যাংক ইউ।